আসসালামু আলাইকুম। আমাদের সাথে কি যুক্ত হওয়া কতজন আছে আমাদের সাথে? 42 জন দেখা যাচ্ছে ভাই। মাত্র, বাকিরা কোথায়? আসতেছে হয়তো। আচ্ছা, তোমরা একটু, তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের পেজে লাইভ আছে। তুমি করে বললাম, যেহেতু আমাদের যারা জুমে আমাদের সাথে রয়েছে সবাই আমাদের স্টুডেন্ট, সবাইকে একটু রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য। আর আমাদের অফিসের যারা রয়েছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য। আজকে আমাদের ক্লাসটা হবে ফোকাস রাইটিং, এবং এটি হচ্ছে মূলত 2020 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের রিটেন পরীক্ষাকে কেন্দ্র করে। পরীক্ষা আগামী মাসে হয়ে যাবে যতটুকু জানি বা যতটুকু শুনেছি। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে রেগুলার কোর্সে আমাদের 10টা ফোকাস রাইটিং এর ক্লাস রয়েছে, এবং সেখান থেকে 4টা এই শর্ট কোর্সে আমরা 4টা ক্লাস দিব। আজকে আমাদের শর্ট কোর্সের ফার্স্ট ক্লাস, এই জন্য এটা আমরা এটাকে অনলাইনে সবার জন্য উন্মুক্ত রেখেছি। আর আজকে ফার্স্ট ক্লাসে হচ্ছে ফোকাস রাইটিং দিয়ে আমরা শুরু করেছি, যেটা আসলে হচ্ছে বিরল এই সেক্টরে, কারণ ফোকাস রাইটিং ক্লাসগুলো আসলে কেউ লাইভে নিতে চায় না। যাই হোক, আমাদের সাথে আজকে এই ক্লাসটি কন্ডাক্ট করবেন হচ্ছে আমাদের প্রোগ্রাম ডিরেক্টর আশফাক দীপু স্যার। আমার বিশ্বাস যে আপনারা আজকের ক্লাসটা হচ্ছে প্রাণবন্ত হবে, এবং আমাদের প্রার্থীরা যথেষ্ট মানে তথ্য এবং তথ্য দুটোই পাবে। এবং যে কয়টা ক্লাস হবে এই কয়টা ক্লাস থেকে আশা করছি যে পরীক্ষা ইনশাল্লাহ আমরা কমন পাবো, কারণ বর্তমানে প্রেক্ষাপটের সকল গুরুত্বপূর্ণ ইস্যুস গুলোই আজকে আমাদের এই 4টা ক্লাসে, শর্ট কোর্সে 4টা ক্লাসে চলে আসবে। আর অফলাইনে আমাদের আগামীকাল নীলক্ষেতে স্যারের সাথে ক্লাস রয়েছে সন্ধ্যা 6টা মেবি, আমি যদি ভুল না করি। আর 27 তারিখে হচ্ছে মালিবাগে রয়েছে, 28 তারিখে হচ্ছে মিরপুরে রয়েছে স্যারের সাথে ফিজিক্যাল ক্লাস। তো যারা আমাদের ভর্তিকৃত অফলাইনে প্রার্থী রয়েছেন তাদেরকে অনুরোধ করব ক্লাসগুলো করার জন্য, এবং আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউয়াস চলবে এই মুহূর্তে। হ্যাঁ, মানে ফোকাস রাইটিং এর ক্লাসগুলো এখন কন্টিনিউয়াস চলবে, বিশেষ করে পুরাতন ব্যাচের প্রার্থীরা অবশ্যই করে নেবে। ধন্যবাদ। আমি স্যারকে হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, একটা বিষয়, কাট মার্কের বিষয়টা, আর হলো ওই যে আমাদের রেজাল্টটা কবে হবে আর কি একটু বললে ভালো। রেজাল্টটা আগামীকালকে হয়তো একটা নিউজ পেতেও পারেন। আগামীকাল না পেলে তো আর এই সপ্তাহ পাচ্ছেন না, আগামীকাল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আগামী মাসে হচ্ছে 17 তারিখ কি কোনো শুক্রবার আছে কিনা, থাকলে যদি থেকে থাকে হয়তো আপনাদের পরীক্ষার একটা সম্ভাব্য ডেট থাকতে পারে, অথবা এর আগেও হতে পারে। এখানে পরীক্ষার্থী তো একটু বেশি হবে, কারণ 1100-র মতো শূন্য পদ, প্রায় 1069টা। তো সেই শূন্য পদের অ্যাগেনিস্টে তো একটু বেশি টিকাবে, মানে আগের মতো 500,000 যেহেতু টিকাবে না, 10,000 প্লাস টিকাবে। তো সেক্ষেত্রে কেন্দ্র পাওয়াটারও একটা ব্যাপার রয়েছে। তারপরে আমার বিশ্বাস আগামী মাসের 20-22 তারিখের আগে পরীক্ষা হয়ে যাবে। আগামী মাসে বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশের একটা পরীক্ষাও হওয়ার কথা। হ্যাঁ, তো দুটার মধ্যে যে কোনো একটা কনফার্ম হবে, এতটুকু জানি। আর এখন বাকিটা মানে আগামী 2-3 দিনের মধ্যে বুঝে যাবে আর কি, এতটুকু। আর কাট নাম্বার আমার বিশ্বাস 55 প্লাস মাইনাস যারা পাবে তারা মোটামুটি মানে চলে আসবে। হ্যাঁ, আর কিছু আমি স্যারকে দিব, মানে আমরা মূল ক্লাসে দিতে পারেন। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? সবাই কেমন আছেন? একটু জি আওয়াজ স্যার, দেন। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাসটা আসলে আমাদের অনেক পার্টিসিপেটিভ ক্লাস। আজকের ক্লাসের কন্টেন্ট সহ সবকিছুই আসলে আমাদেরকে সবাইকে একটু পার্টিসিপেট করতে হবে। আপনারা আমার সঙ্গে একটু কোঅপারেট করবেন, তাহলে ক্লাসটা যতটা বোরিং হওয়ার কথা ততটা বোরিং হবে না 86 আশা করি। ADএর ম্যাম 86 আমরা কথা না বলি, হ্যাঁ আমরা শুরু করি, আমরা কথা না বলি। জি স্যার। অলরেডি টাইম হয়ে গিয়েছে এবং অনেকে চলে এসেছে, আমরা কথা শুরু করি আর কি। আপনি আমাকে কোন বেসে ফি হয় তোর যে কোশ্চেন অ্যানালিসিসটা
আমরা প্রথম ক্লাসটা শুরু করেছি ফোকাস রাইটিং দিয়ে। আমরা প্রায়োরিটি দিয়েছি যে ফোকাস রাইটিং এর আসলে গুরুত্বটা অনেক বেশি। আমাদের টোটাল 16টা ক্লাসের মধ্যে আমরা ফোকাস রাইটিং এর 4টা ক্লাস রেখেছি। আমাদের একটা কোশ্চেন অ্যানালিসিস ছিল, এটা একটু দেন। এটা না, এটা না, এটা বাদে আর একটা প্রশ্ন অ্যানালিসিস ছিল, এটা কই, এটা একটু বের করেন, ইমেইলে আছে। ওকে, আমরা একটু কথা শুরু করি। আপনারা সম্ভবত আমাদের কোশ্চেন পেপারস গুলো পেয়েছেন, আমাদের বাংলাদেশ ব্যাংক এবং আমাদের যে কম্বাইন্ড ব্যাংকগুলো যে পরীক্ষা হয় সেখানকার। এক মিনিট, আমি বলে দিচ্ছি, ওয়েট। ওকে, আপনারা বোধহয় এখন দেখতে পাচ্ছেন। জি স্যার। ওকে, আপনারা এই কোশ্চেন গুলো আমি আপনাদেরকে একটু আগে দিয়ে দিছিলাম যে আপনারা যেন একটু মানে এগুলো একটু দেখে আসতে পারেন যে আমাদের কি ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসলে আসে। আমি এই প্রশ্নগুলো যখন নিজে কালেক্ট করলাম এবং বিভিন্ন ক্যাটাগরিতে সাজালাম, আমরা আসলে একটু ক্লিয়ার পিকচার পেয়ে যাবো এখান থেকে কি ধরনের প্রশ্ন ইন জেনারেল আমাদের মোস্ট অফেন আমরা মানে ফেস করবো আর কি। আপনারা দেখেন আমাদের যে প্রথম ভাগটা বলা আছে এসে রাইটিং জেনারেল, একেবারে জেনারেল যে টপিকস গুলো আছে, খুব সাধারণ কিছু টপিকস এর উপর আমাদের এসে রাইটিং আসে এবং এই রাইটিং গুলা কিন্তু আনপ্রেডিক্টেবল। একেবারে প্রথম যে রাইটিংটা আপনারা যদি একটু খেয়াল করলে দেখবেন, বলেছে জাস্টিস ফর স্টেটলেস, মানে যাদের আসলে নিজের কোনো বাড়ি ঘর নাই, নিজের কোনো দেশ নাই, তাদের প্রতি সোসাইটি কি ধরনের জাস্টিস করতে পারে। তো এই ধরনের ফিলোসফিক্যাল ইস্যুগুলোতে লেখা কিন্তু সবসময় খুবই চ্যালেঞ্জিং আমি বলবো। কারণ আপনার যদি ভাষার গঠন, আপনার সেন্টেন্স মেকিং, আপনার সেন্সটাকে এক্সপ্লেইন করাটা যদি ক্লিয়ারলি না হয়, কম্প্রিহেন্সিভ না হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো মার্কস আসে না। সো এই ধরনের লেখাগুলো সবসময় খুবই চ্যালেঞ্জিং। দ্বিতীয় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয়গুলো আমার মনে হয়েছে যে কিছু একাডেমিক বিষয় এবং ইকোনমিক্স রিলেটেড বা ইকোনমি রিলেটেড বেশ কিছু বিষয় আসে পরীক্ষায়। এই বিষয়গুলোকে যদি আপনি ক্লিয়ারলি না জানেন, যেহেতু আমরা মাল্টিডিসিপ্লিন ছেলে মেয়েরা ব্যাংকে গ্রহণ করি, সুতরাং এই ক্লিয়ার সেন্স গুলো অনেকের ক্ষেত্রে হয়তো বা এই একাডেমিক বিষয়গুলো জানা থাকে না, সেক্ষেত্রে কিন্তু ফোকাস রাইটিং এ আপনার কিন্তু প্রেজেন্টেশনটা অনেক দুর্বল হওয়ার চান্স থাকে। সো আমাদের আসলে ফোকাস রাইটিং ফেস করতে গেলে এই যে ড্রব্যাকস গুলো যাদের আছে, যে ইংলিশের লেখার কোয়ালিটিটা একটু ডেভেলপ করতে হবে, বিশেষ করে যেটা বলেছিলাম আমরা এসে রাইটিং খুব জেনারেল যে ইস্যুস গুলো আসে সেগুলোর উপর যখন আমরা লিখবো, এই বিষয়গুলো আমাদের রুবেল রানা স্যার আছেন, উনি ইংলিশে খুব দক্ষ শিক্ষক। আপনাদের এই বিষয়গুলোতে উনি আপনাদেরকে খুব সুন্দরভাবে গাইড করবেন। বিশেষ করে এই যে জাস্টিস ফর স্টেটলেস, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ, এই ধরনের বিষয়গুলো উনি সাহিত্যের মানুষ, উনি অনেক সুন্দর ইংরেজি দিয়ে এবং ঝরঝরে ভাবে আপনাদেরকে এই বিষয়গুলো সেন্টেন্স মেকিং করে কিভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করতে হয় এই বিষয়গুলো উনি আপনাদেরকে গাইডলাইন দিবেন। আমি মূলত আপনাদেরকে দেখাবো যে একাডেমিক বেশ কিছু বিষয়, ইকোনমিক্স রিলেটেড বেশ কিছু বিষয়, বাংলাদেশের ইকোনমি, ওয়ার্ল্ড ইকোনমি, এই ধরনের বেশ কিছু বিষয়, ব্যাংকিং রিলেটেড ইস্যুস গুলা, এবং আমাদের একটা নতুন সেকশন, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যান্ডেটরি সেকশন এখন যেটা আসে, সেটা হচ্ছে আমাদের যে অ্যানালিটিক্যাল রাইটিং বা ক্রিটিক্যাল রাইটিং বা আমরা যেটা বলি আর্গুমেন্ট রাইটিং। এই আর্গুমেন্ট রাইটিং এর বিষয়গুলো আমাদের জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জিং। সো সেই বিষয়গুলো আমি ট্রাই করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা এই বাংলাদেশ ব্যাংকের প্রশ্নটা এখান থেকে দেখেছেন, এর পাশাপাশি
সরি, এর পাশাপাশি আপনারা কম্বাইন্ড ব্যাংকের যে প্রশ্নগুলো আছে এগুলো যদি আপনারা পাশাপাশি রেখে দেখে থাকেন, যেটা আমি আপনাদের ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে প্রশ্নগুলো কমপক্ষে 5 থেকে 7 বার বা 10 বার পড়ার জন্য, এটা হলে যেটা হবে যে আপনি ফুল পিকচারটা আপনার মাথায় কিন্তু একসঙ্গে সেট হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে কি স্ট্যান্ডার্ডের লেখা বা মানে কি ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসছে এবং সেগুলো আমি কি আসলে কিভাবে প্রিপেয়ার হব। এই ধরনের লেখাগুলোকে ম্যাচিউরড লেখার জন্য এবং এই স্ট্যান্ডার্ডের লেখা প্রেজেন্টেশনটা দিয়ে আসার জন্য কি ধরনের প্রস্তুতি আমার দরকার, সেটা কিন্তু এই প্রশ্নগুলো দেখলে আপনাদের সুন্দর হবে। আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে এগুলো কিন্তু শেয়ার করা হয়েছে, সবার জন্য ওপেন, যেহেতু এটা শুধুমাত্র প্রশ্নপত্র কালেকশন, এখানে আসলে কোনো কপিরাইটের কিছু নেই, শুধুমাত্র ক্যাটেগরি করা হয়েছে যে বিভিন্ন ধরনের মেরিট বেসিসে। তো এখানে দেখেন বেশ কিছু সাধারণ রচনা আছে। প্রথমে বলেছে সার্বজনীন পেনশন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অর্থনৈতিক বৈষম্য একটি অন্তরায়। এটা অর্থনৈতিক বৈষম্য একটি অন্তরায়, এটা যতটা না জেনারেল ইস্যুস, তার চেয়ে কিন্তু অনেকটা ইকোনমিক ইস্যুস। পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার, ইন্টারনেট, হোয়াট এভার, এ ধরনের অনেক লেখা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন পরীক্ষা কিন্তু কম্বাইন্ড ব্যাংকগুলোতে এসেছে। হ্যাঁ, লিডিং সাকসেসফুল লাইফ, বায়োলজিক্যাল ডাইভার্সিটি, ইম্প্যাক্ট অফ মিডিয়া অ্যান্ড টেকনোলজি অন ফ্যামিলিজ, contemporary issues এইগুলো, ways to improve transport system in Dhaka city, very general issues. সো আপনি কিন্তু পরীক্ষায় এই ধরনের ইস্যুস গুলা প্রেডিক্ট করতে পারবেন না। আপনাকে কোনো সাজেশন বা স্পেশাল কোনো 10টা লেখা মুখস্থ করে গিয়ে কিন্তু এই ধরনের লেখাগুলোকে আপনি ক্র্যাক করতে পারবেন না, কারণ যে কোনো ধরনের সাবজেক্ট নিয়ে যে কোনো ধরনের একটা বিষয় নিয়ে কিন্তু আপনাকে লিখতে দিতে পারে। তো এই ধরনের লেখার জন্য, এই ধরনের লেখাগুলোতে ভালো মার্কস পেতে হলে আপনাকে লেখার আসলে কিন্তু কোয়ালিটেটিভ চেঞ্জটা আনতে হবে। সেন্টেন্স মেকিং, সেন্স মানে ক্লারিফিকেশন করা, সেটাকে খানিকটা মানে আরো একটু এক্সপ্রেসিভ করা, কমিউনিকেটিভ করা, হ্যাঁ, তাহলে লেখাগুলো এবং ভালো ইংলিশ দিয়ে যদি লেখা যায় তাহলে সুন্দর মার্কস আশা করা যায়। সো এই বিষয়গুলো আমি যেটা বলেছি যে আমাদের রুবেল আনসার আপনাদেরকে খুব ভালোভাবে হেল্প করতে পারবেন। ব্যাংকিং রিলেটেড অনেক বেশি ইস্যুস কিন্তু আমরা এই কম্বাইন্ড ব্যাংকের ক্ষেত্রে দেখেছি। আপনারা একটু দেখেন, এখানে আমি যেগুলো ক্যাটেগরি করেছি, বাংলাদেশ ও 21 শতকের ব্যাংকিং সেবা বিষয়ে একটি প্রবন্ধ রচনা করুন। 21 শতকের ব্যাংকিং সেবা এবং বাংলাদেশ, এখানে কিন্তু খুব টেকনিক্যাল একটা বিষয় আছে, যেটা বলি আমরা সাইলেন্টলি বলা, ইন বিটুইন দ্য লাইন, যে 21 শতকের ব্যাংকিং সেবা মানে হচ্ছে আমাকে কিন্তু অনেক বেশি টেকনোলজি নিয়ে লিখতে হবে। ব্যাংকিং সেবাটা কতটুকু এখন আরো বেশি ইনক্লুসিভ করতে পেরেছি, হ্যাঁ, আপনার টেকনোলজিক্যাল যে যেটাকে আমরা বলি ফিনটেক, মানে ফিনান্সিয়াল যে টেকনোলজিক্যাল যে সার্ভিসেস গুলো, সেটা কতটুকু মানুষের কাছে অ্যাভেলেবল করতে পেরেছি, আমাদের যে সার্ভিস যারা টেকার, আমাদের তাদেরকে কতটুকু প্রিপেয়ার করতে পেরেছি, এই ধরনের বিষয়গুলো নিয়ে এই ধরনের লেখাটা লিখতে হবে। গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্র ঋণের ভূমিকা, নিতান্ত নিরীহ একটা টাইটেল, যে গ্রামীণ অর্থনীতি ক্ষুদ্র ঋণের ভূমিকা, এই সংক্রান্ত আপনি বই খুঁজলে আমার ধারণা কমপক্ষে 20 জন রাইটারের বই পাবেন। সো এই ক্ষুদ্র ঋণ কিভাবে বাংলাদেশের অর্থনীতিতে পরিবর্তন এনেছে, এটা কিন্তু আপনাকে দশক ওয়াইজ বা একটা টাইম লাইন ধরে আপনাকে কিন্তু সেই ইমপ্রুভমেন্টটা দেখাতে হবে, যে ক্ষুদ্র ঋণ যতটুকু বেড়েছে একই সাথে আমার জিডিপিতে সেটা কিন্তু রিফ্লেক্ট করেছে, আমার সেটা এমপ্লয়মেন্ট জেনারেট করেছে, হ্যাঁ, এই জিনিসগুলোকে কিন্তু পিকচারাইজ করতে পারতে হবে। সো আদতে যতটুকু নিরীহ দেখতে, এটার মেরিটটা কিন্তু অতটা সিম্পল না। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা একই রকম, দেখলে মনে হয় যে কপি গাইডের একটা লেখা 5টা বা 10টা পয়েন্ট আপনাদেরকে বলতে বললে এটা কোনো ব্যাপারই না, 10টা পয়েন্ট আপনারা এখান থেকে তৈরি করে ফেলতে পারবেন, নিজের মতো করে লিখে ফেলতে পারবেন। বাট আমি যখন দেখব যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, তার মানে সিম্পল জিডিপি ইনক্রিজ যেটা বলি আমরা, বা জিডিপি সাইজ, এটার এই যে জিডিপি গ্রোথ, কনসিস্টেন্টলি একটা জিডিপি গ্রোথ আমরা একটু পরে দেখবো এই বিষয়গুলো। সেখানে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা মানে কি, বাণিজ্যিক ব্যাংক কতটুকু ক্রেডিট সাপোর্ট দিতে পেরেছে ইন প্রোডাকশন সিস্টেম। সো এইখানে কিন্তু আপনাকে কোয়ান্টিফাই করতে পারতে হবে, আদারওয়াইজ আপনি যদি সাধারণ 5টা পয়েন্ট দিয়ে বাংলিশ সব লিখে দিয়ে আসেন যে এটা খুব ভালো করেছে, বাণিজ্যিক ব্যাংক ভালো করেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এই যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা কিন্তু কোনো সেন্স মেক করে না। হ্যাঁ, এগুলোকে কোয়ান্টিফাই করে তখন যদি আপনি দেখাতে পারেন তখন ইট উইল বি ভেরি গুড রাইটিং। ওকে, গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্র ঋণের ভূমিকা, যেটা এটা একটু ডাবল হয়ে গিয়েছে। গ্রিন ব্যাংকিং টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট বাংলাদেশ, এগুলো কিন্তু অ্যাপারেন্টলি খুব নিরীহ, কিন্তু এটা কিন্তু চাইলে অনেকটাই লজিক্যালি লেখা সম্ভব।
হ্যাঁ, রোল অফ কমার্শিয়াল ব্যাংক ইন ডেভেলপিং স্মল মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ, আপনি খুব দারুণ ডাটা সাপোর্ট পাবেন এর উপর। হ্যাঁ, স্মল মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজের ডেভেলপমেন্টের জন্য সেন্ট্রাল ব্যাংক দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের রিফাইন্যান্স স্কিম বলেন, রিবেটেবল ইন্টারেস্ট রেটের ক্রেডিট ফ্যাসিলিটিস বলেন, নন কোলাটারাল ক্রেডিট সাপোর্ট বলেন, নানান ধরনের ইনিশিয়েটিভ কিন্তু ওভার দ্য ডিকেড নিয়েছে এবং এর কিন্তু দারুণ একটা ইম্প্যাক্ট আমাদের অর্থনীতিতে আছে। আমাদের কমপক্ষে 3 মিলিয়ন পিপলের কিন্তু আমরা এখান থেকে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পেরেছি ইন লাস্ট 20 ইয়ার্স। হ্যাঁ, এর ফলে যেটা হয়েছে 2000 থেকে 2020 পর্যন্ত কিন্তু আমাদের পভার্টি রিডাকশন রেট, আমরা যেটা ওয়ার্ল্ড ব্যাংক বলে, আমরা 33 মিলিয়ন পিপল কুড কেম আউট ফ্রম পভার্টি। এর পিছনে কিন্তু আমাদের এই স্মল মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজের একটা খুব ভালো ভূমিকা আছে। সো এই জিনিসগুলোকে কিন্তু তখন ইন্টিগ্রেট করতে পারতে হবে। সো এই যে বিষয়গুলো, ব্যাংকিং রিলেটেড যে বিষয়গুলো, এগুলো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করব। অর্থনীতি একেবারেই পিওর অর্থনৈতিক রিলেটেড বেশ কিছু রাইটিং আছে। অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশ বিষয়ে একটি প্রবন্ধ রচনা করুন। এই বিষয়গুলো নিয়ে লেখা, আমি যেটা বলেছি যে 2 ধরনের লেখা হতে পারে, যে আমার কোনো প্রিপারেশন নেই, আমি টোটালি প্রিপেয়ার্ড না, আমি নানান ধরনের আবেগ মথিত কথায় আমি অনেক কিছু লিখে ফেলবো, 4 পেজ ভরিয়ে ফেলবো, এটা কোনো ম্যাটারই না। কিন্তু আপনি যদি এটার কোয়ালিটি একটা রাইটিং আপনি যদি ডেভেলপ করতে চান, সেটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। আমি আপনাদেরকে সিমিলার একটা রাইটিং দেখাই। এখানে যেটা বলেছে, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, মানে হচ্ছে বাংলাদেশের যে হিস্ট্রি, বাংলাদেশের হিস্ট্রি মিনস অফিসিয়ালি 1972 থেকে আমি সর্বশেষ যে আমাদের অর্থনৈতিক যে বলে ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা আছে 2021-22, এই অর্থ বছর পর্যন্ত আমরা আসলে দেখব এই যে অগ্রযাত্রা। এখান থেকে আমার 70-এর দশক থেকে 70-এর দশক, 80-এর দশক, 5টা দশক আমরা পার করে 52 বছর 51 বছর পরে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। সো এর মধ্যে বাংলাদেশের শুরুটা হয়েছিল, যেটা বলেছিল হেনরি কিসিঞ্জার, যে 1974-এ, যে উই আর দ্য বাংলাদেশ ইজ দ্য বটমলেস বাস্কেট কেস, মানে এখানে আপনি যাই দিবেন সেটাই অতল গহ্বরে হারিয়ে যাবে। ভদ্রলোক মিথ্যে বলেননি, যে যদিও এটা আমাদের জন্য খুব অপমানজনক ছিল সেই সময়ের প্রেক্ষিতে, কিন্তু ভদ্রলোক কিন্তু আসলে মিথ্যে বলেননি। কারণ ওই সময় আমাদের আসলে ইকোনমিটা এত ছোট ছিল, আমাদের কিন্তু লোকাল কোনো প্রোডাকশন ছিল না, আমাদের এমপ্লয়মেন্ট কিছু ছিল না, আমাদের কোনো ইন্ডাস্ট্রি ছিল না, আমাদের মাত্র $6 বিলিয়ন একটা ছোট্ট অর্থনীতি দিয়ে কিন্তু আমাদের পথ চলা শুরু হয়েছে 1972-তে। সো 1974-এ কিন্তু যেটা হয়েছে, আমাদের একটা দারুণ ফুড ক্রাইসিস গিয়েছে ওই সময়টায়। ওই সময়টা হেনরি কিসিঞ্জার বলেছিলেন, আমরা বটমলেস বাস্কেট, মানে এখানে আপনি যাই দিবেন আমরা সব খেয়ে ফেলবো, নিচ দিয়ে পুরোটাই ফাঁকা হয়ে যাবে, সবটাই খেয়ে ফেলছি। কারণ আমাদের তখন 1 নম্বর চ্যালেঞ্জই ছিল ক্ষুধা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তখন আমাদের ক্ষুধা। আমাদের 90% পিপল 1972 তখন হচ্ছে আমাদের টোটাল পপুলেশন সাইজ ছিল 7 মিলিয়ন পিপল, মানে 7 কোটি। এটা হলো অফিসিয়াল ডাটা, এটা ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা, ওরা বলছে 6.93, আমি রাফলি ধরে নিচ্ছি 7 কোটি জনসংখ্যা। 7.5 কোটিও কিন্তু বিভিন্ন ধরনের লেখা হয়। সো ডাটার কিছু ডিসপ্যারিটি থাকা সত্ত্বেও আমরা ধরে নিলাম যে 7 কোটি জনসংখ্যা, 90% অফ দ্য পিপল দে ওয়ার লিভিং বিলো দ্য পভার্টি লাইন এট দ্য টাইম। সো এই যে একটা বিপুল জনগোষ্ঠী, মানে 7 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষই হচ্ছে একেবারেই ভুকানাঙ্গা পিপল। সেখান থেকে 70-এর দশক 80-র দশক আমাদের কিছু পলিটিক্যাল ইনস্টেবিলিটি গিয়েছে, নানান ধরনের ইকোনমিক চ্যালেঞ্জেস আমরা ফেস করেছি। 90 দশকটা যখন পার হলাম, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ হলো, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ওপেন হলো, আমাদের কিন্তু একটা প্রোডাকশন ক্লাস তৈরি হলো। আস্তে আস্তে দেখবেন, আমরা ডাটা দিয়ে দেখবো একটু পরেই, আমাদের কিন্তু 90-র দশকে আমাদের যে যে প্রবৃদ্ধি বলি আমরা, যেটা মানে জিডিপি গ্রোথ বলি, সেখানে কিন্তু একটা মোমেন্টাম পেয়েছিল। সেটার একটা সিনার্জিক ইফেক্ট আমরা কিন্তু 2000 থেকে 2010-এ দেখেছি। 2005 থেকে আমরা যখন ডাটাগুলো দেখবো, ডাটা প্রেজেন্টেশন গুলো দেখবো, তখন আমরা কানেক্ট করতে পারবো যে 2010-এর পর থেকে আমরা কিন্তু উল্কার গতিতে ছুটেছি। সারা বিশ্বের জন্য আমরা কিন্তু একটা দারুণ রকম একটা মানে বিস্ময়ের বিষয় ছিল, মানে আমাদের এত চ্যালেঞ্জেস, আমাদের নানান ধরনের ন্যাচারাল ক্যালামিটিস, আমাদের মানে ম্যাক্সিমামই আনস্কিল লেবার ফোর্স, তা সত্ত্বেও আমরা বিভিন্ন ধরনের বিষয়ে, বিভিন্ন ধরনের সূচকে, জিডিপি গ্রোথ রেট বলেন, আমাদের মানে বিভিন্ন ধরনের যে পাবলিক হেলথ বা পাবলিক স্যানিটেশন, নিউট্রিশন, আমাদের এসডিজি গোল্ড অ্যাচিভমেন্ট, আমাদের লোয়ার ইনকাম কান্ট্রিজের মধ্যে
ইনক্লুডেড হওয়া, মিডল ইনকাম কান্ট্রিজের মধ্যে ইনক্লুডেড হওয়া, এ ধরনের অনেক সাকসেস কিন্তু এই সময় আমাদের ছিল। সো এই যে অর্থনৈতিক অগ্রযাত্রা, এই যে একটা মানে টাইম আমরা যে পার করেছি, এটা কিন্তু 50 বছরের 52 বছরের আমাদের ইতিহাস বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত। এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু আমরা চোখ রাখছি 2041-এ, যেটা আপনারা অলরেডি জানেন যে রূপকল্প 2041। সো এই যে ইকোনমিক ট্রানজিশন দেখেন, আমরা 2022 পর্যন্ত যে টাইম লাইনটা বললাম, 1972 থেকে 2022, এই যে 50 বছরের যে টাইম লাইনটা, এইটা কিন্তু আমরা পাস করে ফেলেছি, রাইট? আমরা পাস করে ফেলেছি। সো এখানে যে ঘটনাগুলো ঘটেছে এই সময়, আমরা আমাদের ইকোনমি সাইজ বড় হয়েছে। আমরা দেখবো যে কিভাবে $6 বিলিয়ন ডলারের ইকোনমি আমাদের এখন $420 বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে। হ্যাঁ, এর পিছনে কিন্তু অনেক গল্প আছে, সাকসেস হিস্ট্রি আছে, আমাদের অনেক চ্যালেঞ্জেস ছিল, সবকিছু ওভারকাম করে আমরা কিন্তু এই 50 বছর পার করে ফেলেছি। সো এই 50 বছরের যে সালতামামি, এখানে যে আমাদের নানান ধরনের যে রিয়েলিটিস গুলো আমরা ফেস করেছি, আমাদের যে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট গুলো যেগুলো হয়েছে, এই জিনিসগুলোর উপরে কিন্তু আসলে ফোকাস রেটিং এ অনেক প্রশ্ন থাকবে এবং থাকবেই। কারণ আমাদের ইতিহাস বলতে আসলে এই 50 বছরের ইতিহাস। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমি অনেক কথা বলে নিচ্ছি, কারণ এরপরে আমি আপনাদের সাথে একদম 1-to-1 কমিউনিকেশন করে কথা বলবো। আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। আপনারা দেখবেন যে বাংলাদেশ তার জন্মের পর থেকে বিগত 52 বছরে যত অ্যাচিভমেন্ট গুলো করেছে, এর মধ্যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল কিন্তু আমাদের পভার্টি রিডাকশন, রাইট? আমরা এখন হয়তো অনেক বড় বড় ব্রিজ করতে পারছি, আমরা নানান ধরনের বড় বড় স্থাপনা তৈরি করতে পারছি, মেগা প্রজেক্ট করতে পারছি। অল দিস হ্যাপেন্ড অনলি আমরা আসলে পভার্টি রিডাকশন করতে পেরেছিলাম। 90% পিপল বিলো দ্য পভার্টি লাইন, তারা কিন্তু এখন দেখেন, তখন কিন্তু জনসংখ্যা যেটা ছিল প্রায় 3 গুণ হয়ে গিয়েছে, তা সত্ত্বেও আমাদের মাত্র 20%-এ সেটা নামিয়ে আনতে পেরেছিলাম। সো এই যে সাকসেস, পভার্টি রিডাকশন যে সাকসেসটা, এটাই কিন্তু আজকের বাংলাদেশ, যে বাংলাদেশকে বলা হচ্ছে সামনের এশিয়ান টাইগার বলা হচ্ছে, মোস্ট ভাইব্রেন্ট ইকোনমি, আমরা কনসিস্টেন্টলি বিগত 10 বছরে সবচেয়ে বেশি গ্রোথ অ্যাচিভ করতে পেরেছিলাম। সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের দারুণ একটা এক্সপেরিয়েন্স গিয়েছে গত 10 বছর বা 20 বছরের মধ্যে। আমরা দারুণ একটা সময় পার করেছি। এখান থেকে আমাদের যে ট্রানজিশন গুলো হবে, আমরা 2041-এর দিকে চোখ রাখছি, আমরা 2030-31-এর একটা টাইম লাইন আমাদের আছে, আমাদের অনেক কিছু অ্যাচিভ করতে হবে। এইটার জন্য আমাদের আসলে এই পিছনের যে সাকসেস হিস্ট্রিটা, এটা খুব সুন্দরভাবে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কিন্তু আমাদের ফাউন্ডেশন, বাংলাদেশের ইকোনমিক হিস্ট্রি ইন লাস্ট 50 ইয়ার্স। এখন দেখেন, এটা কিন্তু একটা হিউজ একটা অধ্যায়, 52 বছরের অর্থনীতি। এটা আমাদের আসলে এই ফোকাস রাইটিং এ কি কি কাজে লাগে, দেখেন কি কি কাজে লাগে, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিই কি কি কাজে আমাদের লাগে। 31 প্রশ্নটা দেখেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ। আমি আপনাদেরকে এমন কিছু জিনিস আজকে দেখিয়ে যাব যে ইকোনমিক যে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট যে হিস্ট্রি বা যে গল্পটা, যে সাকসেস হিস্ট্রিটা, এটা এমন ভাবে আপনাদের মাথায় মোটামুটি সেট করে দিয়ে যাবে ইনশাল্লাহ, যে কখনো এই ধরনের কোনো প্রশ্ন আসলে আপনার লেখায় ডেফিনেটলি বেস্ট। ওকে, 2 নাম্বার, তৈরি পোশাক শিল্প অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার। সিমিলার প্রশ্ন, একই ধরনের প্রশ্ন। বাংলাদেশের অর্থনৈতিক আজকে যে অগ্রগতিতে হয়েছে, দুইটা জিনিস ফুয়েল আপ করেছে বাংলাদেশকে। হ্যাঁ, খুব ভালোভাবে মাথায় করে রাখেন, দুইটা জিনিসই বাংলাদেশের আজকের যে ইকোনমিক যে সাকসেস হিস্ট্রি, এটার পিছনে বাংলাদেশকে জ্বালানির মতো করে মানে সরবরাহ করেছে, বাংলাদেশকে আজকে তৈরি করেছে। এর 1 নাম্বার হচ্ছে আমাদের ফরেন রেমিটেন্স ইনকাম দ্যাট কামস ফ্রম আওয়ার আরএনজি সেক্টর। 2 নাম্বারটা হচ্ছে বাংলাদেশের কি বলে আমাদের যে আরএনজি সেক্টর, এবং আরেকটা হচ্ছে আমাদের ফরেন রেমিটেন্স। এই দুইটাই হচ্ছে কিন্তু বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তো তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের উন্নয়নের হাতিয়ার কিভাবে হয়েছে, আমরা একটু পরে সেই জিনিসগুলোতে আমরা চলে যাব। ওকে, এই দুইটা জিনিস দেখেন। আরেকটা জিনিস দেখেন, আমি দেখাই। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের প্রশ্নে আসেন, এই প্রশ্নটার কথা বলছিলাম, বাংলাদেশের জার্নি অফ রুরাল ডেভেলপমেন্ট এন্ড পভার্টি রিডাকশন। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক অফিসারের খুব রিসেন্ট টাইমের প্রশ্ন এসেছে। দেখেন, আমরা একটু আগে যে কম্বাইন্ড ব্যাংকের বিভিন্ন প্রশ্নপত্র কালেকশন গুলো দেখছিলাম, ওখান থেকে এবং এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, এর মধ্যে কিন্তু একটা গুণগত পরিবর্তন চলে এসেছে। আগে যে প্রশ্নগুলো করতো বিভিন্ন ধরনের ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি থেকে যে প্রশ্নগুলো এসেছে, তাদের ভিউ পয়েন্ট প্রশ্ন করার ক্ষেত্রে এবং বিআইবিএম এর ক্ষেত্রে কিন্তু আমার একটু
আলাদা বলে মনে হয়েছে। আপনি দেখেন 25, এই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলছি, হ্যাঁ, বাংলাদেশের এখানে ন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে আসা উচিত ছিল। এটা বাংলাদেশের জার্নি অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি রিডাকশন, এই প্রশ্নটা দেখেন। আমি যেটা বললাম যে 1972 থেকে 2022 পর্যন্ত বাংলাদেশের যে সাকসেস হিস্ট্রি, এর পুরোটাই কিন্তু আপনাকে ওই সাকসেস হিস্ট্রিটা এখান থেকে দেখাতে হবে। দশক ওয়াইজ বাংলাদেশের ইকোনমিক গ্রোথ গুলো কেমন হয়েছে, এর সুফলগুলো দেশের রুরাল পিপল কেমন কতটুকু পেয়েছে, এর ফলে এই ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সাথে কতটুকু পভার্টি রিডাকশন হয়েছে, এটার যদি একটা প্যারালাল স্কেচ আপনি করতে পারেন, দেন এটা খুব ভালো একটা রাইটিং হয়ে যাবে। ওকে, সো এই ধরনের জিনিসগুলোকে ক্র্যাক করার জন্য আপনাকে এই বাংলাদেশের ইকোনমিক হিস্ট্রিটা জেনে রাখা দরকার। আরেকটা প্রশ্ন দেখেন, বিআইবিএম যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলো একটু দেখেন। অর্থনৈতিক ও আর্থিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা আন্তঃসম্পর্ক, যেটা বলি অ্যাপারেন্টলি দেখলে মনে হয় খুব সাধারণ প্রশ্ন, কিন্তু এটার কনসেপচুয়াল ডেপথ কিন্তু মানে একেবারে যদি আপনি না জেনে থাকেন তাহলে ভুল অ্যান্সার করার কিন্তু সম্ভাবনা আছে। ইভেন আপনি একটা লেখা লিখে 1/5 নাম্বারও পেয়ে যেতে পারেন, মাত্র অল্প কিছু নমিনাল আপনাকে একটা মার্কস দিয়ে যাবে কনসেপচুয়ালি আপনি জিনিসগুলো যদি ক্লিয়ার না করতে পারেন। সো আমার যেটা মনে হয়েছে, বিআইবিএম যখন থেকে প্রশ্ন করা শুরু করেছে তখন অন্তত ফোকাস রাইটিং সেকশনে বেশ কিছুটা কোয়ালিটেটিভ চেঞ্জ চলে এসেছে। অনেক বেশি ইকোনমিক্স এবং ইকোনমি রিলেটেড প্রশ্ন তারা কিন্তু করবে, হ্যাঁ, যতটা না আমার অন্যান্য ইস্যুজ নিয়ে প্রশ্ন হবে। এবং আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে বিআইবিএম যেহেতু সবসময় ব্যাংক নিয়ে গবেষণা করে, ব্যাংক খাতের সমস্ত উন্নয়ন সমস্যা এগুলো নিয়ে সারাদিন তারা কাজ করে, তো ব্যাংক খাত নিয়ে কিন্তু কোন একটা প্রশ্ন আমরা এক্সপেক্ট করতেই পারি বিআইবিএম থেকে। ওকে, তো এই বিষয়গুলো আমরা একটু ভালো করে গুরুত্ব দিব। আজকের ইকোনমিক আমাদের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা আমরা আবার একটু দেখি। স্যার একটা কোয়েশ্চেন ছিল প্লিজ। স্যার, এই যে অর্থনৈতিক ও আর্থিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা ও আন্তঃসম্পর্ক, এই প্রশ্নটার মানেটা যদি একটু বলতেন। আচ্ছা, আমি সংক্ষেপে একটু বলে দেই, যদিও এটা আজকের বিষয়বস্তু না, আমাদের আজকের বিষয়বস্তু আরো অনেক কিছু আছে, তারপরে আমি সংক্ষেপে আপনাকে বলে দেই। দুইটা জিনিস, একটা হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি আর একটা হচ্ছে অর্থনৈতিক অন্তর্ভুক্তি। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আর একটা হচ্ছে ইকোনমিক ইনক্লুশন। ইংরেজিতে যদি আমি টার্ম বলি, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, একটা হচ্ছে ইকোনমিক ইনক্লুশন। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, দ্যাট মিনস সিম্পলি ব্রিঙ্গিং পিপল আন্ডার দ্য আমব্রেলা অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ব্রিঙ্গিং পিপল আন্ডার দ্য আমব্রেলা অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। আপনি একটা মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিবেন, তাকে একটা এমএফএস মানে মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট খুলে দিবেন, এই যে তাকে মেইন স্ট্রিম মানে 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 লেনদেনের মধ্যে নিয়ে আসতে পারলেন, একটা ইনস্টিটিউশনাল সিস্টেমের মধ্যে তাকে ইন্ট্রোডিউস করতে পারলেন, এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। আর ইকোনমিক ইনক্লুশন হচ্ছে একটা মানুষকে কোন একটা কর্মর মধ্যে মানে একটা কাজের মধ্যে আপনি তাকে ইনক্লুড করে দিবেন, ইন্টিগ্রেট করে দিবেন। সাপোজ কথার কথা বললাম যে কোন একজন বেকারের জন্য 10 টাকায় আপনি একটা প্রিভিলেজড অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছেন। কোন একজন ব্যাংক বা কোনো ব্যাংক থেকে আপনাকে অফার করেছে যে আমার এখানে বেকারদের জন্য, অথবা কোনো স্পেসিফিক গ্রুপ অফ পিপল, কথার কথা পথ শিশুদের জন্য 10 টাকায় স্পেশাল অ্যাকাউন্ট করা যাবে। একজন পথ শিশু 10 টাকা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললো, এই ব্যাংক অ্যাকাউন্টটা তার জীবনে আসলে কোন কাজে আসবে? কোনো কাজে আসবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে কোনো প্রকার ইনকাম অ্যাক্টিভিটিজে ইন্টিগ্রেট না করতে পারেন। যখন তার বেতনটা বা তার ইনকামটা একটা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে যাবে, সে ব্যাংক অ্যাকাউন্ট থেকে খরচ করবে, তখন কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা ফ্রুটফুল হবে। আদারওয়াইজ আপনি সবার অ্যাকাউন্ট খুলে রাখলেন কিন্তু কোনো ট্রানজাকশন নাই, তাকে আপনি কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিসে ইন্টিগ্রেট করতে পারেন নাই, তখন কিন্তু এই যে ইকোনমিক যে ইনক্লুশন বা এটা কিন্তু হলো না, তখন ওই যে অর্থনৈতিক অন্তর্ভুক্তিটা কিন্তু হলো না। সো অর্থনৈতিক যে অন্তর্ভুক্তি বা ইকোনমিক ইনক্লুশন যে জিনিসটা, এইটাকে কিন্তু সাকসেসফুল করতে হলে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটাকে সাকসেসফুল করতে হলে আপনাকে অবশ্যই ইকোনমিক ইনক্লুশন এনশিওর করতে হবে। হিজড়াদের জন্য 10 টাকা অ্যাকাউন্ট করলেন, বাট তাদের ইনকাম লেভেলটা এত পুয়ার, দে ওয়ন্ট ভিজিট এ ব্যাংক ব্রাঞ্চ ইন এনি ডে ইন দেয়ার লাইফ। সো তার ক্ষেত্রে এই ব্যাংক অ্যাকাউন্ট 10 টাকার ব্যাংক অ্যাকাউন্ট আসলে কোনো কাজে আসবে না। এইটাই হচ্ছে আন্তঃসম্পর্কটা, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এবং আমার ইকোনমিক ইনক্লুশনের যে আন্তঃসম্পর্ক বা প্রয়োজনীয়তা, এখান থেকে আসলে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো। ওকে, সো আজকের কন্টেন্ট আপনি কি বুঝতে পেরেছেন আমার কথাগুলো? জি স্যার।
ওকে, আসেন এবার অনেকক্ষণ বকবক করলাম, আমরা অনেকগুলো ওভারভিউ করে ফেলেছি, এখন একটু আমাদের পার্টিসিপেন্ট লিস্ট দেখি কারা আছেন। আমার ধারণা ছিল আজকে আমাদের পার্টিসিপেন্ট হয়তো বা আরো অনেক বেশি হবে, কিন্তু কেন যেন ফোকাস রাইটিং মানায় হচ্ছে আমরা কিছুটা ই করি। ওকে, ম্যাক্সিমামই আমি আপনাদেরকে খুব বেশি চিনতে পারছি না, হটেভার। আসেন আমাদের আজকের যে টপিক গুলো আছে সেই টপিক গুলোর শুরুতে আমাদের প্রধান টপিকটা ছিল, জাস্ট মিনিট, এই পেজটা কোথায়, একটা পেজ মিসিং মনে হচ্ছে, না সরি এখানে আছে। আমাদের আজকের কন্টেন্ট গুলো আমরা একটু দেখি। 1 নাম্বার দেখবো আমরা বাংলাদেশ ইকোনমি 1972 থেকে 2022, ইকোনমিক আমাদের কিছু চ্যালেঞ্জেস দেখবো যে বাংলাদেশের এই মুহূর্তে কি ধরনের ইকোনমিক চ্যালেঞ্জেস গুলো আছে, এবং রূপকল্প 2041 যদি আমরা সময় পাই সেটুকু কভার করা আমরা ট্রাই করব। আমাদের এই মুহূর্তে বেশ কিছু ইকোনমিক চ্যালেঞ্জ আছে, আপনারা একটু হেডলাইন গুলো দেখে রাখেন। আমাদের ইকোনমিক রিসেশন বা সারা পৃথিবীতে কিন্তু এখন মারমার মানে ওই যে খুব মিহি সুরে কিন্তু কথা হচ্ছে যে উই আর গোয়িং টু ফেস এন ইকোনমিক রিসেশন ভেরি লাইকলি ইন 2023। এই বছরই আমরা একটা ইকোনমিক রিসেশন কিন্তু ফেস করতে যাচ্ছি, সারা পৃথিবী এটা মোটামুটি বুঝতে পেরেছে। ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস, আমরা বিগত 6 মাস যাবত একটা ক্রিটিক্যাল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের ফরেন এক্সচেঞ্জ রেটটা নানানভাবে আমাদের কোটেড রেট থেকে ফ্লাকচুয়েট করছে, তার ফলে আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টে নানান ধরনের ইমব্যালেন্স তৈরি হচ্ছে। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ন্যাশনাল অ্যাকাউন্টে সেখানে নানান ধরনের চ্যালেঞ্জেস তৈরি হয়েছে। আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অনেক বেড়ে গিয়েছে। আমাদের যে রিজার্ভ মানে আমাদের যে অফিসিয়াল যে রিজার্ভ ডিক্লাইন ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। একটু আগে আমি একটা ডাটা দেখছিলাম, গত 7 মাসে বাংলাদেশ ব্যাংক অলরেডি $8.5 বিলিয়ন তারা কিন্তু মার্কেটে মানে ডলার ইনজেক্ট করেছে ফর লিকুইডিটি পারপাস। তো নানান ধরনের কিন্তু ক্রাইসিস এর মধ্যে দিয়ে আমাদের ইকোনমি যাচ্ছে, এই ধরনের ক্রাইসিস গুলো আমরা দেখব। বিভিন্ন ধরনের ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেস গুলো আছে, জানি আমরা সবাই। এই মুহূর্তে আমরা একটা মানে ইনফ্লেশন রেটের একটা হাই ট্রেন্ড আমরা কিন্তু সারা পৃথিবীতে ফলো করছি। সারা পৃথিবীতে কিন্তু সব জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, একই কনসিকুয়েন্সেস বাংলাদেশ কিন্তু ফেস করছে। আমাদের ফরেন একটু আগে যেটা বলছিলাম, ফরেন রিজার্ভের ক্ষেত্রে নানান ধরনের কিন্তু শর্টেজ আছে। আমাদের বেশ কিছুদিন যাবত কিন্তু অফিসিয়াল চ্যানেলের রেমিটেন্স যে ইনফ্লো সেটা কমে গিয়েছে। তো এই ধরনের যে ম্যাক্রো ইকোনমিক বিগ চ্যালেঞ্জ গুলো আছে, এই চ্যালেঞ্জ গুলো নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়গুলো আজকের আমাদের কন্টেন্টের মধ্যে থাকবে। সর্বশেষ আমাদের অল্প কিছু স্যাম্পল ম্যাথ থাকবে, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে, আপনারা এটা হোমওয়ার্ক হিসেবে করে ফেলবেন। তো এই বিষয়গুলো আমরা এখানে দেখবেন যে আমরা 9টা অলমোস্ট 9টা রাইটিং এই কন্টেন্টের মধ্যে দিয়ে যাবে, এগুলো আমরা শিখে ফেলবো। তো আমাদের যেটা আলোচনার আজকে মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের বাংলাদেশের ইকোনমি। বাংলাদেশের ইকোনমি মিন্স 1972 থেকে আমাদের 2022। রফিক আমাকে সে ডাটা শিটটা প্রিন্ট করে দেয়নি, রফিকের কাছে। ওকে, আপনাদের কাছে যদি কাগজ কলম থাকে, আশা করি আছে, আপনারা একটু নোট নেন প্লিজ। আমরা বেশ কিছু বিষয় একটু ডাটাগুলো দেখবো, ডাটাগুলো দেখলে আমাদের পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে, জিনিসগুলো একটু দেখবো। না আমি একটু আগে যে ল্যাপটপ থেকে যেটা ওকে, আমরা দেখি আসলে বাংলাদেশের ইকোনমি। আমরা সবাই জানি, শুনি, দেখি, পড়ি যে বাংলাদেশের ইকোনমি অনেক এগিয়েছে। একটা ইকোনমি এগিয়েছে মানে হচ্ছে ইকোনমি সাইজ বড় হয়েছে, দ্যাট মিনস আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বেড়েছে, দ্যাট মিনস আমাদের জিডিপি বেড়েছে। জিডিপি বলতে আমরা সাধারণভাবে জানি, আমরা সারাক্ষণ জিডিপি শুনি। জিডিপিটা হচ্ছে কোনো একটা দেশের, একটা কান্ট্রি মানে হচ্ছে একটা নির্দিষ্ট টেরিটরি, একটা কান্ট্রির একটা নির্দিষ্ট ইয়ার, একটা কান্ট্রি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম, একটা টাইম ফ্রেম মানে কোন একটা বছরকে আমরা বুঝি। এই টাইম ফ্রেমের মধ্যে একটা টেরিটরির মধ্যে মানে একটা দেশের টেরিটরির মধ্যে, এই টেরিটরির মধ্যে যতটুকু টেরিটরি মানে বাংলাদেশ সীমানার মধ্যে যে পরিমাণ গুডস এন্ড সার্ভিসেস
সার্ভিসেস যে পরিমাণ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করতে পারবে সেটার মনিটারি ভ্যালু বা মার্কেট ভ্যালু, মনিটারি ভ্যালু অথবা মার্কেট ভ্যালু, এটাই হচ্ছে জিডিপি। সাপোজ আমার দেশে প্রতি বছর আমরা 20,000 শার্ট তৈরি করছি, 10,000 পাঞ্জাবি তৈরি করছি, এগুলো আমরা এক্সপোর্ট করছি, এরকম অসংখ্য গুডস এবং সার্ভিসেস কিন্তু আমরা প্রডিউস করছি। এটা হচ্ছে বছরের টোটাল আপনি কত টাকার এরকম গুডস বা সার্ভিস প্রডিউস করেছেন সেটার মার্কেট ভ্যালু বা মনিটারি ভ্যালুটা হচ্ছে জিডিপি। এটা দিয়েই আমরা এখনকার যুগে এই আধুনিক ব্যবস্থায় এটা দিয়েই কিন্তু আমরা একটা দেশের সক্ষমতা বিচার করি। সো এই জিডিপির ভিত্তিতে বা জিডিপি সাইজের ভিত্তিতে আমরা বাংলাদেশকে একটু দেখি যে বাংলাদেশ আসলে কিভাবে বড় হলো। আমরা একটা টাইম, আপনার কি এখানে রেড কালিটা বুঝতে পারেন? জি স্যার। একটু লেখেন টাইম লাইন, একপাশে একটা কলাম টাইম লাইন। এই টাইম লাইনটা বাংলাদেশের যে পিরিয়ড, আমরা বাংলাদেশের যে জার্নি সেটা আমরা বলেছি 1972 থেকে 2022 পর্যন্ত। তো এই যে পিরিয়ডের মধ্যে আমরা আসলে বাংলাদেশের বিভিন্ন ইন্ডিকেটরস গুলা বা বিভিন্ন ধরনের যে ইন্ডিকেটরস গুলা সেখানে কি পজিশন ছিল সেটা আমরা দেখবো। এটা হলো 1972, পরেরটা আমরা দেখবো 80, পরেরটা আমরা দেখবো 90, পরেরটা আমরা দেখবো 00, পরেরটা আমরা দেখব, এখানে তো অ্যাকোমোডেট করা টাফ হয়ে যাবে, আমাদেরকে আরেকটু ছোট করে ফেলতে হবে। আমি আবার একটু রিটাইট করি। টাইম লাইন, আমাদের প্রথম টাইম লাইন হচ্ছে 1972, পরেরটা হচ্ছে 80, পরেরটা হচ্ছে 90। আমরা প্রতি দশকে অ্যানালাইসিস করব, যেহেতু একটা লম্বা টাইম পিরিয়ড, তো এই জন্য আমরা এটা 5টা দশকে ভাগ করেছি আলোচনার সুবিধার্থে। তাহলে আপনি দেখবেন সেগমেন্টেশনটা আপনি সুন্দর করে দেখাতে পারবেন। 2000 সাল, 2010 সাল, 2015 সাল, 2020 সাল, 2022 সাল, এইভাবে আমরা একটু দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে স্যার আমরা দেখতে পাচ্ছি। আপনি একটু ডিভাইসটা ক্লিয়ার করে ফেলেন তাহলে ঠিক হয়ে যাবে। এই টাইম লাইনে আমরা বিভিন্ন ধরনের ডাটাগুলো দেখব। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে হবে। এখন দেখেন এই যে 72 সালে বাংলাদেশের ইকোনমি বুঝতে হলে বা 80 সালে বুঝতে হলে এর পাশাপাশি আমাদের ওই সময় পপুলেশন গুলো সাইজ কেমন ছিল এটা আমাকে আসলে একটু দেখতে হবে। পপুলেশন সাইজ, পপুলেশন, আমি পপুলেশন পুরোটা লিখবেন, পপুলেশন, এই পপুলেশন সাইজটা কেমন ছিল এটা আমরা কোটিতে দেখবো। কত কোটি এটা দেখবো আমরা কোটিতে, ক্রোর, ইন ক্রোর। রফিক ওকে, এটাকে নিচে নামায় দেন, আমার এই এটা উইন্ডোটা নিচে থাকুক, এক সাইড করে দেন অথবা ওপাশে দিয়ে দেন, ভার্টিক্যালি দেন, ভার্টিক্যালি করা যায়, এটা ভার্টিক্যালি চলে যায়, ঠেলে বের করে দেন এটাকে। ওকে, আমরা দেখি ওই সময় পপুলেশন আমাদের সাইজ গুলো কেমন ছিল। 1972 তে আমাদের পপুলেশন সাইজ ছিল 6.93 ক্রোর, 6.93 ক্রোর। 1980 সালে এটা হলো 8.39 ক্রোর। পপুলেশন বৃদ্ধি কিন্তু বেড়ে নাই। 1990 সালে এটাকে দাঁড়ালো 10.71 কোটি। 2000 সালে এটা দাঁড়ালো 12.91 কোটি। 2010 সালে এটা দাঁড়ালো 14.83 কোটি। 2015 সালে এটা দাঁড়ালো 15.78 কোটি। 2022 সালে সেন্সাসে আমরা পাচ্ছি 17 কোটি জনসংখ্যা। ঠিক আছে, তাহলে এটা আমরা আমাদের টোটাল দেশের সাইজটা বুঝতে আমাদের সুবিধা হবে।
আসেন আমরা জিডিপি দেখি। আমাদের জিডিপি এই যে টাইম লাইনে আমাদের জিডিপি সাইজ গুলো কেমন ছিল। জিডিপি এটা আমরা দেখব বিলিয়ন ডলার, ডলার ইউএস ডলার ইন বিলিয়ন, কত বিলিয়ন ডলার কত ছিল স্যার 1970। 2020 সালেরটা দেয়া নাই কেন? জি স্যার 2020 সালের 20 পপুলেশনটা দেয়া সালেরটা নাই কেন? না, এখানে দেখেন এটা হচ্ছে টাইম ফ্রেমটা। এখানে আমি এটা আমি পরে আসছি কেন এটা দিয়েছি। আপনি অনেক ডাটা আছে যেটা হচ্ছে 20 সালেরটা পাবেন, 22 সালেরটা পাবেন, 20 সালেরটা পাবেন না, 20 সালেরটা পাবেন, 22 সালেরটা পাবেন না। আমার দরকার হচ্ছে সর্বশেষটা, কারণ আমি বাংলাদেশ কতটুকু এগিয়েছে, বাংলাদেশ কি করেছে এটা বুঝতে হলে আমার কারেন্ট ইয়ার পর্যন্ত আসতে হবে। সর্বশেষ পাবলিশড ইয়ার হচ্ছে আমার 2022। আমরা কিন্তু 1970 থেকে শুরু করেছিলাম, আমরা কিন্তু 1970 থেকে শুরু করিনি, কারণ 1970 সালে বাংলাদেশ হয়নি। বাংলাদেশ হয়েছে আসলে 2072 থেকে। আমরা জানি 1971 এর প্রায় শেষাংশে, শেষ লগ্নে এসে আমরা স্বাধীন হয়েছিলাম। তো ইকোনমিক আলোচনাটা আমরা আসলে 72 থেকে শুরু করেছি, এটা শেষ করব আমরা 2022-এ। ওকে, আর এখানে যেটা হয়েছে পপুলেশন সেন্সাস যেহেতু রিসেন্টলি হয়েছে সেজন্য আমরা লেটেস্টটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। আমাকে একটু সুযোগ দেন, আমি একটু আগাই, তারপরে আপনারা বাকিগুলো বুঝতে পারবেন। জিডিপি সাইজ গুলো আমরা দেখি। আমাদের 1972 তে আমার জিডিপি সাইজ ছিল 6.28 বিলিয়ন ইউএস ডলার, 28 বিলিয়ন ইউএস ডলার। 1980 সালে আমার জিডিপি সাইজ ছিল 18 বিলিয়ন, 18 পয়েন্ট। দেখেন মাত্র পুরো এক দশকে 8 বছরে আমার জিডিপি গিয়েছে মাত্র 3 গুণ, অনলি 3 গুণ। এই সময়টা খুব স্লো একটা পিরিয়ড আমরা পার করেছি। 90 দশকে এসে আমার জিডিপি সাইজ হয়ে গেল 31.59। এখানে এসে আমার জিডিপি সাইজ দাঁড়ালো 53.36। এখানে এসে আমার জিডিপি সাইজ দাঁড়ালো 115.27। আমরা এক্স্যাক্টলি পয়েন্ট টু পয়েন্ট এই জিনিসগুলোকে মনে রাখবো না, এইগুলোকে কিভাবে ব্যবহার করব এই বিষয়ে আমি পরে আসবো। আমি বলবো না 195.07 আপনাকে মুখস্থ করতে হবে। আমি এমন একটা পদ্ধতি করে দিব যেটা আপনাকে মনে রাখতে সহজ হবে। এখানে শুধুমাত্র আমরা বোঝার জন্য এটুকু আমাকে প্রেজেন্ট করতে হচ্ছে, শুধু আলোচনার জন্য। 2021-এ এসে আমাদের জিডিপি এসে দাঁড়াচ্ছে 416.26 বিলিয়ন। এটা হলো 2021-এর। এইবার দেখেন আমার জিডিপি সাইজটা 1972-এ আমি যখন শুরু করেছি, এক মিনিট, 1972 সালে আমরা যখন শুরু করেছি তখন আমার জিডিপি সাইজ ছিল মাত্র 6 বিলিয়ন ডলারের। 1980-তে এটা কিন্তু সিগনিফিক্যান্ট কিছু বাড়েনি। 1990 এই পিরিয়ডে এসেও কিন্তু মাত্র 5 গুণ বেড়েছে। তাহলে 72 থেকে 90 একটু দেখেন, একটু মার্ক করেন, ডাটার ট্রেন্ডটা একটু খেয়াল করেন। 72 থেকে 90 এই যে 20 বছরের 20 ইয়ার্স এর যে পিরিয়ডটা, 20 ইয়ার্স এর পিরিয়ডে আমাদের ইকোনমি কতটুকু গ্রো করেছে? মাত্র 5 ফোল্ড, মাত্র 5 ফোল্ড কিন্তু গ্রো করেছে। সো এই গ্রোটা কিন্তু ছিল খুব স্পিডি এবং খুব স্লো। এই সময়টা আমরা পার করেছি অনেক বেশি ফরেন গ্র্যান্ট এবং লোনের উপর ভিত্তি করে। আমাদের ইন্টারনাল ক্যাপাসিটি বলতে এমন কিছু ছিল না, আমাদের কোনো প্রোডাকশন ছিল না, আমাদের মানে একেবারে ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রি ছাড়া আমাদের আর কোনো কিছু ছিল না। তো এই পিরিয়ডটা আমরা খুব স্লো ভাবে এগিয়েছি। আমরা এই সময়ের আমাদের জিডিপি গ্রোথ ছিল এই সময়কালীন, কত সময়কালীন? 72 থেকে 80 জিডিপি গ্রোথ ছিল বিলো 4%, বিলো 4% এর বেশি আমরা কিন্তু গ্রোথ করতে পারিনি। মাত্র জিডিপি গ্রোথ ছিল এভারেজ 4%। 2000 সাল থেকে আসলে যেটা হয়েছে, 2000 সাল থেকে আমরা একটা মোমেন্টাম পেয়েছি। এবার দেখেন 31 থেকে 00 এখানে আমার প্রায় 12 বিলিয়ন ডলার জিডিপি বেড়েছে। এই পিরিয়ডে বেড়েছে, অলমোস্ট ডাবল হয়েছে, অলমোস্ট ডাবল হয়েছে, ডাবলের বেশি হয়েছে। 59 নাকি 115, 58 বিলিয়ন এই সময় বেড়েছে। এই সময় বেড়েছে 12 বিলিয়ন। আমার দেখেন এরপর থেকে কিন্তু আমি একটা রাইজিং ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছি। 58 বিলিয়ন বেড়েছে। আমার দেখেন এই সময়টা এসে কত বিলিয়ন বেড়েছে? 80 বিলিয়ন বেড়েছে, 80 বিলিয়ন বেড়েছে। এই সময়টা এসে আমার প্রায় 200 বিলিয়ন বেড়ে গিয়েছে রাফলি। তো আমরা কিন্তু এই যে সালের পর থেকে আমাদের ইকোনমি একটা মোমেন্টাম পেয়েছে। এখন
72 থেকে 90 পর্যন্ত 20 বছরে আমরা আসলে মাত্র 5 গুণে গেলাম, তারপরে আমাদের ইকোনমি একবারে 300 গুণ হয়ে গেল। রহস্যটা কোথায়? এটা কিভাবে সম্ভব হলো? এটা সম্ভব হওয়ার পিছনে বেশ কিছু আমাদের সাকসেস হিস্ট্রি আছে। আমরা এইবার সেই জিনিসগুলোকে এই টেবিলের সাথে একটু ইন্টিগ্রেট করি, তাহলে আমরা বুঝতে পারবো কোন ফ্যাক্টর গুলো আসলে বাংলাদেশকে চেঞ্জ করে দিয়েছে। আপনারা এগুলো কি নোট নিচ্ছেন? এই ডাটাগুলো কিন্তু খুঁজে বের করতে গেলে 6 মাস এটা কিন্তু খুঁজে পাবেন না। সো একটু লিখে রাখেন, কষ্ট হলেও জিনিসগুলোকে লিখে রাখেন, ভবিষ্যতে আপনাদের কাজে হবে। ওকে, আমরা জিডিপিটা দেখলাম, জিডিপি কিভাবে করে। আমি দেখি পার ক্যাপিটা ইনকাম। স্যার টোটাল কয়টা কলাম হবে একটু বলা যাবে? দেখি 4-5টা হবে মনে হয়, খুব বেশি হবে না। ওকে স্যার এইগুলা কি গ্রাফেও প্রেজেন্ট করা যায়? না, কেন না আমি পরে বলছি। আমাদের পার ক্যাপিটা ইনকাম, এটা লেখেন পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম কিভাবে বেড়েছে? 1972 তে ছিল আমাদের 94.38। এটা কিন্তু শুধুমাত্র ডলার, এটা কিন্তু শুধুমাত্র ডলারে 94.38 ডলার। পরের বছর ছিল আমার 227.75 ডলার। পরের বছর ছিল আমার 306 ডলার। তারপরের বছর ছিল আমার 418 ডলার। পরের দশকে ছিল আমার 781 ডলার। পরের 5 বছরে আমাদের এটা বেড়ে দাঁড়িয়েছে 1248 ডলার। 2020 সাল নাগাদ এটা দাঁড়িয়েছে 373 ডলারে। এবং সরি, এখানে আমি ফিগারটা ভুল করেছি, এক কলামের আরেক কলামে লিখে ফেলেছি, সরি। এখানে এসে 2000, এখানে হলো 2503। সর্বশেষ জরিপে আমরা যেটা পেয়েছি 2824, রাইট? 2824 ইউএস ডলার আমাদের। দেখেন একই রকম ভাবে আমি যদি দশক ওয়াইজ দেখি, আমার পার ক্যাপিটা ইনকাম কিন্তু একটা লেভেল মেনটেন করে বেড়েছে। আমার দেখেন ইকোনমি বড় হয়েছে, আস্তে আস্তে আমার পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, আমার জিডিপি বেড়েছে। কিভাবে বাড়লো এই জিডিপি? কে বাড়িয়ে দিল? কোন মন্ত্র বলে 90 দশক থেকে বাংলাদেশের ইকোনমি চেঞ্জ হওয়া শুরু করলো? কিভাবে 2010 থেকে 2020 পর্যন্ত আমরা ইনক্রেডিবল গ্রোথ পেলাম? দেখি আমাদের কারা সাহায্য করেছে, কোন ধরনের আইটেম গুলো আমাদেরকে হেল্প করেছে। ওকে, আমরা এবার দেখবো এখান থেকে রেমিটেন্স ইনকাম। লেখেন রেমিটেন্স, সংক্ষেপে লিখছি আমি, আপনারা বড় করে লিখে নেবেন। রেমিটেন্স ইনকাম, এটা হচ্ছে বিলিয়ন ইউএস ডলার। আমাদের রেমিটেন্স ইনকাম কোন সালে কতটুকু এসেছে দেখেন, 72 থেকে 80 এই পিরিয়ডে আসলে আমাদের রেমিটেন্স ইনকাম খুবই নেগলিজিবল ছিল। এই সময় আমাদের অলমোস্ট নেগলিজিবল একটা অ্যামাউন্ট ছিল। আবার জিরো লিখেন না, একেবারে জিরো না, খুব নেগলিজিবল একটা পজিশন আমরা ছিলাম। 90 দশকে এসে, এই সময়টা 90 দশকে এসে যেটা হয়েছে, আমার রেমিটেন্স ইনকামটা আসা শুরু করেছে। দেখেন আমরা তো ডাটাটা লিখলে বুঝতে পারবো। 90 দশকের শুরুতে আমার রেমিটেন্স ইনকাম এসেছে 0.76 বিলিয়ন ডলার। আমাদের প্রথম 1 বিলিয়ন ডলার এসেছিল 93-94 লিখে রাখতে পারেন। 93-94 এই সময়কালে প্রথম 1 বিলিয়ন ডলার আমার রেমিটেন্স ক্রস করেছে। রেমিটেন্স আমার প্রথম 1 বিলিয়ন ডলার ক্রস করেছে 1993-94 সালে। সুতরাং এই যে রেমিটেন্স যখন বাড়া শুরু করেছে, আপনি দেখেন রেমিটেন্স ইনকামের গ্রোথের সাথে সাথে আমার কিন্তু টোটাল ইকোনমি সাইজটা গ্রো করা শুরু করে। এখানে ছিল 1.88, 10.98 বিলিয়ন, তারপরে ছিল 15.31 বিলিয়ন,
তারপরে ছিল 18.21 বিলিয়ন। তারপরে যেটা হয়েছে 2020 এসে, সরি আমি এখানে মনে একটু সিকোয়েন্স ভুল করে ফেলেছি, 2015-তে কত ছিল, 15-তে একটু ভুল করেছি, আমাকে একটু সুযোগ দিয়েন। 1.88, 10.98, 15.31, ঠিক আছে, 18.21, ঠিক আছে। 2021 এসে 24.78, 24.78, এটা হচ্ছে 21, ব্র্যাকেটে লিখে রাখেন। আর 2022-এ এসে আমাদের এখন পর্যন্ত গত 7 মাসে এসেছে 21.03, এটা হচ্ছে সরি 7 মাসে না, 6 মাস 7 মাসে, সরি 7 মাসে, গত 7 মাসে এসেছে $21 বিলিয়ন। তো এইটা দেখেন, আমাদের 90 দশকের শুরুতে একেবারে 90 সালে আমাদের রেমিটেন্স ছিল মাত্র $763 মিলিয়ন। এটা কিন্তু তখন বিলিয়ন হয় নাই, এই ফিগারটা দেখেন, মাত্র মিলিয়ন ডলার। তো তখন তো ইকোনমি একটু পোর থাকবেই। আমার আস্তে আস্তে যখন দেখেন, আমরা বললাম 1993-94-এ আমার $1 বিলিয়ন আমার রেমিটেন্স ইনকাম এসেছে। 2000 সালে প্রায় $2 বিলিয়ন কাছাকাছি, প্রায় $2 বিলিয়ন কাছাকাছি আমার রেমিটেন্স ইনকাম এসেছে। 2010-এ এটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় $11 বিলিয়ন। 2015-তে আরো $5 বিলিয়ন যোগ হয়েছে। লাস্টে এসে দেখেন আমরা 24 বা 25 বিলিয়ন ডলারের কাছাকাছি আমরা কিন্তু রেমিটেন্স ইনকাম নিয়ে আসতে পেরেছি। তো এই রেমিটেন্স ইনকাম যে হারে বেড়েছে, একই সাথে দেখবেন আমাদের যে জিডিপি সাইজ, আমরা এই যে দ্বিতীয় কলামে যে জিডিপি গ্রোথটা দেখিয়েছি বা জিডিপি সাইজটা দেখিয়েছি, একটা সুন্দর মানে একটা লিনিয়ার রিলেশন, একটা কোরিলেশন মেনটেন করছে। একই সাথে আমরা যদি এর সঙ্গে আমরা এখন যোগ করি বাংলাদেশের এক্সপোর্ট, কোন সময়ে বাংলাদেশের এক্সপোর্টটা কেমন হয়েছে, আমরা যদি একটু যোগ করি তাহলে দেখব সেটাও আমাদের ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলেছে। আমাদের এক্সপোর্ট লিডেড বাই কোন ইন্ডাস্ট্রি, সবচেয়ে বেশি এক্সপোর্ট আসে আমাদের, সবচেয়ে বেশি এক্সপোর্ট আসে কোন থেকে? আরএমজি থেকে। কত পার্সেন্ট আসে, কত পার্সেন্ট পাই আমরা টোটাল আমার এক্সপোর্ট ইনকামের, কত পার্সেন্ট আসে? স্যার এটা জানি না স্যার। আমাদের 82%, 82 থেকে 83% টোটাল আমার ফরেন রেমিটেন্স ইনকামের 83% আসে হচ্ছে আমার আরএনজি সেক্টর থেকে। তাহলে আমাদের দেখেন, আমরা এক্সপোর্ট দেখি, বাংলাদেশ কত সালে কতটুকু এক্সপোর্ট করেছে। বাংলাদেশ 1972 সালে এক্সপোর্ট ছিল মাত্র 0.35 বিলিয়ন, মানে 350 মিলিয়নের মতো। এইটা 1980 সালে এসে, 1980 দশকে এসে $1 বিলিয়ন হয়, 0.99 বিলিয়ন প্রথম এক, আমরা সরি 2080-তে ভুল লিখেছি, আপনারা একটু ইরেজ করে নেন, ভুল জায়গায় লিখেছি। ওকে, 1980-তে হয়েছে এটা $1 বিলিয়ন, 0.99। পরের বছর মানে পরের দশকে এটা বেড়ে দাঁড়ায় 1.86 বিলিয়ন, মানে 2 বিলিয়নের কাছাকাছি। পরের স্লটে বা পরের দশকে এটা বেড়ে দাঁড়ায় 6.59 বিলিয়ন। 2010-এর দিকে দাঁড়ায় এটা 18.47 বিলিয়ন, 33.82 বিলিয়ন 2015-তে। 2020-এ এসে এটা দাঁড়াচ্ছে 45.99 বা 46 বিলিয়ন অলমোস্ট। 2021-এ এটা দাঁড়াচ্ছে 44.38 বিলিয়নে, এটা 21। আর 21-22-এ এটাকে দাঁড়ায় 52.08 বিলিয়ন। এই হচ্ছে আমার এক্সপোর্ট ইনকাম। দেখা যায় না তো। জি আসছে এখন। জি, একটু লেট হতে পারে নেটওয়ার্ক জনিত কারণে। এটা হচ্ছে আমার এক্সপোর্টের বিভিন্ন ধরনের বছরের বা বিভিন্ন দশকে আমার এক্সপোর্ট ইনকাম গুলোকে আমরা এইভাবে আসলে দেখাতে পারি। এখন দেখেন আস্তে আস্তে আমার ইকোনমি বেড়েছে কিভাবে, আমার ইকোনমি বেড়েছে, ইকোনমিক গ্রোথ বেড়েছে, মানে আমার এক্সপোর্ট ইনকাম বেড়েছে। এক্সপোর্ট ইনকাম কিভাবে বেড়েছে, আমার আরএমজি সেক্টর ফ্লাউরিশ করেছিল। আরএমজি সেক্টর ফ্লাউরিশ করার ফলে আমরা একই সাথে আরএমজি সেক্টরে এটাও একটু দেখে ফেলি, একবারে ডাটা প্রেজেন্টেশনটা হয়ে গেলে আমাদের অ্যানালাইসিস করতে কখন খুব ভালো লাগবে দেখতে। সরি, এটাই লাস্ট কলাম, এটুকু এনাফ।
আপনারা কেউ ভয় পেন না, এই টেবিল চার্ট আমি কাউকে মুখস্থ করতে বলবো না, এটা শুধুমাত্র আমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করার জন্য। আরএমজি থেকে আমাদের ইনকাম, এটাও বিলিয়ন ডলারে আমার ইনকামটা এসেছে। প্রথম 2 দশকে আসলে আমার কোনো ইনকাম নাই, 90-এর দশক থেকে আমার ইনকামটা আরএমজি সেক্টর থেকে আসা শুরু হয়েছে। 0.62 মানে হাফ বিলিয়ন, 4.58, 12.5, 25.49, 27.95, 31.46, 42.61। এবার দেখেন পুরো টেবিলটাকে যদি আপনি এক নজরে দেখেন, একটা দশকে দেখেন, 72-এর দশকে বা 70-এর দশকে আমরা যেটা বলি, 70-এর দশকে বাংলাদেশের ইকোনমি সাইজ ছিল একেবারে একটা লিলিপুট সাইজ। আমার টোটাল জিডিপি সাইজ ছিল মাত্র 6.28 বিলিয়ন। এই সময়টা আমার কার্যত কোনো এক্সপোর্ট ছিল না বললে চলে, মাত্র 0.35 বিলিয়নের আমার এক্সপোর্ট ছিল। আমার তখনও আরএমজি সেক্টর ডেভেলপ করেনি, আমরা জানি আরএমজি সেক্টর শুরু হয়েছিল 80 দশকে। সো এই সময়টা আমাদের ইকোনমিটা ছিল একেবারে এই ভুকানাঙ্গা, আমরা পুরোপুরি বিদেশি দান এবং অনুদানের উপর নির্ভরশীল ছিলাম। এই সময়টা আসলে আমাদেরকে বলা হয়েছিল বটমলেস বাস্কেট। 80 দশকেও আমরা আসলে ওইভাবে গ্রো করতে পারিনি। আমাদের $6 ইকোনমি, $6 বিলিয়ন ইকোনমি মাত্র $18 বিলিয়ন পেয়েছিল সে। এই সময়টা আমাদের এক্সপোর্ট 80 দশকে একদম লাস্টে এসে 90 দশকের শুরুতে আমার এক্সপোর্টটা কিন্তু $1 বিলিয়ন সুই করে। 90 দশকে এসে আসলে আমাদের কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তন করা হয়, যেমন আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল। আপনারা জানেন যে এই স্ট্রাকচারটা বাংলাদেশের ইকোনমিটাকে মার্কেট ইকোনমিতে দিকে নিয়ে যায়। তখন কিন্তু ব্যবসায়ী শ্রেণীর ক্লাস তৈরি হয় 90 দশকে। আজকে আমরা যাদেরকে সফল ব্যবসায়ী হিসেবে দেখি বা বড় বড় যে আমাদের যে বড় ধরনের যে বিগ এন্টারপ্রাইজ গুলো আমরা ডেভেলপ করতে পেরেছি, আমি নাম মেনশন না করি, ওনারা কিন্তু সব এই 90 দশকে মূলত গ্রো করেছেন। এবং এর একটা বড় অংশ তারা কিন্তু আরএমজি সেক্টর ইনভেস্ট করেছেন, যেহেতু বাংলাদেশে খুব চিপ লেবার ছিল আপনারা জানেন। সো এই যে একটা মিডল ক্লাস বা একটা মানে মার্চেন্ট ক্লাস তৈরি হয়েছে, মিডল ক্লাস বলবো না, মার্চেন্ট ক্লাস, এই মার্চেন্ট ক্লাসটাই কিন্তু আসলে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে বিজনেসের ক্ষেত্রে। 2000 সাল নাগাদ বাংলাদেশের জিডিপি প্রথমবারের মতো, 2000 সালে বাংলাদেশের জিডিপি প্রথমবারের মতো $50 বিলিয়ন যে মাইল ফলক সেটা অতিক্রম করে। আমাদের রেমিটেন্স ইনকাম ওই সময় 2000 সালে আপনারা দেখেন, আপনারা যে টেবিলটা দেখতে পাচ্ছেন, 2000 সাল নাগাদ এই সময়কালে আমাদের জিডিপি সাইজ $50 বিলিয়ন প্রথম আমরা ক্রস করি। দেখেন একই সাথে তখন কিন্তু আমার রেমিটেন্স ইনকামটা বেড়ে গিয়েছে, $2 বিলিয়ন কাছাকাছি রেমিটেন্স ইনকাম। আমার আরএমজি সেক্টর দাঁড়িয়ে গিয়েছে, আরএমজি থেকে আমি প্রায় $5 বিলিয়ন কিন্তু আমার ইনকাম করা শুরু করেছি। একই সময় আমাদের এক্সপোর্টটা বেড়ে গেছে প্রায় $7 বিলিয়ন কাছাকাছি। এই যে মোমেন্টামটা আমরা পেলাম, বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে ধরা হয় 2000 থেকে 2005। এই সময়টা আমরা একটা দুর্দান্ত মোমেন্টাম পাই, একটা ছন্দ পাই। আমরা 2005-এ প্রথমবার আমাদেরকে কিন্তু আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি দেওয়া হয়। গোল্ডম্যান অ্যান্ড স্যাক্স একটা ইনভেস্টমেন্ট কোম্পানি আছে, তারা কিন্তু বাংলাদেশকে নেক্সট 11 বলা হতো তখন, নেক্সট 11 এই নেক্সট 11 ভুক্ত কান্ট্রিজ এর মধ্যে আমাদেরকে ইনক্লুড, এইটা সারা পৃথিবীতে কিন্তু তখন মোটামুটি বাংলাদেশকে নিয়ে আলোচনা শুরু হয়, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে প্রথম কথা শুরু হয়, যে বাংলাদেশ একটা সুইফট মোমেন্টের জায়গা আছে, বাংলাদেশে অনেক ইনভেস্ট করা যায়। এই সময়টা বাংলাদেশে অনেক ফরেন ইনভেস্টমেন্টও কিন্তু এসেছে। এবার 2010-এ দেখেন, 2010-এ দেখেন আমাদের 2000 সালের যে ইকোনমি সাইজ ছিল $53 বিলিয়ন, এইটা বেড়ে $115 বিলিয়ন, মানে ডাবলেরও বেশি। 10 বছরে কিন্তু ডাবলেরও বেশি হয়ে গিয়েছে, সাইজটা $115 বিলিয়ন রিচ করেছে। কেন রিচ করেছে দেখেন কনসিস্টেন্টলি, এই যে $2 বিলিয়ন আমার রেমিটেন্স ইনকাম, $2 বিলিয়ন রেমিটেন্স ইনকাম কিন্তু বেড়ে আমার $11 বিলিয়ন হয়ে গিয়েছে। এক্সপোর্ট ইনকাম আমার $6 বিলিয়ন থেকে বেড়ে $18 বিলিয়ন, 3 গুণ বেড়েছে। তো আমার যখনই রেমিটেন্স ইনকাম এবং এক্সপোর্ট ইনকামটা বুস্ট করেছে, তারা বাড়া শুরু করেছে, একই সঙ্গে আমার দেখেন জিডিপি সাইজ বেড়েছে, আমার পার ক্যাপিটা ইনকাম শার্পলি ইনক্রিজিং,
সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানে মনে হয় গত 10 বছর পার ক্যাপিটা ইনকাম বাংলাদেশের বেড়েছে। তো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু তখন একটা দারুণ মোমেন্টাম দিয়েছে। 2015 দেখেন এখানে 5 বছরের একটা ব্রেকআপ রেখেছি, এটা ডাটাটাকে একটু আপনাকে ক্লারিফাই করবে। 115 বিলিয়নের যে ইকোনমি সেটা তখন 195 বিলিয়ন, দেখেন মাত্র 5 বছরে $80 বিলিয়ন বেড়ে গিয়েছে। একই সাথে দেখেন আমাদের এখানে আমার $5 বিলিয়ন নতুন করে রেমিটেন্স ইনকাম এসেছে, আমার এক্সপোর্ট বেড়ে গিয়েছে এখানে প্রায় $15 বিলিয়ন। একই সাথে আমার আরএনজি দেখেন ইনকাম থেকে বাড়ছে, আমার ইকোনমিক সাইজ কিন্তু বড় হয়ে যাচ্ছে। 2022-এ এসে আমি এখানে যে তথ্যগুলো দিয়েছি প্রত্যেকটা তথ্যের সূত্র হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, একটু লিখে রাখেন। এটা আমি ম্যাটেরিয়ালসে দেই নেই, কারণ ম্যাটেরিয়ালসটা অনেক পাবলিকলি হ্যান্ড করবে, এটা আমি আপনাদের জন্য রেখে দিয়েছি। ওয়ার্ল্ড ব্যাংক এইখানে যে ডাটাটা আছে এই ডাটাটা শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা শিটে আপনি পাবেন। এটার সঙ্গে কিন্তু অনেকখানে ডাটা অনেক ডিফার করবে। বাংলাদেশের ডাটা নিয়ে অনেক ক্ষেত্রে অনেক ধরনের মিসম্যাচ আছে, এই মিসম্যাচটা এড়ানোর জন্য আমি মোটামুটি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল যে স্ট্যান্ডার্ড আমরা ডাটা সংস্থার ডাটাগুলো ইউজ করি, আমরা ওয়ার্ল্ড ব্যাংকের ডাটাটা ইউজ করেছি এখানে, যেন এক্সাজারেট কোনো কিছু পিকচারটা না আসে। সেজন্য আপনারা প্রত্যেকটা ডাটা যেখানে যেভাবে দেওয়া আছে আপনারা ওখানে ওয়ার্ল্ড ব্যাংক ডাটা হিসেবে দিতে পারেন। সো এখন আপনারা আমার ধারণা বুঝতে পারছেন যে বাংলাদেশের যে প্রগ্রেসটা। আরেকটা জিনিস একটু বলে দেই সাথে, এই যে 2010 থেকে 2020 এই টাইম পিরিয়ডে, এই 2010 থেকে 2020 সরি 2000 থেকে 2020 এখানে হচ্ছে 20 ইয়ার্স। এই 20 ইয়ার্সে ওয়ার্ল্ড ব্যাংক বলছে বাংলাদেশের যে পুয়ার পিপল বা পভার্টি রেট, পুয়ার পিপল 33 মিলিয়ন পুয়ার পিপল, তারা কিন্তু পভার্টি থেকে বেরিয়ে আসতে পেরেছে 33 মিলিয়ন পিপল এই 20 বছরে। সো এটার একটা সিগনিফিকেন্ট কিন্তু ইফেক্ট বাংলাদেশের ইকোনমিতে এসেছে। আপনারা জানেন যে একটা সিনার্জিক ইফেক্ট আছে, 2 and 2 makes, হ্যাঁ, যখন আপনি 2 খান থেকে একটা 2 নিয়ে আসতে পারবেন সেটার ইফেক্ট 5 মাত্রায় গিয়ে দাঁড়াবে। সো 2 and 2 makes 5, ওই যে সিনার্জিক যে ইফেক্টটা ওইটা কিন্তু বাংলাদেশের ইকোনমি এখন পাচ্ছে। আমি ওয়ার্ল্ড ব্যাংকের যে টোটাল কান্ট্রি লিস্টটা দেখছিলাম জিডিপি সাইজ অনুসারে, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছিলাম যে বাংলাদেশকে বলা হচ্ছে 35 মানে 35তম লার্জেস্ট ইকোনমিটা বলা হচ্ছিল বিভিন্ন জায়গায়। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের যে ডাটা শিটটা আমি দেখলাম, আপনারাও দেখতে পারবেন, ওখানে কিন্তু বাংলাদেশকে কাউন্ট করে বলা হয়েছে 33rd। বাংলাদেশের পজিশন হচ্ছে 33rd লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড কারেন্টলি, ভেরি কারেন্টলি। বাংলাদেশের ইকোনমি এখন সারা বিশ্বের 33তম বৃহৎ অর্থনীতি ইন অনলি 52 ইয়ার্স আমরা এখানে আসতে পেরেছি। তো এই যে $6 বিলিয়ন অর্থনীতি এখন $420 বিলিয়ন এখানে এসেছে, প্রায় 300 গুণ আমাদের ইকোনমি বেড়েছে। এখানকার পিছনে আমাদেরকে করেছে আমাদের আরএমজি সেক্টর এবং আমাদের ফরেন রেমিটেন্স ইনকাম। এটাই হচ্ছে আমাদের পুরো ইকোনমিক হিস্ট্রি 2022 পর্যন্ত একটা সুন্দর পিকচার বা একটা সামারি। এখন এই যে ডাটা আমরা একটা টেবুলেট করতে পেরেছি, এই টেবুলেটেড ডাটা তো আসলে মনে রাখা কঠিন, বা এটা তো আপনি প্রেজেন্ট করতে পারবেন না। সো এই জিনিসগুলোকে আমরা কিভাবে লেখার মধ্যে আনতে পারি, আমরা এখন একটু সেই জিনিসটা দেখি। আমরা যে একটা কোয়েশ্চেন ছিল। জি প্লিজ। পার ক্যাপিটা ইনকাম রেমিটেন্স 2015 সালে এটা কত লিখছিলেন স্যার? 2015 সালে আমার রেমিটেন্স ইনকাম এসে 15.31। আপনি রাফলি দেখেন, আমরা এখানে ডাটা যেটা দিয়েছি এটা এক্সাক্ট ডাটা। আপনার যখন লিখবেন তখন এটাকে 2015 সালে 15.31 না, এটাকে বলবেন $15 বিলিয়ন। 2010 সালে 10.98 না বলে রাউন্ডলি বলবেন এটা $11 বিলিয়ন। ঠিক আছে, এটা আমরা দেখবো আমরা এই যে রাইটিং এ যখন যাব। আপনারা কি এই যে বাংলাদেশের যে ইকোনমিক হিস্ট্রি এবং এর পিছনের যে মেকানিজমটা বা কিভাবে বাংলাদেশ এত দূর এসেছে, বাংলাদেশ পভার্টি রিডাকশনে কিভাবে সাকসেসফুল হয়েছে, এই জিনিসটার কি মোটামুটি একটা ইন্টিগ্রেটেড ধারণা কি পেয়েছেন কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার পেয়েছি। ওকে, এই জিনিসটা আসলে আমাদের এই ফোকাস রাইটিং এ কাজে লাগবে। দেখেন এখন আমাদের যে প্রশ্নগুলো ছিল, আমরা একটু প্রশ্নগুলো দেখে আসি। এই যে পিকচারটা পেলাম, আমরা কতগুলো প্রশ্নের আনসার এখান থেকে করতে পারবো। দেখেন প্রথমে বলেছে কি বাংলাদেশের জার্নি অফ রুরাল ডেভেলপমেন্ট এন্ড পভার্টি রিডাকশন। তাহলে দেখেন বাংলাদেশের জার্নি আপনি জানেন এখন 5টা দশকে আমরা ভাগ করেছি। সো এই যে জার্নিটা আমরা দেখলাম বাংলাদেশের 5 দশকের যে জার্নিটা,
এই জার্নি থেকেই আপনারা দেখবেন যে বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে। এখন এর সঙ্গে আপনি আরো কিছু জিনিস কানেক্ট করতে পারেন। কিভাবে কানেক্ট করবেন, কি কানেক্ট করবেন আমি একটু দেখি। এই যে যে পিকচারটা আপনি দেখছেন, আপনি এর সঙ্গে যদি এই বিভিন্ন দশক ওয়াইজ বাংলাদেশের বিভিন্ন অন্যান্য যে ফ্যাক্টর গুলা বা জিনিসগুলো সেগুলো যদি অ্যাড করেন, যেমন কথা চাইল্ড মর্টালিটি রেট, 72-এর চাইল্ড মর্টালিটি রেট কত ছিল, এই ডাটাটা আপনি যদি এর সঙ্গে অ্যাড করেন, আমি একটু দেখিয়ে দিই। দেখেন চাইল্ড মর্টালিটি রেট আমাদের 1972 চাইল্ড মর্টালিটি রেট ছিল হাজারে ছিল 141 জন। প্রতি 1000 শিশু জন্মগ্রহণ করলে 141টা শিশু মারা যেত। 2022 সালে এটা নেমে এসেছে মাত্র 21-এ, 141 থেকে 21। প্রত্যেকটা দশকে যদি আপনি ডাটাগুলো কালেক্ট করেন তাহলে দেখবেন একটা কোরিলেট করতে পারবেন। শিশুর জন্ম হার 1970 চাইল্ড বার্থ রেট, এটা হলো মর্টালিটি, পাশে এম দিয়ে লিখলাম। বার্থ রেট 1972 আমাদের বার্থ রেট ছিল 50 পিপল, প্রতি 1000-এ 50টা শিশু জন্মগ্রহণ করত। 2022-এ আমরা সেটা কমিয়ে নিয়ে আসতে পেরেছি 18টা, মানে অর্ধেকের বেশি কিন্তু কমে গিয়েছে। গড় আয়ু 1972-তে আমাদের গড় আয়ু ছিল মাত্র 46 ইয়ার্স। 46 ইয়ার্স আপনি যদি এই ভেরিয়েবল গুলো যোগ করেন, এখন সেই গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে আমার $73 ইয়ার্স এর কাছাকাছি গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে। তো আপনি যদি এইসব হিউম্যান ইন্ডিকেটর গুলো এই একই টেবিলের আপনি রাইট কলাম বাড়িয়ে আপনি যোগ করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের যে ইকোনমিক সাকসেস, এর সঙ্গে আপনার হিউম্যান ডেভেলপমেন্ট, এর সঙ্গে আপনার রুরাল ডেভেলপমেন্ট, এর সঙ্গে আমার পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন, এর সঙ্গে আমার ইকোনমিক যে কি বলে এডুকেশনাল যে ডেভেলপমেন্ট, আমার এর সঙ্গে যদি আপনি লিটারেসি রেট যোগ করেন, আমার লিটারেসি রেট ছিল হচ্ছে 1 মিনিট আমার কাছে, আমার 80 দশকে লিটারেসি রেট ছিল এখানে 29। সেই লিটারেসি রেট আমরা এখন অ্যাচিভ করতে পেরেছি প্রায় 74-এ। কই 29, কই 74। তো এই যে ওভার দ্য পিরিয়ড 72 থেকে 2020 বা 22 পর্যন্ত প্রত্যেকটা হিউম্যান ইন্ডিকেটরস বলেন, ইকোনমিক ইন্ডিকেটরস বলেন, ইকোনমিক ইন্ডিকেটরস আমরা রাইজ করেছে, আমরা প্রত্যেকটা জায়গায় ভালো করেছি, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে, অর্থনীতি বড় হয়েছে, গ্রোথ রেট কন্টিনিউয়াসলি বেড়েছে, আমাদের এক্সপোর্ট সাইজ বেড়েছে, আমাদের আরএমজি বড় হয়েছে, আমার অনেক এমপ্লয়মেন্ট হয়েছে, আমার পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, আমার কৃষি উৎপাদন বেড়েছে। সবকিছু মিলিয়ে এটার ইম্প্যাক্ট হচ্ছে আমার কিন্তু যে হিউম্যান ইন্ডিকেটরস গুলা, যেমন আমার চাইল্ড মর্টালিটি রেট এটা ডাউন করেছে, চাইল্ড বার্থ রেট এটা আমরা কন্ট্রোল করতে পেরেছি, পাবলিক স্যানিটেশন আমরা অলমোস্ট 99% পাবলিক স্যানিটেশন এনশিওর করতে পেরেছি, আমার কি বলে আমাদের পার ক্যাপিটা যে বিদ্যুৎ ব্যবহার বা আমাদের যে ইলেকট্রিসিটি কাভারেজ 96% পিপল এখন আমরা কাভারেজ করতে পেরেছি। সো এই যে জিনিসগুলো কিন্তু কোরিলেটেড। এখন যদি আপনাকে বলে বাংলাদেশের হিউম্যান ডেভেলপমেন্টের সাকসেস স্টোরিটা তুমি বলো, সো এই যে হিউম্যান ডেভেলপমেন্ট যে ইন্ডিকেটরস গুলো আছে, চাইল্ড মর্টালিটি রেট, চাইল্ড বার্থ রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট, আমার এডুকেশনাল এনরোলমেন্ট রেট, এই জিনিসগুলো আমরা সাথে সাথে কিন্তু আমরা যে ইকোনমিক ডেভেলপমেন্ট, বাংলাদেশের জিডিপি সাইজ বেড়েছে, আমরা এইসব ইন্ডিকেটরস গুলো ভালো করেছি। আমার এই যে দেখেন, আমি যদি বলি যে আমার রেমিটেন্স ইনকামের মেইন ফ্লো কিন্তু বাংলাদেশের রুরাল এরিয়ার পিপল যখন রেমিটেন্স ইনকামের জন্য দেশের বাইরে কাজ করতে গিয়েছে, এখন অলমোস্ট প্রায় 1 crore পিপল, 10 মিলিয়ন পিপল আমাদের কিন্তু সরি 1 crore পিপল তারা কিন্তু এখন দেশের বাইরে কাজ করছে, তারা রেমিটেন্স কিন্তু বাংলাদেশে পাঠাচ্ছে। একই সাথে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে কিন্তু 4 মিলিয়ন পিপল তাদের কিন্তু এমপ্লয়মেন্ট হয়েছে। 4 মিলিয়ন পিপলের তথ্যটা একটু পুরাতন, খুব সম্ভবত তথ্যটা আপনারা আধুনিক মানে লেটেস্টটা খুঁজে পেলে আর একটু বেশি পাবেন।
এর মধ্যে 90% বলা হচ্ছে বিভিন্ন স্টাডিতে যে 4 মিলিয়ন বা 40 লাখ পিপল যারা গার্মেন্টস সেক্টর কাজ করছেন তার 90% হচ্ছেন আমাদের মেয়েরা। তো এই মেয়েরা যখন আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে কন্ট্রিবিউট করা শুরু করেছে, দেখেন আপনি 2000 সালের পর থেকে, তখনই কিন্তু আসলে বাংলাদেশ পরিবর্তন হওয়া শুরু করেছে। বাংলাদেশ কিন্তু সেই পেস এবং মোমেন্টামটা পেয়েছে। তো আমাদের যে অদক্ষ জনগোষ্ঠী, একটা সময়ে আমাদের জেনারেশন, আমরা যখন বিভিন্ন একাডেমিক বই পড়েছি তখন বলা হতো বাংলাদেশের 1 নম্বর সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা। কারণ আমাদের 70-80 এবং লং পিরিয়ড ইন 90s আমাদের জন্য জনসংখ্যা ছিল খুব বড় ধরনের প্রবলেম, কারণ আমাদের তখন ক্ষুধা ছিল, যত জনসংখ্যা তত খাদ্য সংকট বা খাদ্যের চাহিদা। তো আমাদের জন্য তখন কিন্তু ছিল বার্ডেন। এখন কিন্তু কোনো বই পুস্তকে আপনি পাবেন না যে বাংলাদেশের 1 নম্বর সমস্যা জনসংখ্যা সমস্যা। আমরা কিন্তু সেই যে জনসংখ্যার যে বার্ডেনটা সেটাকে কিন্তু একটা মানে বাজারজাতকরণ করতে পেরেছি। তো সেটা কিন্তু আমাদের জন্য অনেক রিটার্ন দিচ্ছে। আপনারা জানেন যে আমরা একটা মানে দুর্দান্ত একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা 2040 সাল পর্যন্ত আমরা পাবো। আমাদের এখন ওয়ার্কিং পিপল অনেক বেশি, ইয়থ পিপল অনেক বেশি। আমার শ্রম বাজার এখন আমাদের হিস্ট্রিতে, বাংলাদেশের হিস্ট্রিতে এখনকার শ্রম বাজারের সাইজটা সবচেয়ে বেশি, মানে বিগ সাইজ। সো এইটার কিন্তু আমরা অ্যাডভান্টেজ 2040 সাল পাবো। এই যে ফ্যাক্টর গুলো যখন একসঙ্গে কাজ করেছে তখন কিন্তু বাংলাদেশের এই ইকোনমিক ডেভেলপমেন্ট গুলো হয়েছে। সো এই রিলেটেড যে প্রশ্নই আপনারা আসুক যে বাংলাদেশের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের ভালো করার পেছনের গল্পটা কি, একই গল্প। জিডিপি বেড়েছে কারণ আমার এক্সপোর্ট বেড়েছে, কারণ আমার রেমিটেন্স ইনকাম বেড়েছে, আমার পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, এর সুবিধাভোগী হয়েছে প্রত্যেকটা মানুষ। আমার যখন রেমিটেন্স ইনকাম বেড়েছে তখন কুয়েতে কোন একটা ফ্যামিলি থেকে, খুব গরিব ফ্যামিলি থেকে একটু জমি বিক্রি করে একজন কুয়েতে গিয়েছে, সেখান থেকে টাকা পাঠাচ্ছে। তারা যে টাকা বন্ধক নিয়ে বিদেশে গিয়েছিল সেই টাকাটা আগে পে করছে, তারপর তাদের সুন্দর একটা এই কি বলে টিনের দোতলা থেকে সুন্দর একটা বাড়ি করছে, তাদের যে কাঁচা বাথরুম ছিল সেটাকে পাকা করছে। এরপরে কি হচ্ছে, তারা হয়তো এলাকায় একটা দোকান দিচ্ছে বা একটা পোল্ট্রি খামার দিচ্ছে। মানে এই যে দেখেন, একজন মানুষ 10 বছর বা 15 বছর একটা স্প্যান তারা দেশের বাইরে গিয়ে কাজ করে আসছে, আলটিমেটলি তার যে ইনকামটাকে কেন্দ্র করে কিন্তু আরো 4 জন 5 জন বা 6 জন মানুষ কিন্তু স্বাবলম্বী হচ্ছে, একটা এন্টারপ্রাইজ তৈরি হচ্ছে। তার বাড়িতে কোনো একটা দোকান আছে, অথবা কোনো একটা ইনভেস্টমেন্ট আছে, অথবা কোনো একটা জমি কিনেছে, সেখানে কৃষি উৎপাদন বাড়াচ্ছে, পোল্ট্রি ফার্ম করেছে, মাছের চাষ করছে। ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস কিন্তু আমার এই রেমিটেন্স কিন্তু বাড়িয়ে দিয়েছে। সো এর ফলে আমার পভার্টি ডিক্রিজ করেছে, আমার হিউম্যান ডেভেলপমেন্ট হয়েছে। সব জিনিসগুলোকে কিন্তু আপনি চমৎকার ভাবে কানেক্ট করতে পারবেন। সো এই যে মাস্টার টেবিল, এই মাস্টার টেবিলের ডাটাগুলো আপনাকে দারুণভাবে শুধুমাত্র মাথায় রাখতে হবে। তাহলে দেখেন কতগুলো জিনিস আমরা এখান থেকে একটা ডাটা টেবিল দিয়ে বা একটা ধারণা থেকে আমরা এই করতে পারবো। বাংলাদেশের জার্নি অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি রিডাকশন, আপনারা বুঝতেই পারছেন ডেফিনেটলি এটা আমরা এই ডাটা থেকে আমরা সুন্দরভাবে এগুলোকে আমরা কানেক্ট করতে পারবো। অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশ, এটার জন্য এই রাইটিংটা ডেভেলপ করা হয়েছে। একবার জাস্ট এটা লিখে দিলেই বাংলাদেশের অপ্রতিরোধ্য, আমরা দেখবো কি রাইটিংটা আছে, আমরা দেখবো বাংলাদেশের বিষয়ে প্রবন্ধ রচনা করুন, তৈরি পোশাক শিল্পে অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার। ওকে, আমরা একটু রাইটিংটা দেখে আসি। এই যে ডাটা টেবিলটা ব্যবহার করে আমাদের এই রাইটিংটা ডেভেলপ করা হয়েছে। রাইটিংটা আমরা একটু পড়ি, সাথে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কি রাইটিংটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আপনারা বুঝতে পারছেন লেখাগুলো, টেক্সটগুলো বুঝতে পারছেন? জি স্যার। বোঝা যায় স্যার। ওকে, তাহলে দেখি আমরা যে ডাটা টেবিলটা এতক্ষণ অনেক বক 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 করলাম একটা ডাটা টেবিল এঁকে, এটাকে আমরা এখন কিভাবে একটা রাইটিং এ ব্যবহার করতে পারি। দেখেন, রাইটিং মানে কিন্তু শুধুমাত্র আপনি যে কসকসের ডাটা তুলে দিবেন, একটা টেবিল তৈরি করে দিবেন বা একটা গ্রাফ চার্ট করে দিবেন, এটা কিন্তু স্পিক আউট করবে না। ডাটাকে কিন্তু কথা বলাতে হবে, তাই না? ডাটা কিন্তু কথা বলে আপনার যে লেখাটা, সেই লেখার যে তত্ত্ব এবং তথ্যগুলো থাকবে, তত্ত্বটাকে এস্টাবলিশ করবে আপনার তথ্য, মানে ডাটা। আপনি যে কথাগুলো বাংলাদেশ আমরা ভালো করেছি বলছি, ভালো করেছি বলতে আসলে কিছুই মিন করে না। আপনাকে কোয়ান্টিফাই করে বলতে হবে যে আমরা আসলে কতটুকু ভালো করেছি। ওকে, ঠিক আছে, এভাবে থাকলে কোনো প্রবলেম আছে? এখন দিতে পারবেন? দেন, দিয়ে দেন। ওকে, তো আমাদের তখন এই জিনিসগুলোকে, এই ডাটাটাকে আমরা কিভাবে বিভিন্ন রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগাতে পারি, আমরা এখন আপনাদের কাছে যে রাইটিংটা আছে, রাইটিংটা আপনারা দেখেন, আমরা দেখি। দেখেন, আমি এই যে লেখাটা ডেভেলপ করেছি,
এটা এমন একটা লেখা যেটা আপনি আরো 10টা লেখা 20টা লেখার মধ্যে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন, আপনি যদি শুধুমাত্র এই জিনিসটাকে একটু আত্মস্থ করতে পারেন। দেখেন আমরা কিভাবে শুরু করেছি, আমাদের মাথায় সেন্সটা হচ্ছে যে বাংলাদেশের যে টাইম পিরিয়ড, দ্যাট মিনস 1972 থেকে 2022, এই যে 52 ইয়ার্স এর যে টাইম পিরিয়ড, এর মধ্যে বাংলাদেশ কতটুকু ভালো করেছে, বাংলাদেশ কি অ্যাচিভ করেছে, সেই জিনিসগুলোকে আমরা ইন্টিগ্রেট করব। ওকে, দেখেন আমাদের প্রথম সেন্টেন্সটা কিন্তু তৈরি হয়েছিল, দেখেন আমরা কি লিখেছি, এ ওয়ার টর্ন কান্ট্রি। আপনাদের কাছে সম্ভবত সফট কপি আছে, আমি আগে সফট কপি দিয়ে দিয়েছি যেন আপনারা এই জিনিসগুলো আগে থেকে একটু পড়ে ফেলতে পারেন, দেখে ফেলতে পারেন। দেখেন প্রথম বলেছে এ ওয়ার টর্ন কান্ট্রি, ওয়ার টর্ন মানে হচ্ছে যুদ্ধহত বা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। কারণ কি, আমরা যে 1972 কে এই যে ওয়ার টর্ন, এই কথাটা দিয়ে আমরা আসলে 1972 কে ডিনোট করেছি, এ ওয়ার টর্ন কান্ট্রি অফ 70 মিলিয়ন পিপল, রাফলি 70 মিলিয়ন পিপল, এটাকে কোথাও কোথাও 75 মিলিয়ন পিপলও বলা হচ্ছে, হোয়াটএভার। আমরা চেষ্টা করেছি এখানে ওয়ার্ল্ড ব্যাংক ডাটাগুলোকে ইউজ করতে। 70 মিলিয়ন পিপল, 90% of whom are living below the poverty line, became 33rd largest country in next 50 years and could set a new standard in poverty reduction and economic development. সেন্টেন্সটা খেয়াল করেন, কতগুলো তথ্য আমি একসঙ্গে দিতে পেরেছি। এক নাম্বার তথ্য দিয়েছি 70 মিলিয়ন পিপল। কারণ কি, আপনার ইকোনমি বুঝতে হলে সেখানকার পিপল সাইজ বুঝতে হবে। এখন বাংলাদেশের ইকোনমির তুলনায় বাংলাদেশের পপুলেশন সাইজটা যদি আপনি মাথায় না রাখেন, তাহলে লুক্সেমবার্গের লোক সংখ্যা কম, ইকোনমি বিশাল, ওটার সঙ্গে কিন্তু বাংলাদেশ কিন্তু সমগোত্রীয় দেশ না। তো আমি এখানে এটা রেখে দিয়েছি শুধুমাত্র জিনিসটাকে বোঝানোর জন্য। 90% are living below the poverty line, তার মানে কি 2 নম্বর তথ্য। 33rd লার্জেস্ট ইকোনমি, 3 নম্বর তথ্য। A new set of standard in poverty reduction and economic development, এখানে দেখেন 1 2 3 4 চারটা তথ্যকে কিন্তু আমি একটা সেন্টেন্সে ইনকর্পোরেট করতে চেষ্টা করেছি। এটাকে বলা হয় কম্প্যাক্টিং। কম্প্যাক্টিং মানে হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন আইডিয়াকে একসঙ্গে ইন্টিগ্রেট করা, যেন তারা টোটালটা মিলে একটা পিকচারাইজ করে, সামথিং একটা ধারণাটাকে এস্টাবলিশ করে। দেখেন একটা সেন্টেন্স দিয়ে কিন্তু আপনি বাংলাদেশের টোটালটাকে দেখেন, 72 কে আমি ধরেছি ওয়ার্টন কান্ট্রি 70 মিলিয়ন পিপল, আবার বলছি তাদের মধ্যে 90% ছিল বিলো পভার্টি লাইন, ওই যে আমরা যেটা বলেছিলাম। এইটা কিন্তু 33rd লার্জেস্ট ইকোনমি হয়েছে কোথায়, কখন, ইন নেক্সট 50 ইয়ার্স, পরবর্তী 50 বছরে। এন্ড কুড সেট, এবং একটা সেট করতে পেরেছে নতুন স্ট্যান্ডার্ড, কিসের, ফর পভার্টি রিডাকশন। সারা পৃথিবীতে কিন্তু পভার্টি রিডাকশনের মধ্যে কিন্তু বাংলাদেশ প্রফেসর, বাংলাদেশ যে সাকসেস দেখিয়েছে, এই সাকসেস কিন্তু সারা পৃথিবীর কাছে এখনো একটা বিস্ময়। বাংলাদেশকে নিয়ে বারবার বলা হচ্ছে যে দিস ইজ ডেভেলপমেন্ট প্যারাডক্স, থাউজেন্ডস অফ চ্যালেঞ্জেস সাথে নিয়ে বাংলাদেশ পভার্টি রিডাকশনে যে মাস্টার ক্লাস দেখিয়েছে, সারা পৃথিবীর ক্লাসরুমগুলোতে এখন কিন্তু সেটা পড়ানো হয়। আমাদের এনজিও গুলোর ভূমিকা এখানে দুর্দান্ত ছিল। আমরা যে ডাটা টেবিলটা দেখলাম, আমরা অনেকগুলো ডাটা যোগ করেছি, এর পিছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে কিন্তু বাংলাদেশের নন গভর্নমেন্ট এনজিও বলি, যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে, তারা কিন্তু এই টোটাল পভার্টি রিডাকশন যে এটা উইথ দ্য হেল্প অফ দ্য গভর্নমেন্ট এন্ড পিপল, তারা কিন্তু এটাকে কন্ডাক্ট করতে পেরেছিল। কারণ আমাদের যে এনজিওরা, তারা তাদের সবচেয়ে বড় সাকসেস যেটা ছিল, দে কুড অফার দ্য মোস্ট কনভেনিয়েন্ট ওয়ে অফ প্রবলেম সলভিং। হ্যাঁ, মানে আমরা বলতে পারি যে তারটা ছিল সবচেয়ে লো কস্ট সলিউশন টু দ্য প্রবলেম। হ্যাঁ, তারা যে প্রবলেমগুলো সলিউশন করতে পেরেছিল, সবচেয়ে লো কস্ট সলিউশনটা তারা কিন্তু ফাইন্ড আউট করতে পেরেছিল। সো পভার্টি রিডাকশনের ক্ষেত্রে তাদের দারুণ সাকসেস হিস্ট্রি আছে। এই ইকোনমিক ডেভেলপমেন্ট, এই প্রথম সেন্টেন্সটা দিয়ে দেখেন আমি অনেকটা জিনিস কিন্তু ক্যাপচার করার ট্রাই করেছি। সেকেন্ড সেন্টেন্স, ইন দ্য ভেরি ফার্স্ট 2 ডিকেডস, ওই যেটা বলেছিলাম 70-এর দশক 80-র দশক বাংলাদেশ খুব জিমাইছে। ইন দ্য ভেরি ফার্স্ট 2 ডিকেডস দ্য ইকোনমিক ক্রিপল মানে হামাগুড়ি দিয়েছে, খুঁড়াই চলেছে। ইকোনমিক ক্রিপল was much more dependent on foreign grant and loan. আমি স্টেটটা বুঝিয়েছি যে বাংলাদেশের ইকোনমি টোটালটাই দান নির্ভর ছিল। gained strength by course of time, সময়ের সাথে সাথে আস্তে আস্তে বাংলাদেশের ইকোনমিটা স্ট্রেংথ গেইন করেছে। স্পিডেড আপ, মানে এই যে স্পিডেড আপ আফটার 2000 সালের পর থেকে, আমরা যেটা বলছিলাম ডাটা টেবিলটা অ্যানালাইসিস করার সময়, 2000 পর থেকে কিন্তু একটা মোমেন্টাম পেয়েছে। এন্ড ফাইনালি কুড প্রুভ দ্যাট, এবং সর্বশেষ এটা প্রমাণ করতে পেরেছে, দ্য বটমলেস বাস্কেট কেস ইজ নো মোর, আমরা এখন আর বটমলেস বাস্কেট নাই।
এটা কখন প্রমাণ করতে পেরেছি? 2000 সালের পর থেকে 2005-এ যখন আমাদের ইনক্রেডিবল গ্রোথ নিয়ে বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, পজিটিভলি কথা বলা হচ্ছে, তখন কিন্তু আসলে বাংলাদেশ ওই যে বটমলেস বাস্কেটের যে আমাদের যে তকমাটা, ওখান থেকে আমরা কিন্তু আসলে বেড়ে আসতে পেরেছি। এ রবাস্ট ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, কেন এটা সম্ভব হয়েছে দেখেন, এটা আমি 3 নম্বর সেন্টেন্সে বলছি। এ রবাস্ট ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, স্ট্রং রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টস, resilient remittance inflows, and stable macroeconomic conditions have supported rapid economic growth over the past 2 decades. Over the past 2 decades কোনটা কোনটা? আমরা যেটা বলেছিলাম 2000 থেকে 2010 এবং 2011 থেকে 2022, এই যে 2টা দশক, এই 2 দশক কিন্তু বাংলাদেশ অতি উচ্চ মাত্রায় গ্রোথ রিটার্ন করতে পেরেছে 6% প্লাস কন্টিনিউয়াসলি, এবং সেটা এক সময় 8%-এর কাছাকাছি কিন্তু চলে গিয়েছিল। 2041 পর্যন্ত কিন্তু আমাদের যে মানে 9.99% বা 9.9% কিন্তু আমাদের টার্গেট আছে যে আমাদের গ্রো করতে হবে এইভাবে। সো এই যে কন্টিনিউয়াসলি বাংলাদেশ গ্রো করেছে, এই জিনিসটাকে দেখেন, আমি এখানে আলাদা আলাদা একটাকে নরমাল করেছি, একটাকে বোল্ড করেছি, আবার এটাকে নরমাল করেছি আলাদা আলাদা সেন্টেন্সটাকে বোঝানোর জন্য। 3টা সেন্টেন্সে দেখেন আমি পুরা বাংলাদেশের 22 বছরটাকে ধরে নিয়ে আসার চেষ্টা করেছি। এটাই হচ্ছে একটা পারফেক্ট ইন্ট্রোডাকশন। আপনি যা বলছেন দেখেন, 50 বছরের বাংলাদেশের যে ইকোনমিক হিস্ট্রি, সেটা নিয়ে আপনি 50টা বড় ভলিউমের বই বের করতে পারবেন, কিন্তু এটাকে 25টা সেন্টেন্সে ক্যাপিচুলেট করা, রিক্যাপ করতে পারা, এটা কিন্তু একটু টাফ। সো আমরা এই যে ইন্ট্রোডাকশনটা, এই যে 3টা সেন্টেন্স, সিমিলার একটা 3টা সেন্টেন্স যদি আপনি অল টাইমস মাথায় সেট রাখতে পারেন, আপনি যদি এটা মনে রাখতে পারেন, যে কোনো ইকোনমিক ডেভেলপমেন্ট রিলেটেড যখন রাইটিং আসবে, এই 3টা সেন্টেন্স সমস্ত জায়গায় ফিট করবে। ওকে, সো যারা একটু লেখায় নিজে নিজে লিখতে পারেন না, বা লেখার ক্ষেত্রে মনে হয় কি একজন ডেভেলপ করে দিলে ভালো হয়, দে কুড গেট ইন হার্ট। হ্যাঁ, এই ধরনের এটা আপনার দেখলে আপনার সুবিধা হবে। পরেরটা দেখেন আমরা কি বলেছি, এবার আমরা একটু এক্সপ্লেনেশনে আসছি। ওকে, বাংলাদেশ কি ফেস করেছে? পলিটিক্যাল এন্ড ইকোনমিক অবস্ট্যাকলস ইন 1970s এন্ড 1980s ডিকেডস। এই যে 2 দশকে, এই 2 দশকে বাংলাদেশ কি করেছে? হিউজ পলিটিক্যাল এন্ড ইকোনমিক অবস্ট্যাকল ফেস করেছে। দেখেন আমাদের পলিটিক্স কিন্তু ওই সময় অনেক বেশি বিভিন্ন ভাবে কিন্তু নানান ধরনের ঘটনাগুলো ঘটেছে। আমরা সেনা শাসনের মধ্যে চলে গিয়েছিলাম, পলিটিক্যাল ডিসকন্টিনিউটি তৈরি হয়েছিল, এটা কিন্তু ইকোনমিক নানা ধরনের অবস্ট্যাকলস তৈরি করেছিল। ইকোনমিক অবস্ট্যাকলস আমরা ফেস করেছি 70 এবং 80 দশকে, এন্ড কুড নট এক্সিড 4% গ্রোথ। এই যে 70-80 দশকে আমরা যেটা দেখাচ্ছিলাম, আমার সেই ডাটা টেবিল আপনাদের যদি মনে থাকে, আমরা ওই সময়টা কিন্তু 4% এর বেশি গ্রোথ কিন্তু আমরা অ্যাচিভ করতে পারিনি। পার ক্যাপিটা ইনকাম ইনক্রিজ ফ্রম $94 টু অনলি 306 ইন দ্য ফার্স্ট 2 ডিকেডস। ওই যে দেখেন ডাটা টেবিলটাকে এখন কিভাবে ব্যবহার করছে, আপনার কাছে যদি ডাটা টেবিলটা হাতের কাছে থাকে, আমরা বলছি কি, দেখেন যে ডাটা টেবিলটা সেটা গেল কই, হারিয়ে গেল। আপনাদের কাছে যদি ওটা লেখা থাকে, ওখান থেকে দেখবেন আমাদের যে 72 থেকে ছিল আমাদের 94, এটা $306 হয়েছে কখন? and GDP increased from 6.28 billion to 31.59 billion in 1990s. এই যে 20 বছরের সিনারিটা আমরা এখানে বলছি, 20 ইয়ার্স এর সিনারিটা আমরা এখানে বলছি, যে আমার এই যে 2072 হবে না, এটা 1972 হবে। এটা 1972 করে ফেলেন। এই যে 1972 থেকে 1990 পর্যন্ত এই যে 2 দশকে আমার জিডিপি মাত্র 5 টাইমস বেড়েছে, আমরা সেটা দেখেছিলাম, সেটা বললাম। The private sector accounted for only 11% of the country's economy in 1970s. 70 দশকে দেখেন জিডিপি বাড়ে কেন? জিডিপি বাড়ে হচ্ছে যখন আমরা প্রোডাকশন, ইন্টারনাল প্রোডাকশনটা বাড়াই। এটা বাড়ে কিভাবে? হয় গভর্নমেন্ট প্রডিউস করবে, অথবা কোনো একটা ব্যক্তি প্রডিউস করবে। তো ব্যক্তি খাতে যেটা প্রডিউস করা হয়, যেমন কথার কথা মনে করেন গভর্নমেন্টেরও মালিকানাধীন বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন মনে করেন যে কথার কথা কোনো একটা জুট ইন্ডাস্ট্রি আছে, প্রাইভেট সেক্টরের জুট ইন্ডাস্ট্রি আছে। তো যে প্রাইভেট সেক্টরের যে ইনভেস্টর, যিনি ইনভেস্ট করেছেন, উনি যখন ইনভেস্ট করছেন, সরকার যখন ইনভেস্ট করছে, বা সেটা থেকে যখন মানে হচ্ছে প্রোডাকশন হচ্ছে, প্রত্যেকটা কিন্তু আমার জিডিপিতে হিট করছে। তো প্রাইভেট সেক্টর যদি ভাইব্রেন্ট না হয়, তাহলে আসলে একটা ইকোনমি কখনো আগায় না। আমাদের প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট জিডিপি গ্রোথের এগেনস্টে খুব পুয়ার, এই জন্য আসলে আমাদের জিডিপির
আরো বেশি গ্রোথ করার সুযোগ ছিল, সেটা করতে পারিনি। দেখেন যেটা বলছি সেটা সেই জিনিসটা এখানে নিয়ে এসেছি। দ্য প্রাইভেট সেক্টর অ্যাকাউন্টেড অনলি ফর 11% অফ দ্য কান্ট্রিজ ইকোনমি 1970s। বাকি 89% আসতো কিন্তু পাবলিক সেক্টর থেকে, মানে গভর্নমেন্ট থেকে। গভর্নমেন্ট যদি ইনভেস্ট না করে, গভর্নমেন্ট যদি ইন্ডাস্ট্রি সেট আপ না করে, পাবলিক সেক্টরে কোনো সক্ষমতা নাই ওই সময় কোনো ইন্ডাস্ট্রি সেট আপ করা। ইনফ্যাক্ট দ্য সিচুয়েশন স্টার্টেড টু চেঞ্জ। কখন চেঞ্জ হওয়া শুরু করলো? উইথ দ্য ওয়াইড স্প্রেড পার্টিসিপেশন অফ দ্য প্রাইভেট সেক্টর অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য মার্কেট ইকোনমি 1990s। যে কথাটা বলছিলাম, আমাদের বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ কিন্তু ওই সময় হয়েছে। আমাদের কারেন্ট অ্যাকাউন্ট আমরা ওপেন করেছি, আমাদের কিন্তু তখন ইকোনমিক একটা মোমেন্টাম কিন্তু আমাদের বিজনেস ক্লাসটা পেয়েছিল বা মার্চেন্ট ক্লাসটা পেয়েছিল। সিন্স দেন এ ক্লাস অফ ম্যাচিউর এন্টারপ্রেনিউরস হ্যাজ ইমার্জড। এই যে ম্যাচিউর যে এন্টারপ্রেনিউরস, ওনারাই কিন্তু আজকের বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টে লিড দিচ্ছেন। বড় বড় কর্পোরেট হাউস, তাদের নামে আমরা হয়তোবা বিভিন্ন সময় নানান ধরনের স্ক্যান্ডাল শুনি, অনেক কিছু শুনি, বাট তারা কিন্তু মিলিয়ন অফ পিপলের তারা কিন্তু কি করেছে? কর্মসংস্থান তৈরি করেছে। এই কর্মসংস্থান যত তৈরি হবে, আলটিমেটলি আমার কিন্তু পার ক্যাপিটাল জিডিপি বাড়বে, টোটাল জিডিপি বাড়বে, দেশ এগিয়ে যাবে। সো এই যে ম্যাচিউর এন্টারপ্রেনিউর ক্লাস 1990s এ এই দশকে যারা তৈরি হয়েছে, তারাই কিন্তু বাংলাদেশের ইকোনমিটাকে লিড দিয়েছে। তো দেখেন আমি কিন্তু যে টেবিলটা দাঁড় করেছিলাম সেই টেবিলের সুন্দর একটা ব্যবহার এখানে নিয়ে এসেছি। এবার পরের দশকে চলে যাচ্ছি। যেহেতু আমার মানে প্রথম দুই দশক, মানে 72 থেকে 80, 80 থেকে 90, দুই দশকে আমার ইকোনমিক গ্রোথ আসলে বলার মতো তেমন কিছু ছিল না। তো সেই আলোচনাটাকে আমি খুব বেশি দীর্ঘায়িত করিনি, আমি মাত্র কয়েকটা সেন্টেন্সে কিন্তু এখানে মাত্র 3টা সেন্টেন্স আপনি দেখতে পাচ্ছেন, 1 2 3 সরি 4টা সেন্টেন্সে আমরা এটা শেষ করে দিয়েছি। আমরা পরের দশকে চলে যাই। 1990 থেকে 2000 বাংলাদেশ এক্সপেরিয়েন্স মেজর ইমপ্রুভমেন্টস ওভার এ নাম্বার অফ ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস। এই পিরিয়ডটা 1990 থেকে 2000, 3 নম্বর দশক বাংলাদেশের জন্য, থার্ড দশক। এই থার্ড দশকে বাংলাদেশ দেখেন কি কি করেছে। থার্ড যে ডিকেড, এই ডিকেডে বাংলাদেশ এক্সপেরিয়েন্স মেজর ইমপ্রুভমেন্টস ওভার এ নাম্বার অফ ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস উইথ ইকোনমিক গ্রোথ রিচিং 5% ফর দ্য ফার্স্ট টাইম। 5% ফর দ্য ফার্স্ট টাইম। কোনটা? ইকোনমিক গ্রোথ মানে জিডিপি গ্রোথ হয়েছে 5%। কখন এসে? 1990-2000 প্রথম 5% গ্রোথ আমরা অ্যাচিভ করতে পেরেছি। রেমিটেন্স ইনকাম এক্সিডেড 1 বিলিয়ন ইন 1993-94। আমরা যেটা বলছিলাম, প্রথমবারের মতো রেমিটেন্স ইনকাম $1 বিলিয়ন ক্রস করেছে। এক্সপোর্ট রেভিনিউজ আর 6.59 বিলিয়ন and remittances of approximately 2.2 billion have increased GDP to over 50 billion by the year 2000. দেখেন 90 থেকে 2000 পর্যন্ত যে ফ্যাক্টর গুলো কাজে লেগেছে সেইগুলোকে আমরা একবার এক সেন্টেন্স নিয়ে এসেছি। আমার এক্সপোর্ট রেভিনিউ বেড়েছে কোথা থেকে? 6 বিলিয়ন থেকে 6.5 বিলিয়ন থেকে আমার এক্সপোর্ট রেভিনিউ বেড়ে হয়েছে, সরি আমার ওই সময় ওই দশকে আমার এক্সপোর্ট রেভিনিউ এসেছে 6.59 বিলিয়নের মতো, রেমিটেন্স এসেছে 2 বিলিয়নের মতো। এটা আমার জিডিপিটিকে কিন্তু $50 বিলিয়ন প্রথমবার মতো ক্রস করেছে। এর উপর ভিত্তি করে, এই যে আমার এক্সপোর্ট রেভিনিউ এবং রেমিটেন্সের উপর ভিত্তি করে প্রথমবারের মতো আমার জিডিপি সাইজ $50 বিলিয়ন ক্রস করে। অলদো দ্য পপুলেশন বিকেম ডাবল বাই দেন। এইবার একটু ওই যে আপনার ডাটা টেবিল আবার দেখেন, 2000 সাল পর্যন্ত 1972 থেকে 2000 আমার জনসংখ্যা কিন্তু 7 থেকে 14 কোটি হয়ে গিয়েছে। 6.93 crore ছিল, মানে অলমোস্ট 7 কোটি। সে 7 কোটি হয়ে গেছে 2000 সালে প্রায় 13 কোটি, 12.9 13 কোটি, মানে অলমোস্ট কিন্তু ডাবল হয়ে গিয়েছে। একই সময়ে কিন্তু আমাদের দেখেন শুধুমাত্র এই যে রেমিটেন্স ইনকাম আসার কারণে এবং আমার এক্সপোর্ট বাড়ার কারণে কিন্তু জিডিপি সাইজটা বেড়ে গিয়েছিল, জনসংখ্যা বাড়া সত্ত্বেও, ডাবল হওয়া সত্ত্বেও। ইন 2000 দ্য গভর্নমেন্ট স্পেন্ট অ্যাপ্রক্সিমেটলি 8.56 পার ক্যাপিটা অন হেলথ কেয়ার। এই যে দেখেন মানুষ বড়লোক হইলে বা একটা দেশ যখন সমৃদ্ধ হয় তখন কিভাবে আমরা বেনিফিটেড হই। দেখেন 2000 সালে এসে বাংলাদেশ প্রথম $8.56 বিলিয়ন আমাদের, সরি 8.56 পার ক্যাপিটা হেলথ কেয়ারের ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট ব্যয় করতে তখন সক্ষম হয়। এই প্রথম এসে কিন্তু গভর্নমেন্ট কিন্তু এই ধরনের হেলথ কেয়ার বলেন, স্যানিটেশন বলেন, সেখানে বাজেট দেওয়ার মতন তাদের স্পেস তৈরি হয়। পভার্টি রেট ফলস ফ্রম 43.5% ইন 1991 টু 14.3% ইন 2006। আমার পভার্টি রেটও কিন্তু এই সময় বেশ ফল করা শুরু করে। বাংলাদেশ could achieve very good results in terms of regulating the population, reducing infant mortality, increasing the literacy rate.
ইকোনমি বাড়ছে, আমার বিভিন্ন ধরনের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটরসে আমরা কিন্তু ভালো করছি। এই ট্রেন্ডিংটা মাথার মধ্যে রাখতে হবে। এইবার দেখেন আমরা 2000 থেকে 2005 এবং অনওয়ার্ডসে যাচ্ছি। 2005 onwards এদিকে যাচ্ছি। A discussion on the economic potential of Bangladesh first started in the international arena since 2005 when Goldman Sachs listed Bangladesh titled Next 11 comprising 11 developing countries with high growth potential. 2005 এ গোল্ডম্যান স্যাক্স তারা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট কোম্পানি, তারা পটেনশিয়াল খুঁজে পৃথিবীর বিভিন্ন দেশে কোথায় ইনভেস্টমেন্ট করা যেতে পারে, মানে প্রফিটেবল হতে পারে ইনভেস্ট করলে, তারা বাংলাদেশকে নেক্সট 11 হিসেবে, মানে মোস্ট পটেনশিয়াল গ্রোথ আছে এরকম নেক্সট 11টা কান্ট্রিজের মধ্যে বাংলাদেশকে ইনক্লুড করে, এবং পৃথিবী কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশকে আইডেন্টিফাই করে ফর হোয়াট, ফর ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশকে একটা গুড হাব হিসেবে কিন্তু নেওয়া শুরু করে। এরপরে কিন্তু বাংলাদেশ আসলে মোমেন্টামটা ধরতে পারে। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু স্পিড আপ করে। এক্সপোর্টস রোজ টু 10 বিলিয়ন when the growth rate peaked at 6.53 and remittance income was about 5 billion in 2005. দেখেন এই প্রথম এসে আমরা 6.5% গ্রোথ অ্যাচিভ করতে পেরেছি। কখন? 2005 এ। এক্সপোর্ট দেখেন বেড়েছে 10 বিলিয়ন ক্রস করেছে, তখন পিক করেছে কান্ট্রি হাইয়েস্ট 6.53, ওই সময়ের ওটা হাইয়েস্ট ছিল। রেমিটেন্স ইনকাম ওয়াজ অ্যাবাউট 5 বিলিয়ন ইন 2005। আমার রেমিটেন্স ইনকাম যেটা ওই যে আপনারা জানেন 90 দশকের প্রথম শুরু হয়েছিল, 1992-93 পিরিয়ডে প্রথম এটা $1 বিলিয়ন, সেই $1 বিলিয়ন কিন্তু $5 বিলিয়ন কনভার্ট হয়। At that time, RMG established itself as the only multi-billion-dollar exporting industry representing 75% of export earnings and creating jobs for 3.5 million people, 90% of them women. বাংলাদেশের সেটা কি ধরনের সুফল দিয়েছে সেটাকে একটা সেন্টেন্সে আনা হয়েছে। বাংলাদেশ experienced a magical growth of GDP near about 4 times in the period 2010 থেকে 2021। এবার এই পিরিয়ডে যাচ্ছি আমরা 2010 থেকে 2021-22, মানে বাংলাদেশের যে দুর্দান্ত সাকসেসটা আসলে এই দশকে সম্ভব হয়েছিল। বাংলাদেশ experienced a magical growth of GDP near about 4 times in the period 2010 থেকে 2021। a $115 billion economy, $115 billion economy in 2010 reached to 426 billion in 426 না, I'm very sorry, এটা 416 করে দেন, 416 ডাটাটা ওখানে টাইপিং মিস্টেক হয়েছে, 416, $416 বিলিয়ন 2021-এ। এন্ড পার ক্যাপিটা ইনকাম 781 থেকে সর্বশেষ আপনারা জানেন 2824, এক দশকে এখানে কিন্তু আমার প্রায় 4 গুণ বেড়েছে পার ক্যাপিটা ইনকাম। আমার ইকোনমি বেড়েছে অলমোস্ট 4 টাইমস and is to 33rd place among the countries of largest GDP size arranged by World Bank. $11 billion remittance income in 2010 reached to approximately $21 billion in 2022. $11 billion পেয়েছিলাম 2010-এ, 2022-এ এসে এটা প্রায় $21 বিলিয়ন কিন্তু পৌঁছাতে পেরেছি। That assisted to boost the economy and to maintain about 7 to 8% consistent growth and thus lowering the poverty rate to 21.5%. এই সময় কি হয়েছে? আমার দেখেন রেমিটেন্স ইনকাম $10 বিলিয়ন বেড়েছে 10 বছরে। আমার ইকোনমি একটা কনসিস্টেন্ট গ্রোথ রেট 7 to 8% কনসিস্টেন্ট গ্রোথ রেট কিন্তু আমরা অ্যাচিভ করতে পেরেছি। আমার পভার্টি রেট যেটা আমার কমে দাঁড়িয়েছে 21.5% এই পিরিয়ডে। In the fiscal year 2021-22, Bangladesh recorded a 7.2% post-pandemic GDP growth rate and is one of the most fastest growing economies in the world. Export revenues reached a historic high of 52 billion in the last fiscal year. এই যে এক্সপোর্ট রেভিনিউ দেখেন, এইটা কান্ট্রি হাই, এখন পর্যন্ত আমার এক্সপোর্ট রেভিনিউ $52 বিলিয়ন in the last fiscal year, মানে 2021-22 fiscal year, and we are expected to reach their highest level 2022-23 এখন আমরা 52 বিলিয়নও কিন্তু সারপাস করব। কারেন্সি রিজার্ভ পিক এট 48 বিলিয়ন, আমরা 2021-এ $48 বিলিয়ন আমরা কিন্তু আমাদের রিজার্ভ পৌঁছে গিয়েছিল। এন্ড নাম্বার অফ মেগা প্রজেক্টস হ্যাভ বিন কমিশন, অনেকগুলো মেগা প্রজেক্ট কিন্তু এই পিরিয়ডের মধ্যে আমরা চালু করতে পেরেছি। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক, বিটুইন 2001 to 2022 33 মিলিয়ন পারসনস কুড বি লিফটেড আউট অফ পভার্টি।
মানে প্রায় 3.5 কোটি, 3,30,00,000 পিপল, তারা কিন্তু পুয়ার ক্লাস থেকে মিডল ক্লাসের মধ্যে আমরা তাদেরকে কনভার্ট করতে পেরেছিলাম। লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ রিচড 72 ফ্রম দ্য এজ অফ 46 and the gross enrollment ratio in primary education was 120 in 2020, মানে 1972 তে আমার প্রাইমারি স্কুলের এনরোলমেন্ট ছিল মাত্র 46, সেটা আমার 120 তে দাঁড়িয়েছে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি লাস্ট 5টা দশকে বাংলাদেশের যে ইকোনমিক হিস্ট্রি তার একটা সামেশন, ভেরি গুড সামেশন। আমরা যদি এই তথ্যগুলো মনে রাখতে পারি তাহলে যেটা হবে, বাংলাদেশের লাস্ট 5 বছরে, এই 5 দশকে বা আফটার বার্থ বাংলাদেশের যে ইকোনমিক যে এক্সেলেন্সি, সেটা আমাদের খুব মাত্র, এখানে আমি গুনে দেখেছি সব মিলিয়ে মাত্র 23টা সেন্টেন্স আছে। আপনারা এই 23টা সেন্টেন্সকে যদি ধারণ করতে পারেন, বাংলাদেশে 52 বছরের যে ইকোনমিক হিস্ট্রির একটা এট এ গ্লিমস এখানে আপনি পাবেন। এখানে আমি একটা কনক্লুশন হিসেবে রেখেছি, এই কনক্লুশনটা আপনারা বহু জায়গায় ব্যবহার করতে পারবেন। দেখেন কি বলেছি, টু অ্যাচিভ ইটস ভিশন অফ অ্যাটেইনিং আপার মিডল ইনকাম স্ট্যাটাস বাই 2031, বাংলাদেশের জন্য এটা একটা মাইল ফলক আর কি। বাংলাদেশ নিডস টু ক্রিয়েট জবস অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এটা তৈরি করতে হবে, জবস অ্যান্ড এমপ্লয়মেন্ট থ্রু এ কম্পিটিটিভ বিজনেস এনভায়রনমেন্ট, ইনক্রিজ হিউম্যান ক্যাপিটাল। সারা জীবন তো আমরা মধ্যপ্রাচ্যে গিয়ে খালি শুধুমাত্র খেজুর বাগান করবো না, আমাদেরকে আরো হিউম্যান ক্যাপিটালকে আরো সমৃদ্ধ করতে হবে, আমাদের প্রোগ্রামিং করতে হবে, আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে বাংলাদেশকে ইনভলভ করতে হবে। তার মানে হচ্ছে আমার হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করতে হবে, স্কিলড লেবার ফোর্স তৈরি করতে হবে, বিল্ড এফিশিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, যেটা চলছে কন্টিনিউয়াসলি, এস্টাবলিশড এ পলিসি এনভায়রনমেন্ট দ্যাট অ্যাট্রাক্টস প্রাইভেট ইনভেস্টমেন্ট। প্রাইভেট ইনভেস্টমেন্ট আমাদেরকে, আমাদের টোটাল জিডিপির অ্যাটলিস্ট 40% করতে হবে আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, তাহলে আমরা অপটিমাম লেভেলের গ্রোথ অ্যাচিভ করতে পারবো। ডেভেলপমেন্ট প্রায়োরিটিস, কি ধরনের ডেভেলপমেন্ট প্রায়োরিটিস গভর্নমেন্টকে সামনে নিতে হবে? শুড ইনক্লুড ডাইভার্সিফাইং এক্সপোর্টস, ভেরি ইম্পর্টেন্ট। যেটা বলছিলাম, বাংলাদেশে আরএমজি সেক্টর, আমার টোটাল যে 52 বিলিয়ন আমরা দেখলাম, 52 বিলিয়ন আমার গত বছরের আমি এক্সপোর্ট করেছি, এর মধ্যে 82% দ্যাট কামস ফ্রম দ্য আরএমজি সেক্টর। এটা একদিকে অনেক স্বস্তির, আরেকদিকে কিন্তু এটা খুব ভীষণ ভয়ঙ্কর। যদি কোনো প্রকার কোনো শক আসে আমাদের আরএনজি সেক্টরে, টোটাল ইকোনমি উইল বি হাইলি এফেক্টেড। আমাদের দেখেন $52 বিলিয়ন টোটাল এক্সপোর্ট ছিল, 52 বিলিয়নের টোটাল এক্সপোর্ট, এর মধ্যে আমাদের 42 বিলিয়ন ছিল কিন্তু আরএমজি টোটাল এক্সপোর্ট ছিল 52 বিলিয়ন, আরএমজি ছিল এর মধ্যে 42 বিলিয়ন। এটা হচ্ছে 2021-22 অর্থ বছরে আমাদের এক্সপোর্ট টোটাল $52 বিলিয়ন আমাদের এক্সপোর্ট ছিল, এর মধ্যে আরএমজি থেকে এসেছে 40 বিলিয়ন। মানে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা ওভারলি কনসেন্ট্রেটেড অন কি, আরএমজি সেক্টর। সো কোনো ধরনের যদি শক আসে, যেমন এই যে সামনে আমরা এক্সপেক্ট করছি একটা ইকোনমিক মন্দা আসতেছে, এই মন্দা যখন আসবে মানে হচ্ছে ইকোনমিক স্লোডাউন যখন আসবে, তখন বাংলাদেশ কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সুযোগ থাকে। কারণ বাংলাদেশের টোটাল যে ইন্ডাস্ট্রি তার 82% হচ্ছে আমাদের আরএমজি নির্ভর। আরএমজি সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউএসএ 20%, এবং আমাদের যে ইউরোজোন সেখানে প্রায় 44-45%। সুতরাং 65% কিন্তু আমরা শুধুমাত্র ইউরোজোন এবং ইউএসএ তে আমরা এক্সপোর্ট করি। এবং ইউএসএ এবং ইউরোপের কয়েকটা কান্ট্রি, যেমন ইউরোপের আমেরিকা জিডিপি আপনারা জানেন যে পৃথিবীতে সবচেয়ে বড় জিডিপি, সবচেয়ে বিগ জিডিপি তাদের। তারপর পরে আছে চায়নার জিডিপি, তারপর পরে আছে জাপান, তারপর পরে আছে জার্মানি, তারপর পরে আছে 5 নম্বরে আছে ইন্ডিয়া। এর প্রথম 4টা যে ইকোনমি আছে, প্রথম 4টা ইকোনমি মানে ইউএসএ, চায়না, জার্মানি এবং জাপান, এই 4টা মিলে কিন্তু টোটাল ওয়ার্ল্ডের অর্ধেক জিডিপি কিন্তু তারা শেয়ার করে। মানে টোটাল 103 ট্রিলিয়নের টোটাল ওয়ার্ল্ড ইকোনমি, ট্রিলিয়ন। এই ট্রিলিয়নের মধ্যে টোটাল 103 ট্রিলিয়নের মধ্যে সবচেয়ে বেশি অ্যাবাউট ইউএসএ হচ্ছে আপনারা একটু দেখেন 23 ট্রিলিয়ন, তাদের জিডিপি সাইজ হচ্ছে 23 ট্রিলিয়ন। চায়না আমি একটু ফ্রেশ জায়গায় লিখে দেই, তাহলে আপনাদের নোট দিতে সুবিধা হবে। ইউএসএ জিডিপি হচ্ছে 23 ট্রিলিয়ন। আমার চায়না জিডিপি হচ্ছে, চায়না হচ্ছে 17 বা 18 বিলিয়ন দিয়ে দেন, 18 ট্রিলিয়ন।
আমার জাপানের ইকোনমি সাইজ হচ্ছে প্রায় 5 ট্রিলিয়ন। আমার জার্মানির সাইজ হচ্ছে 4.25 ট্রিলিয়ন। ইন্ডিয়া সাইজ হচ্ছে 3.17, মানে প্রায় 3200 কোটি ডলারের মতন আর কি, মানে 3.17 ট্রিলিয়ন। এগুলো কিন্তু সব ট্রিলিয়ন। তো এই যে তিনটা মিলে দেখেন আমাদের 4 3 7 8 5 13 13 3 46, মানে এটা মিলে কিন্তু টোটাল জিডিপি সাইজ সারা ওয়ার্ল্ডের টোটাল জিডিপি ওয়ার্ল্ড জিডিপি সাইজ হচ্ছে 103 ট্রিলিয়ন অনলি 103 ট্রিলিয়ন। প্রথম চারটা মিলে দেখেন, প্রথম যদি চারটাকে ধরেন, এই প্রথম চারটা মিলে হচ্ছে 1 2 3, জার্মানি মিলে এই চারটা মিলে হচ্ছে অর্ধেক পৃথিবীর টোটাল জিডিপির অর্ধেক হচ্ছে চারটা মিলে। সো মন্দা মানে হচ্ছে এই চারটা দেশে যদি আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি কমে যায়, সারা পৃথিবী উইল সাফার। বাংলাদেশের আরএমজি সেক্টরে 20% যায় হচ্ছে ইউএসএ তে, 20% যায় ইউএসএ তে। সো ইউরোজোনে যায় প্রায় 44 বা 45%। আমার টোটাল গার্মেন্টস হচ্ছে আমার এই টোটাল জিডিপি মানে এক্সপোর্টের 82%। তো এই দুইটা জায়গায় যখন ইকোনমি বা এই যে ইউএসএ তে, জার্মানিতে বা মানে আমার ইউরোজোনে যখন ইকোনমিক স্লো ডাউন যাবে, তখন ডেফিনেটলি এর একটা খুব অ্যাডভার্স ইম্প্যাক্ট করবে আমার টোটাল ইকোনমিতে। সো এখানে কিন্তু এই জিনিসগুলো আমাদের সামনে কিন্তু ভাবার বিষয় আছে, আমাদের জন্য এটা চ্যালেঞ্জ। ওকে, সো আপনারা এই যে বাংলাদেশের ইকোনমিক হিস্ট্রিটা দেখলেন, এখানে দেখেন এটা কভার করবে আমাদের তৈরি পোশাক শিল্প, অর্থনৈতিক উন্নয়ন হাতিয়ার, রেমিটেন্স, আমাদের সামাজিক জীবন। এখান থেকে তথ্য নিয়ে লিখতে পারবেন, এটা লিখতে পারবেন। 2005-এ দেখেন বাংলাদেশ ব্যাংকের একটা প্রশ্ন এসেছে, দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হ্যাজ সেড বাংলাদেশের জিডিপি গ্রোথ ইজ কারেন্ট পাবলিক ইয়ার ইজ এত %। দেখেন এই প্রশ্নটা লিখতে গেলে আপনাকে কিন্তু ওই যে আমাদের কোন একটা ফিসকাল ইয়ারের জিডিপি গ্রোথ কিসের উপর ডিপেন্ড করে, ডেফিনেটলি আমার বেশ কিছু ফ্যাক্টর যেগুলো আমাদেরকে গ্রোথ করায় সেগুলোর উপর ডিপেন্ড করে। তো সেগুলোর উপর যখন ডিপেন্ড করে, তখন ওই ফ্যাক্টর গুলো কিভাবে কাজ করছে, আপনি যদি কারেন্ট ইকোনমিক সিচুয়েশনটা জানেন বা ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবলস গুলো যদি আপনি জানেন, তাহলে আপনি এক্সপ্লেন করতে পারবেন যে জিডিপি আপনার এই বছর বাড়বে অথবা কমবে, কোনটা হবে। সেলফ রেজিলিয়েন্ট ইকোনমি কনসেপ্ট এন্ড রিয়ালিটি, এই ধরনের লেখা করতে গেলে কিন্তু আপনার এই ধরনের ডাটার অনেক ব্যবহার করতে হবে। বাংলাদেশে প্রতি এক দশকে 1% করে গ্রোথ কিন্তু বেড়েছে, 4%, 5%, 6%, 7%। প্রত্যেক দশকে দেখেন এভারেজ 1% করে গ্রোথ হয়েছে। সেলফ রিলায়েন্ট ইকোনমি হতে গেলে আপনাকে সমস্ত প্রোডাক্ট, আপনার কনজিউমার মার্কেটের জন্য সব প্রোডাক্ট আপনাকে প্রডিউস করতে হবে। এটা কনসেপচুয়ালি ভেরি ইজি টু হিয়ার, বাট ইন রিয়েলিটি ইজ ভেরি চ্যালেঞ্জিং। তার মানে হচ্ছে আপনাকে ফুড এবং আদার যে অ্যালাইড ইন্ডাস্ট্রি সেখানে ভালো করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশন সেখানে ভালো করতে হবে, আদার সার্ভিস ইন্ডাস্ট্রি সবগুলোতে যদি আপনি ভালো করেন, সেক্ষেত্রে আপনি সেলফ রিলায়েন্ট ইকোনমি যেতে পারেন। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেলফ রিলায়েন্ট ইকোনমি হওয়ার সুযোগ খুব কম, কারণ অল দা বাস্কেট ইজ ফুল উইথ দ্য আরএমজি সেক্টর। হ্যাঁ, আমাদের বাকিদের জিডিপিতে কিন্তু কন্ট্রিবিউশন খুব কম অন্যান্য সেক্টরের। পরে 7 নম্বরটা দেখি, হাউ গার্মেন্ট সেক্টর কন্ট্রিবিউটেড টু দ্য পভার্টি রিডাকশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, এরকম প্রশ্ন যদি হয়, অথবা হাউ রেমিটেন্স ইনকাম কন্ট্রিবিউটেড টু দ্য পভার্টি রিডাকশন ইকোনমিক ডেভেলপমেন্ট, what are the factors that contributed Bangladesh to achieve consistent high growth rate over the last 2 decades? Bangladesh has been titled as the emerging Asian tiger by many observers. Justify the title. এই ধরনের প্রশ্ন যখন আসবে, আপনাকে আমি যে ডাটা টেবিলটা দেখালাম এবং যে রাইটিংটা দেখালাম, মাত্র 23টা সেন্টেন্সের রাইটিংটা, প্রত্যেকটাই আপনি এই অ্যানসারটাকেই ব্যবহার করতে পারবেন বা এই লেখাটাকেই ব্যবহার করতে পারবেন। দশকই যদি আপনি এই ডাটাগুলো আপনি মাথায় রাখতে পারেন। এবার আমি একটু প্রশ্ন নেই, অনেকক্ষণ কথা বলেছি, অনেকে হয়তো ঘুমায় গেছেন, কারণ এসব আলাপ খুব বেশিক্ষণ ভালো লাগে না, বেশ বোরিং। বাট এই খট্টর মটর ডাটাগুলোই আসলে মাথায় রাখতে হবে, লেখাটা এভাবে সিস্টেমেটিক করে একটু শিখে ফেলতে হবে, এটাই আসলে করণীয়। এর আর অন্য কোনো করণীয় নেই। কেউ কিছু বলতে চান কিনা? একটু প্রশ্ন নেই। জি স্যার, সেলফ রিলায়েন্ট ইকোনমির উপরে আরেকটু বলবেন? সেলফ রিলায়েন্স ইকোনমি মানে হচ্ছে নিজেই সমৃদ্ধ,
নিজেই সমৃদ্ধ। পৃথিবীতে আসলে এটা এখন কোনোভাবে সম্ভব না, কারণ আপনি জানেন যে আপনার অ্যাবসোলুট যে কি বলে অ্যাবসোলুট যে আপনার উইকনেস বা অ্যাবসোলুট কোন বিষয়ে আপনার যে কোন একটা পার্টিকুলার সেক্টরে হয়তো বা আপনার মাস্টারিং থাকতে পারে। জাপান যদি তার হেভি মেটাল ইন্ডাস্ট্রি এবং বড় বড় ধরনের এ ধরনের প্রকল্প এ ধরনের বিজনেস থেকে সরে এসে আপনার যদি খাবার দাবার উৎপাদন করতে থাকে, জুট ইন্ডাস্ট্রির মধ্যে যদি জাপান, তাহলে কিন্তু বিগ ইন্ডাস্ট্রি এগোবে না। সো তাদের মাস্টারিং কিন্তু ওখানে। জাপানকে কি দরকার হবে? জাপানের খাবারের অভাব হতে পারে, তখন আমাদের মতন বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ থেকে আমরা তখন খাবার পাঠাবো। আমরা চাল পাঠাই, খাবার পাঠাই, তোমরা বড় ধরনের কি বলে মেশিনারিজ তৈরি করো। জার্মানি যদি এখন তাদের যে মেইন ইন্ডাস্ট্রি গুলো বড় ধরনের যে হেভি মেটাল ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে এসে যদি ছোটখাটো বিষয় আরএমজি সেলাই করা শুরু করে, তারা কিন্তু এটা সাস্টেইন করতে পারবে না। সো সেলফ রিলায়েন্ট ইকোনমি, যে আমি আমার ফুড, আমার ইন্ডাস্ট্রি, আমার অল কনজিউমার আইটেমস, আমার হেলথ কেয়ার, আমার আদার ফ্যাসিলিটিস, সমস্ত কিছু অ্যাম্বিয়েন্স এর যা কিছু আছে এভরিথিং আমি প্রডিউস করব, আমি অ্যাবসলিউটলি আমার ইকোনমি সেলফ সাস্টেইন করে রাখবো, এটা আসলে ইন রিয়েলিটি ইজ নট পসিবল। আমাদের যখন গ্লোবালাইজেশন আইডিয়া পৃথিবীতে এসেছে, তখন এই যে সেলফ রিলায়েন্ট হওয়ার এই যে বাতিক, এই বাতিক থেকে কিন্তু পৃথিবী অনেক দূরে সরে গিয়েছে। বাংলাদেশের লেবার ফোর্স আছে অনেক চিপ, আমরা মানুষের কাপড় তৈরি করবো, দ্যাটস সুইটেবল ফর আস। এন্ড আমাকে যদি বলা হয় যে তুমি হেভি মেটাল ইন্ডাস্ট্রি একটা তৈরি করো, সো আমার ওখানে এক্সপার্টাইজ নাই, আমার ওই রিসোর্স নাই, সো ওটা আমরা পারবো না, ওটা জার্মানি জাপান করুক, ইউএসএ করুক। সো এই অ্যাবসলিউট সেলফ রিলায়েন্ট ইকোনমি হওয়াটা এখন আসলে কার্যত আসলে রিয়েলিটি এটা যায় না। হ্যাঁ, এই ধরনের বিষয়। জি প্লিজ, আর কোনো প্রশ্ন? স্যার শুধু রপ্তানি বাণিজ্যের উপরে যদি কোনো টপিক হয় তখন কি এই ইনফরমেশন গুলো আসবে? হ্যাঁ ডেফিনেটলি। আপনার রপ্তানি, আপনি বলেন কি ধরনের টপিক আপনি কল্পনা করতেছেন? স্যার এই যে আরএমজি বাদে মানে ওভারঅল মানে রপ্তানির যে যে প্রোডাক্ট গুলো আছে ওকে, ভেরি গুড। এক্সপোর্ট, আপনি এক্সপোর্ট নিয়ে, আমি এক্সপোর্ট নিয়ে আপনাকে একটু তথ্য দেই, একটু লিখে রাখেন। এক্সপোর্ট দেখেন, আমরা গত বছরের এক্সপোর্টটা একটু দেখি বাংলাদেশের। জাস্ট 2021-22 2021-22 যে অর্থ বছর, মানে সর্বশেষ যে অর্থ বছরটা আমরা ক্রস করেছি, সেখানে বাংলাদেশের এক্সপোর্ট পোর্টফোলিওটা কেমন ছিল? আমরা অল প্রোডাক্টস, সমস্ত প্রোডাক্ট এবং সার্ভিসেস, অল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস মিলে, সিটিএস অল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস মিলে আমার টোটাল এক্সপোর্ট হয়েছে 52.08 বিলিয়ন ইউএস ডলার। ঠিক আছে, এর মধ্যে কি এসেছে? এর মধ্যে আরএমজি আছে। আরএমজি কত বিলিয়ন? আরএমজি হচ্ছে 42.61 বিলিয়ন। এর মধ্যে আমার এগ্রি আছে, এগ্রি এন্ড এগ্রি রিলেটেড যে প্রোডাক্টস, আমরা এখানে 1.16 বিলিয়ন মাত্র আমাদের এক্সপোর্ট করেছি। আমার লেদার এন্ড লেদার গুডস আছে, লেদার আইটেমস, ফিনিশ গুডস, সেখান থেকে আমার এসেছে লেদার এন্ড লেদার থেকে এসেছে আমার 1.25 বিলিয়ন। আমার হোম টেক্সটাইল থেকে এসেছে 1.62 বিলিয়ন। আমার জুট ইন্ডাস্ট্রি এসেছে জুট, আচ্ছা, আমার জুট ইন্ডাস্ট্রি থেকে এসেছে 1.13 বিলিয়ন। তো এটাই হচ্ছে আমাদের আসলে এক্সপোর্ট পোর্টফোলিও। আমার দেখেন এক্সপোর্ট আমরা কোন কোন কাজে, এখানে দেখেন এই যে একমাত্র আমার আরএমজি বাদ দিয়ে আমার বাকি যেগুলো আছে সেগুলো দেখেন কত পুয়ার ইন্ডাস্ট্রি। কোনোটাই $2 বিলিয়ন উপরে নাই, কোনোটাই 2 বিলিয়ন, মানে এগুলো খুবই পুয়ার। এখানকার পার্সেন্টেজ পার্টিসিপেশন এই যে পোর্টফোলিওর মধ্যে খুব পুয়ার, মানে ওভারলি হাইলি কনসেন্ট্রেটেড অন আরএমজি, যেটাকে আমরা বলছি 82%-এরও বেশি আরএমজি সেক্টর থেকে। এটা হলো আমার এক্সপোর্ট সিনারিও। এখন এই এক্সপোর্ট গুলো আসলে যায় কই? বাংলাদেশের এক্সপোর্ট ডেস্টিনেশন গুলো কোথায়? এগুলো একটু জেনে রাখা দরকার। কারণ দেখেন আমাদের ইউতে যায়, আমরা যেটা বলছিলাম, ইউরোজোনে যায় হচ্ছে 44.6, রাফলি বলে 45%। ইউএসএ হলো ডেস্টিনেশন আমার 19.90%, মানে 20%। ইন্ডিয়াতে যায় 3.8%। আমার কানাডাতে যায় কত পার্সেন্ট? 2.9% আমার এক্সপোর্ট ডেস্টিনেশন। জাপানে আমার এক্সপোর্ট হয় প্রতি বছর, যে এক্সপোর্ট তার 2.6%। এই হচ্ছে আমার ডেস্টিনেশনস গুলা।
আমার সবচেয়ে বড় বিগ ডেস্টিনেশন দেখেন ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএসএ। তো ইউরোপিয়ান ইউনিয়ন ইউএস এর সাথে আমাদের বাইরের সম্পর্কের উপর কিন্তু বাণিজ্য অনেকাংশে নির্ভর করে, তাদের ইকোনমিক সিচুয়েশনের উপর আমার এক্সপোর্ট অনেক কিছু নির্ভর করে। সো এখন যদি আমাকে দেখেন এটা কেন জানা দরকার, এখন যদি বলে যে এই যে সামনে যে ইকোনমি কি বলে একটা ডাউন টার্নের মধ্যে দিয়ে যাবে, এক্ষেত্রে বাংলাদেশের ইকোনমি নিয়ে তুমি মন্তব্য করো বা বাংলাদেশের ইকোনমি কেমন হতে পারে, তখন আমি যদি এটা দিয়ে শুরু করি যে ইউরোপীয় ইউনিয়নে আমাদের টোটাল এক্সপোর্টের প্রায় অর্ধেকের ডেস্টিনেশন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে আমরা প্রায় 45% আমাদের টোটাল এক্সপোর্ট করি। সো এই যে ওয়ারফেয়ার চলতেছে, এই যে রাশিয়া ইউক্রেন ওয়ার চলছে, এটার সবচেয়ে বেশি একদম ডিরেক্টলি কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত কান্ট্রিগুলো। সেখানকার ইকোনমিতে একটা বড় ধরনের ফুয়েল ক্রাইসিস চলছে, নানান ধরনের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিসরাপ্ট করেছে, তাদের ইকোনমি কিন্তু এক্সপেক্টেড টু স্লো ডাউন বিলো 2%। এই ওয়ার্ল্ড ব্যাংক গত এখান থেকে 3 দিন আগেই বললো সারা পৃথিবী কিন্তু 1 মাত্র আমাদের ফোরকাস্ট ছিল 2023 সালে 2.7% থেকে 3% গ্রো করবে, সেখানে তারা ফোরকাস্ট কিন্তু নামিয়ে নিয়ে এসেছে। তারা এখন বলছে না, ওয়ার্ল্ডের আগামী গ্রোথ হতে পারে আগামী বছর 1.7%। তার মানে হচ্ছে সারা পৃথিবী কিন্তু একটা মন্দার মধ্যে দিয়ে যাবে। তো ইউরোপীয় ইউনিয়ন যখন মন্দার মধ্যে দিয়ে যাবে, তখন ডেফিনেটলি সেখানে আমাদের এক্সপোর্ট অতটা বেশি ওয়েলকাম হবে না, এক্সপোর্ট কমে যাবে। সো এগুলো কিন্তু আমাদের ইকোনমি এভাবেই কিন্তু হ্যাম্পার করবে। ইউএস এর সাথে আমাদের বাইলেটারাল রিলেশনস, ইউএস এর সাথে আমাদের মানে রিলেশনের যে কন্টিনিউটি, এর উপর কিন্তু আমাদের এক্সপোর্ট অনেক কিছু ডিপেন্ড করতে পারে। তারা কিন্তু আমাদের একটা স্পেশাল সুবিধা ছিল, আমাদের সেই সুবিধা কিন্তু উইথড্র করেছে, নাহলে আমাদের কিন্তু এক্সপোর্ট সেখানে আরো বাড়তো। আমরা জানি জিএসপি সুবিধা উইথড্র করা হয়েছিল, এখনো কন্টিনিউ করার বিষয়ে আলোচনা হয়তো বা চলছে। তো এইগুলো কিন্তু ওয়ার্ল্ড সিচুয়েশনের সব কিছুর সাথে কিন্তু আমরা কানেক্টেড। ওকে, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন স্যার কি আছে? আমাদের কি স্যার এগুলো আমাদের কি সারণী আকারে লিখতে হবে নাকি প্যারা আকারে লিখতে হবে? সারণী দেওয়ার কি প্রয়োজন আছে কোনো? শোনেন, এখানে যেটা হয়েছে এই টেক্সটটা আসলে আপনাকে শিখে ফেলতে হবে। এটার ব্যবহার যে আপনার কিভাবে আসবে এটা কিন্তু ডিপেন্ড অন কোশ্চেন। এখন দেখেন, এই যে ধরনের প্রশ্ন আসলে লিখিত পরীক্ষা আসছে, যে ধরনের বিষয়গুলো আসছে, এইগুলো কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারবেন না। আপনার কিন্তু এই যে জানাটা বাড়াতে হবে, জানতে হবে এবং ক্লিয়ারলি জানতে হবে, তথ্য সহকারে জানতে হবে। তাহলে যখন হবে, আমি যে কোনো যখন রাইটিংটা আসবে, আমি সেই রাইটিংটাকে কিন্তু দারুণ ভাবে মানে ম্যানেজ করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। এই তথ্যগুলো আপনার যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে, যে কোনো রাইটিং এর ক্ষেত্রে কিন্তু কাজে লাগতে পারে। বুঝতে পেরেছেন? জি যে স্যার, কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে। আর কোনো প্রশ্ন কি আছে? তো আপনাদের GSP ক্লাসটা টা কেমন লেগেছে, একটু আপনাদের ক্লাসটা কেমন লেগেছে আমাদেরকে যারা জুমে আছেন একটু আমাদেরকে চ্যাট বক্সে একটু জানাবেন, আর যারা ফেসবুক লাইভ আছে তারা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের এই ফিডব্যাকের উপরে আমাদের স্যার নেক্সট ক্লাসটা প্ল্যান করতে পারেন। থ্যাংক ইউ। অ্যানাউন্সমেন্টের সাথে একটু বলে রাখি, আজকের ক্লাসটা আসলে অনেক বেশি ডাটা নির্ভর। হ্যাঁ, এটা ডাটা নির্ভর, কারণ আমার পছন্দ হচ্ছে যে রাইটিং এর ক্ষেত্রে আমি অ্যাজ এ রাইটার আমি কখনো আমার বক্তব্য আমি ভালো বলবো না। আমার ডাটা যেটা আছে, রিলেভেন্ট ডাটা কিন্তু কথা বলবে। আমি যখন বলছি দেখেন 2010 থেকে 2020 পর্যন্ত বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট ছিল খুব দুর্দান্ত। এই দুর্দান্ত দিয়ে আপনি আসলে কি বুঝবেন? কিন্তু আমি যদি বলি বাংলাদেশ 2010 থেকে 2020 এটা কনসিস্টেন্টলি 7 to 8% গ্রোথ করে যেতে পেরেছে, তখন এটা কিন্তু একটা ধারণা তৈরি করে, সুস্পষ্ট ধারণা দেয়। সুতরাং আমাদের ক্লিয়ারলি এই জিনিসটা জানতে হবে। এখন দেখেন, এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না। আমি যে একটা টেবিল তৈরি করে দিলাম, আপনারা যে এটাকে জাস্ট টপাটপ মানে গিলে ফেলবেন, বিষয়টা কিন্তু তা না। ওনারা মনে হয় রিভিউ দিচ্ছেন, রিভিউ দেওয়ার সময় অনেস্ট হতে হবে। রিভিউ হওয়া উচিত সব সময় এই দুর্বলতাগুলো কম হলে ক্লাসটা আরো বেশি সুন্দর। গুড রিভিউ, খুব ভালো হয়েছে, ভেরি ইনফরমেটিভ, অনেক থ্যাংক ইউ। এটা ওই যে আমাকে বলতে হবে, মানে কোয়ান্টিফাই করে বলতে হবে, স্যারের ক্লাসটা 90% ক্ষেত্রে গুড রিভিউ দিব বা 30% ক্ষেত্রে গুড রিভিউ দিব, এই জায়গায় দুর্বলতা আছে, এই জায়গাগুলো দুর্বলতার
ক্লিয়ার করলে আমাদের জন্য আর একটু কমিউনিকেটেড হবে। ওকে, আমরা অনেকটা সময় নিয়ে ফেলেছি। স্যার আমরা আমি একটু একটু দেখলাম। বলতে চাইছিলাম জি প্লিজ বলেন। স্যার, ওই যে আপনি যেমন ইকোনমিক নিয়ে একটা সুন্দর একটা লেকচার নিয়ে এলেন আজকে, যেমন এই লেকচারটা দিয়ে আমরা অনেকগুলো ফোকাস কভার করতে পারবো যেটা বলছিলেন। এক্স্যাক্টলি। এবং এরকম স্যার যদি আপনি আমাদের কয়েকটা লেকচার এভাবে নেন এবং ওই লেকচার গুলো যদি এরকম একটা করে কন্টেন্টকে কভার করতে পারে, তাহলে স্যার আমাদের যারা একটু ইংরেজিতে উইক আছি আমাদের জন্য স্যার একটু হলে ভালো হইতো, যে আমরা কয়েকটা টপিক একবারে খুব ভালোভাবে মুখস্থ করে গেলাম, রিলেভেন্ট টপিক কমন না পেলেও এই টপিক গুলা লিখতে পারি। এই ব্যাপারটা স্যার একটু আপনি একটু ভেবে দেখবেন। আমরা অবশ্যই থ্যাংক ইউ ফর গুড রিভিউ। শোনেন, আমরা বিষয়টা হচ্ছে যে ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আমাদের এই যে ওই যে একটু পিছনের কথা অনেকবার শুনছেন, আমাদের যে রেগুলার ক্লাস করেন আমার ক্লাস, আমি সব ক্লাসে একবার করে বলি, রিটেন পার্টে 3টা ম্যাথ আসে, সরি 5টা ম্যাথ আসে। কত মার্কের? স্যার 30 মার্ক। 30 মার্কের 5টা ম্যাথ করার জন্য কত হাজার ম্যাথ করেন? একদম প্রথম দিন থেকে, যেদিন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছেন সেখান থেকে পরীক্ষার হল পর্যন্ত অ্যাপ্রক্সিমেট কতগুলো ম্যাথ করা লাগে? এটা আসলে একটা সংখ্যা বলেন, একটা সংখ্যা গেস করে বলেন। আমি যতটুকু বুঝি প্রায় 3000 ম্যাথ করেন আপনারা। জি স্যার, হতে পারে। প্রত্যেকটা ম্যাথ যদি 4 মিনিট করে লাগে 12,000 মিনিট লাগে। 12,000 মিনিট মানে 200 আওয়ার, 200 ঘন্টা। কয় মার্কের জন্য? 30 মার্কের জন্য 200 ঘন্টা ব্যবহার করেন। ফোকাস রাইটিং এ কত মার্কস আসে? 100 মার্ক। কত ঘন্টা ইউজ করেন? কত ঘন্টার প্রিপারেশন নেন? এবার বলেন কত ঘন্টার প্রিপারেশন নেন? আসলে তেমন কোনো প্রিপারেশন নেওয়া হয় না, কারণ সবসময় ফোকাস রাইটিং একটা কিছু লিখে দিয়ে আসবো না ভাই। এই যে কম্পিটিশন, যে হিউজ কম্পিটিশনটা এখানে হয়, এবং চাকরি পাওয়ার অর্ধেক হয়ে গেছে এখন ফোকাস রাইটিং। 200 মার্কের রিটেন ক্লাসের মধ্যে 100 মার্ক আসে ফোকাস রাইটিং থেকে। তো ফোকাস রাইটিং এ আপনাকে আপনার আসলে স্যার আমার একটু কোশ্চেন। ওকে, সো দেখেন আসলে এই এই যে আজকে যে জিনিসটা পড়ালাম, এই জিনিসটা আসলে আপনাকে হইতেছে না, এটা কেমনে সম্ভব? জি কেউ কিছু বললো? ওকে, এই ধরনের ক্লাসগুলো আসলে আমাদের, যেমন আজকে ক্লাসের আমি কিন্তু আসলে 1/3 পার্ট মাত্র শেষ করতে পেরেছি, আমাদের এখনো অনেক কন্টেন্টও বাকি আছে। তো এই ধরনের ক্লাসগুলো আমাদের এই শর্ট কোর্সে 4টা আমরা এরকম ক্লাস নিব। মাঝে একজন বলছিলেন কতগুলো ক্লাস, এই ক্লাসের বিষয়ে আমরা এরকম 4টা ক্লাস নিব। স্যার আমার একটু আমাদের রেগুলার ব্যাচগুলোতে কোশ্চেন ছিল স্যার। 10টা ক্লাস আছে, যে রেগুলার ব্যাচ আমাদের এমসিকিউ প্লাস রাইটিং এর যে রেগুলার ব্যাচগুলা, সেখানে এ ধরনের ফোকাস রাইটিং ক্লাস আছে আমাদের 10টা। আমাদের শর্ট কোর্সে এরকম ফোকাস রাইটিং ক্লাস আছে 4টা। শর্ট কোর্সে যে ফোকাস রাইটিং ক্লাসগুলো, সেখানে আমরা 4টা জিনিস ক্লিয়ার করব। আমি একটু বলে দেই, আজকে দেখলাম বাংলাদেশ ইকোনমি, বাংলাদেশ, আমি আর আধা ঘন্টা টাইম নিব আপনাদের। বাংলাদেশ ইকোনমি এটা আমরা 1 নম্বর ক্লাসে দেখলাম। 2 নাম্বার দেখবো আমরা বেশ কিছু ইকোনমিক্স, যে জিনিসগুলো আপনাদের সবচেয়ে বুঝতে কষ্ট হয়, ইকোনমিক্স রিলেটেড যে রাইটিং গুলা। 3 নাম্বারটা আমরা দেখবো। 3 নাম্বারটা আমরা দেখবো হচ্ছে ব্যাংকিং রিলেটেড। আপনারা দেখবেন প্রশ্নপত্র লিস্ট দেখবেন, প্রচুর প্রশ্ন আসে ব্যাংকিং রিলেটেড, ব্যাংকিং ক্ষেত্র থেকে অনেক প্রশ্ন আসে। 4 নাম্বারটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট রাইটিং। এই যে শর্ট কোর্স, এই শর্ট কোর্সে আমরা এরকম 4টা ক্লাস নিব। বাংলাদেশ ইকোনমি নিয়ে আমরা এখনো ক্লাসটা শেষ করতে পারিনি। আজকের ক্লাসটা হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে বিভিন্ন ইকোনমিক্স রিলেটেড যে আইটেম গুলো আছে, ডাবল ডিজিট, যে কি বলে ডাবল ডিজিট ইন্টারেস্ট রেট, এটার ইম্প্যাক্ট, আমাদের যে ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস চলতেছে, এই ধরনের বিষয়গুলো। ব্যাংকিং নিয়ে অনেক প্রশ্ন আসে, ব্যাংকিং এর ডেইলি লাইফে ব্যাংকিং এর কি ধরনের ভূমিকা আছে, বাংলাদেশের ব্যাংকিং এর ক্ষেত্রে কি কি সমস্যাগুলো আছে ইন্ডাস্ট্রির, এগুলো আমরা ওভারকাম করতে পারি, বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। আর্গুমেন্ট রাইটিং একটা ফিক্সড হয়ে গেছে, সো আর্গুমেন্ট রাইটিং নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে। এই 4টা ক্লাস থাকবে আমাদের শুধুমাত্র যে শর্ট কোর্স, এই শর্ট কোর্সে এই 4টা ক্লাস থাকবে শর্ট কোর্স। আর আমাদের যে রেগুলার কোর্স, যেটা আমরা রেগুলার কোর্স, সেখানে কিন্তু এরকম ফোকাস রাইটিং ক্লাস থাকবে অসংখ্য, অসংখ্য বলতে 10 প্লাস ক্লাস কিন্তু আপনারা সেখানে পাবেন। তো একটা লম্বা সময় ধরে অনেকগুলো আইটেমের পর, হ্যাঁ, আমাদের যে রিটেন ক্লাস, রিটেন ব্যাচ যেটা আছে শুধুমাত্র রিটেনের জন্য, সেখানে কিন্তু ফোকাস রাইটিং ক্লাস থাকবে। ওকে, আমরা একটু পরের এসে চলে যাই, আমরা পরের একটা টপিকে একটু চলে যাই।
আমরা দেখলাম 2020 থেকে আমরা দেখলাম 1972 থেকে 2000 সাল পর্যন্ত বাংলাদেশের ইকোনমিক হিস্ট্রিটা দেখলাম। এই মুহূর্তে বাংলাদেশের কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জেস গুলো আছে, আমাদের একটু শর্ট করে দেখতে হবে। এগুলো আপনারা ম্যাটেরিয়াল পেয়ে যাবেন, ম্যাটেরিয়াল গুলো আপনারা ভালো করে পড়লে আপনারা শিখে ফেলতে পারবেন। আমি একটু ক্লিয়ার করে দিয়ে যাই। হোয়াট আর দ্য কজেস অফ এক্সপেক্টেড ওয়ার্ল্ড ইকোনমিক রিসেশন? সারা পৃথিবীতে কিন্তু এখন খুব আলোচনার বিষয় যে 2023 সাল, যেটা বলছিলাম, বাংলাদেশ সহ সারা বিশ্ব একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে, একটা ইকোনমিক স্লোডাউনের মধ্যে দিয়ে যাবে। এর অনেক ধরনের ইম্প্যাক্ট আছে। সেই কজেস গুলো কি কি আমরা একটু দেখি। যে ওয়ার্ল্ড ইকোনমিক রিসেশন, এটা কিন্তু খুব ভালো একটা কোয়ালিটি প্রশ্ন, পরীক্ষা আসার মতো সমসাময়িক ইস্যু। আপনারা যদি ওয়াশিংটন পোস্ট পড়েন, লন্ডন টাইমস পড়েন, মানে বিগ ইকোনমির যে পত্রিকাগুলো, ইন্ডিয়া থেকে হিন্দুস্তান টাইমস পড়েন, হ্যাঁ, তারপরে এই ধরনের এগুলো যদি পড়েন তাহলে দেখবেন এই যে রিসেশন নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে সারা পৃথিবীতে, যে আমরা আবার একটা ক্রনিক রিসেশনের মধ্যে পড়ে যাচ্ছি কিনা। সো এই বিষয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। রিসেশন বিষয়টা হচ্ছে যখন ইকোনমি বা একটা ইকোনমিক অ্যাক্টিভিটি স্লো ডাউন হয়ে যায়। কিভাবে তৈরি হয় দেখেন, একটু চিন্তা করেন, আমি সংক্ষেপে বলে যাব। ইকোনমিক থিওরিটা হচ্ছে এরকম। এই মুহূর্তে আমাদের দেশে কি হয়েছে দেখেন, প্রাইস হাইক হয়েছে, তাই না? আমাদের কি বেড়েছে দেখি, একটু কমিউনিকেট করি। জহির রায়হান সাহেব আছেন? জহির রায়হান আছেন? শুনছেন আমাকে? জহির কথা বলবে না? আছি স্যার। জহির আমাকে বলেন যে এই মুহূর্তে আমাদের ইনফ্লেশন রেট কত? জি স্যার। ইনফ্লেশন রেট এই মুহূর্তে বাংলাদেশের ইনফ্লেশন রেট কত? ইনফ্লেশন বাংলায় বলেন স্যার। আচ্ছা, বাংলায় হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির হারটা কত এই মুহূর্তে? কে বলতে পারবেন? অন্য কেউ? এনিওয়ান? স্যার মনে হয় 7.5। মনে হলে তো তাহলে কি হারায় ফেলবেন, নিজের নামটাও মনে থাকবে না। 7.5 স্যার। এগুলো দেখেন, এই যে আমাদের এখন রিসেশন কি বলে, আমাদের এখন কি এটা খুব বেড়ে গিয়েছে, কি বলে, ইনফ্লেশন রেট বেড়ে গিয়েছে। ইনফ্লেশন রেট কমানোর কাজ কার? ইনফ্লেশন হচ্ছে জেনারেল যে প্রাইস লাইন, মানে দ্রব্যমূল্যের বৃদ্ধি পাওয়া হচ্ছে ইনফ্লেশন, খুব বাংলা কথায়। আর কত বছর একটা জিনিস কিনতাম, এটা 100 টাকা দাম ছিল, এবছর সেই একই জিনিস 110 টাকা দিয়ে কিনি, এটাই হলো ইনফ্লেশন, আর কিছুই না। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। সরি স্যার একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। স্যার ইনফ্লেশনের মধ্যে আর মানে টাকার যে ভ্যালু কমে যায় এটাকে বলে যে ডিভ্যালুয়েশন, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? কোনো পার্থক্য নাই, অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নেই, দুটাই একই কথা। টাকার মান কমে যাওয়াটাই হচ্ছে ইনফ্লেশন। কথা দেখেন, আপনি গত বছর 2022 সালে 100 টাকায় 20টা আলু কিনতে পারতেন। কত টাকায়? 100 টাকায় 20 পিস আলু কিনতে পারতেন। 2023 এসে ওই একই 100 টাকায় আপনি এখন 15 পিস আলু কিনতে পারেন। হচ্ছে কি, আপনার টাকা যে 100 টাকা কিন্তু তার পারচেজিং পাওয়ার হারিয়েছে, রাইট? আগে 20টা আলু কিনতে পারতো, ওই একই 100 টাকার নোট এখন 15টা আলু কিনতে পারে। দ্যাট মিনস আপনার ওই 100 টাকার নোটটা তার পারচেজিং পাওয়ার হারিয়েছে। ওইটাই হচ্ছে আমার ইনফ্লেশন, সহজ কথায়। ওকে, তো এই ইনফ্লেশন, জি বলছিলাম যে মুদ্রাস্ফীতি আর মূল্যস্ফীতি এই দুইটার মধ্যে পার্থক্য কি? মুদ্রাস্ফীতির ফলে মূল্যস্ফীতি তৈরি হয়। মুদ্রাস্ফীতি আমি যখন মানি সাপ্লাই বলি, মুদ্রাস্ফীতি আমি যখন মানি সাপ্লাই বাড়িয়ে দেই তখন মানুষের হাতে অনেক টাকা থাকে। যখন মানি সাপ্লাই বেড়ে যায় তখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, একই জিনিস কিন্তু তখন অনেক বেশি টাকা লাগে। মুদ্রাস্ফীতির ফলে আমার মূল্যস্ফীতিটা বেড়ে যায়, এটাই। ওকে, একটু দেখেন, এই যে এখন যে আমার যে প্রাইস হাইকটা যেটা হচ্ছে বা ইনফ্লেশন যেটা হচ্ছে, এটা কার্ভ করবে লিটারেলি বা ইনস্টিটিউশনালি সেন্ট্রাল ব্যাংক, রাইট? তো সেন্ট্রাল ব্যাংকের হাতে টুলস কি? সেন্ট্রাল ব্যাংক চাইলে কি করতে পারে? ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিতে পারে। ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে কি হবে? ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে মানুষ তখন খরচ করতে ভয় পাবে, মানুষ তখন কি করবে? উল্টা সেভিংস করবে।
এবং ইন্টারেস্ট রেট বেড়ে দিলে আবার আরেকটা ইম্প্যাক্ট হচ্ছে আমার যারা ইনভেস্টর আছে তাদের জন্য ক্রেডিট ফ্যাসিলিটি অনেক বেশি কস্টলিয়ার হয়ে যাবে, তারা কিন্তু আর নতুন করে ইনভেস্ট করবে না, তার ফলে আস্তে আস্তে মানি সাপ্লাইটা কমে যাবে এবং ইনফ্লেশনটা আস্তে আস্তে কমে আসবে। এটা হচ্ছে সিম্পল ইকোনমিক্স মেকানিজম। ওকে, এখন যেটা হয় সারা পৃথিবীতে এই যে ইনফ্লেশনটা অনেক বেড়ে যাওয়ার জন্য সারা পৃথিবীর সেন্ট্রাল ব্যাংকরা, আমাদের দেশেও দেখবেন যে পলিসি রেট যেটা রেপো রিভার্স রেপো রেট 0.25% কিন্তু বাড়ানো হয়েছে। এটাই কিন্তু সেন্ট্রাল ব্যাংকিং টুল, যে আপনার যখন ইনফ্লেশনটা বেড়ে যাবে সেটাকে কার্ভ করার জন্য ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেওয়া হবে। সো ইন্টারেস্ট রেট যখন বেড়ে যাবে তখন এক সময় ইনভেস্টমেন্টটা কমে আসবে, অনেক মানুষ কিন্তু জব হারানো শুরু করবে এবং ইকোনমিক যে প্রোডাকশন বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সেটা কিন্তু স্লোথ হয়ে আসবে। এটাকেই বলা হয় আসলে রিসেশন। ঠিক আছে, তো দেখেন আমরা কি লিখেছি, হোয়াট আর দ্য কজেস, কারণ কি এক্সপেক্টেড যে ওয়ার্ল্ড রিসেশন সারা পৃথিবী এক্সপেক্ট করছে, এর কারণগুলো কি কি আমরা একটু দেখি। ওয়ার্নিংস অফ অ্যান ইনকামিং গ্লোবাল রিসেশন আর গ্রোয়িং লাউডার। ওয়ার্নিং, সতর্কতা, ইনকামিং গ্লোবাল রিসেশন যেটা আসতেছে তার সতর্কতা দিন দিন কিন্তু লাউডার হচ্ছে। অ্যাজ স্টাবর্নলি রাইজিং ইনফ্লেশন রেট, কারণ কি আমার ইনফ্লেশন রেট মানে মুহুর্মুহু বেড়ে যাচ্ছে, আমাদের দেশেও প্রায় ডাবল ডিজিট সুই অবস্থায় চলে গিয়েছিল, আবার কিছুটা কমেছে। সিমালটানিয়াসলি ফেসিং স্লো গ্রোথ রেট অ্যান্ড ফলিং রিয়েল ওয়েজেস, এগুলো পিওর ইকোনমিক্স, আমার কিছু করার ছিল না, রিসেশন লিখতে গিয়ে আমাকে এগুলো আনতে হয়েছে। ফলোইং 2 years of pandemic, এ দেখেন 2 বছরের আমাদের প্যান্ডেমিক গেল কন্টিনিউয়াসলি। স্পিল ওভার মানে উতলে পড়া আর কি, বা ছিটিয়ে পড়া আর কি। স্পিল ওভার্স ফ্রম দ্য রাশিয়ান ফেডারেশনস ইনভেশন অফ ইউক্রেন and subsequent supply chain disruption are set to sharply hasten the deceleration of global economic activity. বড় সেন্টেন্স, সহজ কথা হচ্ছে এই যে 2 বছরের কন্টিনিউয়াসলি প্যান্ডেমিক গেল, ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ ছিল একরকম, এর পাশাপাশি রাশিয়ান ফেডারেশনের যে ওয়ারফেয়ার, এর যে কনসিকুয়েন্স, স্পিল ওভার কনসিকুয়েন্স বলি আমরা, যে ওখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেই কনসিকুয়েন্স গুলা, এইগুলা আমাদের কিন্তু গ্লোবাল ইকোনমিক অ্যাক্টিভিটিকে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিন্তু ডিসরাপশন হয়েছে, তার ফলে ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক স্লো হয়ে গিয়েছে। এক্সপেক্টেড গ্লোবাল জিডিপি গ্রোথ রেট অফ 1.7% ইন 2023, দেখেন 3% গ্রোথ ফোরকাস্ট করেছিল কে? ওয়ার্ল্ড ব্যাংক। সারা পৃথিবীর ইকোনমির 3% গ্রোথ হবে, সে তুলনায় এখন তারা কারেকশন করে বলছে 2023-এ পৃথিবীর মাত্র 1.7% গ্রোথ হবে। তার মানে হচ্ছে পৃথিবী কিন্তু এই মুহূর্তে সবাই কিন্তু এক্সপেক্ট করতেছে যে আমরা একটা ভয়ঙ্কর স্লো ডাউনের মধ্যে দিয়ে যেতে হতে পারে। The slowest pace outside 2009 and 2020 recessions since 1993 according to World Bank, বলেছে যদি 2009 থেকে 2020 বাদ দিলে এটাই হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লোয়েস্ট পেস। তার মানে উই আর ইন গ্রেট ডেঞ্জার। এই যে রিসেশনটাকে কিন্তু আমি প্রথম 2টা সেন্টেন্স দিয়ে সুন্দরভাবে রিসেশনের যে গ্র্যাভিটিটা এটা কিন্তু ফুটিয়ে তুলতে পেরেছি। টু ডিল উইথ দ্য ওয়ার্ল্ড ওয়াইড সোয়ারিং ইনফ্লেশন রেট, সোয়ারিং মানে যে বেড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এই সোয়ারিং ইনফ্লেশন রেটের সাথে আমি যদি ডিল করতে চাই বা এটাকে যদি আমি মোকাবেলা করতে চাই, the central banks would prefer to continue with aggressive interest rate hikes, যেটা আমরা একটু আগে বললাম, that results in raising cost of borrowing, ওই যে ইনভেস্টরের কস্ট অফ বরোইং বেড়ে যায় ইন্টারেস্ট রেট বাড়ালে, and ইনভেস্টমেন্টের কস্টিং বেড়ে যাবে for businesses and households are finally a severe blow to economic growth. এর ফলে যেটা হয়ে যায় ইকোনমিক গ্রোথটা অনেক স্লো ডাউন হয়ে যায়। if central banks are forced to increase interest rate aggressively and persistently, সেন্ট্রাল ব্যাংকের হাতে আসলে ইন্টারেস্ট রেট বাড়ানো ছাড়া কিছু করার থাকে না, যখন তারা এটা করতে ফোর্সড হয়, আইদার টু ডিফেন্ড দেয়ার কারেন্সি অর টু টেম ইনফ্লেশন, মানে কারেন্সি ডিভ্যালুয়েশন ঠিক রাখার জন্য, মানে ডিভ্যালুয়েশন ঠেকানোর জন্য, অথবা ইনফ্লেশনটাকে টেম করা বা কন্ট্রোল করার জন্য, দেন এ রিসেশন ইজ ইনএভিটেবল। অনেক সময় সেন্ট্রাল ব্যাংক এবং মনিটারি অথরিটি গুলো যারা আছে তারা একটা রিসেশনকে মেনে নেয়, কিসের জন্য? for the sake of to avoid মানে হিউজ ক্যাজুয়ালিটিস ইন ইকোনমি। ইকোনমিক যে ধসটা, সেটা অল্প ধসটাকে তারা অ্যাকসেপ্ট করে নিতে পারে, অনেক নিতে হয় বড় ধরনের ধস এড়ানোর জন্য। সো অনেক সময় সেন্ট্রাল ব্যাংকস এবং মনিটারি অথরিটিরা বুঝতে পারে যে উই আর গোয়িং টু
গোয়িং থ্রু এ পিরিয়ড অফ রিসেশন, বাট কিন্তু তাদের কিছু করার থাকে না, ইনফ্লেশন কার্ভ করার জন্য বাধ্য হয়ে তাদেরকে ইন্টারেস্ট রেট হাইক করতে হয়। ওয়ার্ল্ড ব্যাংক, এটা কিন্তু পুরোটা থিওরি দিলাম, এবার কি বলছি দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক অ্যালার্টেড slowdowns in advanced economies, including sharp cuts to its forecast to 0.5% for the United States. ইউনাইটেড স্টেটস ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক যে এটা করেছিল, প্রজেকশনটা করেছিল, সেখান থেকে 0.5% তারা আবার কাটল করেছে, যে ইউনাইটেড স্টেটস এতটা গ্রোথ পাবে না। এন্ড ফ্ল্যাট জিডিপি ফর দ্য ইউরোজোন, মানে ইউরোজোন কোনো জিডিপি গ্রোথই পাবে না, যে পরিমাণ জিডিপি ছিল অলমোস্ট সেই পরিমাণ জিডিপি তাদের থাকবে সারা পৃথিবীতে। আমরা একটু আগে যেটা বলছিলাম যে ইউনাইটেড স্টেটস এবং আমার ইউরোজোন হচ্ছে আমার কিন্তু গার্মেন্টস প্রোডাক্টের সবচেয়ে বড় দুইটা ডেস্টিনেশন। টোটাল এক্সপোর্টে 65% আমরা ইউরোজোন এবং ইউএসএ তে করি। সো ইউরোজোন এবং ইউএসএ এর ইকোনমি যদি স্লোডাউনের মধ্যে দিয়ে যায়, সবচেয়ে বেশি ইম্প্যাক্ট কিন্তু আমার দেশের উপর পড়বে। আমরা মাঝেও শুনছিলাম যে অনেক আরএনজি সেক্টরের অনেক কি বলে অর্ডারটা কাটেল করা হয়েছে, এই ধরনের কিন্তু ইকোনমিক ট্রেন্ড অ্যানালিসিস করে কিন্তু সেই দেশের যারা বায়ার আছে তারা কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। তো এই যে ইকোনমিক যে রিসেশন আমরা একটা এক্সপেক্ট করছি বা ওয়ার্ল্ড এক্সপেক্ট করছে, যদি ইউরোজোন এবং ইউএসএ বিগ ইকোনমিজ তারা যদি একটা রিসেশনের মধ্যে দিয়ে যায়, তাহলে ডেফিনেটলি ইম্প্যাক্ট আমাদের মতো যারা এই আরএমজি বা অন্যান্য সেক্টর ডিপেন্ডেন্ট কান্ট্রি তাদের জন্য কিন্তু বিগ চ্যালেঞ্জ হবে। While the war in Ukraine, downturn forecast in USA, China's draconian pandemic policies and runaway inflation are all clouding the world economic outlook. যেটা বলেছিলাম, মেজর 5টা ইকোনমি, ইউএসএ, চায়না, জার্মানি, জাপান এবং ইন্ডিয়া, 4-5টা ইকোনমি, লার্জেস্ট ইকোনমি যারা আছে, এরা যদি কোনোভাবে ইম্প্যাক্টের কোনো ইকোনমিক রিসেশনের মধ্যে দিয়ে যায়, তার ইম্প্যাক্ট সারা পৃথিবীতে কিন্তু ক্লাউডিং করে, ক্লাউডিং দ্য ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, মানে মেঘাচ্ছন্ন করে ফেলতেছে, গ্লুমি করে ফেলছে। দিস ডার্ক ইমেজ, কোনটা, এই যে এক্সপেক্টেড রিসেশন, ডার্ক ইমেজ সার্টেনলি সেন্ডস এ ডিসকারেজিং মেসেজ টু আদার ইনভেস্টরস। এই যে এখন যে তথ্যগুলো আসছে যে পৃথিবী একটা স্লোডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কি একটা ডিসকারেজিং মেসেজ দেয় কাকে? ইনভেস্টরসকে। বাংলাদেশে এই মুহূর্তে যদি বলা হয় আপনি কি আরো 5টা ইন্ডাস্ট্রি দিবেন, তো ডেফিনেটলি আপনার কাছে তথ্য থাকলে ইনভেস্টর বলবে না, আমরা আরো 6 মাস বা 1 বছর দেখি। একটা স্লো ডাউন 3 থেকে 6 মাস স্টে করে অ্যাজ ইউজুয়াল, কখনো কখনো বছর ওভার দ্য ইয়ার্সও করতে পারে। 130 মান্থস পর্যন্ত কিন্তু স্টে করেছে। সো 6 মাস তারা বলবে যে আমি 6 মাস ওয়েট করি, তারপর সিদ্ধান্ত নিব সারা ওয়ার্ল্ডের জিডিপি কোন দিকে যাচ্ছে, ট্রেন্ড কোন দিকে যাচ্ছে, ইকোনমিক স্লো ডাউন কতটা ঠিক হয়েছে তার উপর ডিপেন্ড করে আমি কিন্তু সিদ্ধান্ত নিব। সো এই যে স্লো ডাউনের যে একটা ডার্ক ইমেজ সার্টেনলি সেন্ডস এ ডিসকারেজিং মেসেজ টু আদার ইনভেস্টরস এন্ড ডিসক্লোরেশন অফ অপরচুনিটিস ফর এ ব্রাইট ফিউচার। আমাদের যে ব্রাইট ফিউচার সেটাকে কিন্তু হ্যাম্পার করে। ওকে, সো এটা হচ্ছে আমাদের। এখন দেখেন আমরা এই যে স্লোডাউনটা দেখলাম, স্লোডাউন পিকচারটা দেখলাম, যে ওয়ার্ল্ডের টোটাল গ্রোথ যেটা এক্সপেক্ট করা হয়েছিল 3% গ্রোথ ওয়ার্ল্ড ব্যাংক বলছিল, তারা এখন সেটাকে কাটল করে 1.3% নামিয়ে নিয়ে এসেছে। সারা পৃথিবীতে একটা ইকোনমিক স্থবিরতা চলে আসতেছে। এর ইম্প্যাক্টটা বাংলাদেশের উপর কি হবে? এই ধরনের প্রশ্ন আমরা পরীক্ষায় অবশ্যই ফেস করতে পারি, যে এই যে প্রভাবল যে ইকোনমিক রিসেশনটা আসছে, এটার ইম্প্যাক্ট বাংলাদেশ ইকোনমিতে কি ধরনের হতে পারে। আমরা এখানে এই লেখা একটু ধারণ করার চেষ্টা করেছি, কিভাবে দিয়েছি দেখি। আমাদের পার্টিসিপেন্ট অলমোস্ট কমতে কমতে অর্ধেক হয়ে গিয়েছে। 80 দিয়ে শুরু করেছিলাম, অলমোস্ট 80, সেখান থেকে কমতে কমতে 40 হয়ে গিয়েছে। দিস ইজ দ্য রিয়েল পিকচার। আমাদের নেক্সট ক্লাসে আমরা ওটা 40 দিয়ে শুরু করব, কমতে কমতে 20 জনে দাঁড়াবে। থার্ড ক্লাসে আমরা 20 জন দিয়ে শুরু করব, কমতে কমতে 5 জনে দাঁড়াবে। এবং আমার ফোর্থ ক্লাসে গিয়ে আর পার্টিসিপেন্ট খুঁজে পাওয়া যাবে না। লাস্ট ক্লাস পর্যন্ত যারা থাকবে তারা ইনপুট ব্যাংকার। এক্স্যাক্টলি, আমাদের রুবেল স্যার খুব সুন্দর একটা কথা বলছে, লাস্ট ক্লাস পর্যন্ত যাকে পাবো সে আসলে ব্যাংকার। ইটস ট্রু। হোয়াটএভার, দেখি যারা চলে গেছেন তাদের আসলে আমাকে প্রয়োজন নেই। হোয়াট আর দ্য প্রবাবল কনসিকুয়েন্সেস ফর বাংলাদেশ, কি ধরনের কনসিকুয়েন্স বাংলাদেশ ইকোনমিতে কি ধরনের কনসিকুয়েন্স গুলো আসতে পারে? প্রবাবলি as the high cost of living reverberates around the world, reverberates মানে বহুগুণে বেড়ে যাচ্ছে, হাই কস্ট অফ লিভিং exaggerate হয়ে যাচ্ছে around the world, wages will fail to keep pace with surging prices in 2023. আমি যে বেতন পাই, আমার বেতন কিন্তু
ঠিকই আছে, বেতন কিন্তু যা ছিল তাই আছে, বাট গ্রোয়িং যে প্রাইস সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। সো wages will fail to keep pace with surging prices in 23, driving concerns around energy and food crisis in growing economies like Bangladesh. With inflation soaring and real wages falling, the cost of living crisis will be hitting the most vulnerable hardest. খুব চমৎকার একটা কিন্তু ফ্রেজাল ইউজ আছে এখানে। কি হবে? এই যে উইথ ইনফ্লেশন সোয়ারিং, ইনফ্লেশন কিন্তু সোয়ারিং বেড়ে যাচ্ছে। ইনফ্লেশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই শব্দটা প্রায় ব্যবহার করি, সোয়ারিং। দিস ইজ ভেরি নাইস ওয়ার্ড। ইনফ্লেশন সোয়ারিং, ইনফ্লেশন ইনক্রিজিং কিন্তু খুব কম ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইনফ্লেশন সোয়ারিং বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন সোয়ারিং, এই ব্যবহারটা মনে রাখবেন। ইনফ্লেশন সোয়ারিং বলবেন, এটা ম্যাচিউরড একটা ব্যবহার। ইনফ্লেশন সোয়ারিং এন্ড রিয়েল ওয়েজেস ফলিং, কমে যাচ্ছে। দ্য কস্ট অফ লিভিং ক্রাইসিস উইল বি হিটিং কাকে? দ্য মোস্ট ভালনারেবল হার্ডেস্ট, সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষদেরকে সবচেয়ে জোরে আঘাত করবে। কোনটা? এই যে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে এটা। দ্য রিস্ক অফ সভরেন, এই যে সুন্দর একটা কথা, এটা সারা জীবন সব লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ইনফ্লেশন সোয়ারিং, রিয়েল ওয়েজেস ফলিং, কস্ট অফ লিভিং রাইজেস, ক্রাইসিস উইল বি হিটিং দ্য মোস্ট ভালনারেবল হার্ডেস্ট। সুন্দর একটা টার্মিনোলজি, এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়, আপনার লেখাটাকে সমৃদ্ধ করবে। দ্য রিস্ক অফ ফরেন ডেট, ডিফল্ট ইন লোয়ার ইনকাম ইকোনমি। দেখেন কি কি কনসিকুয়েন্স আছে। আমার যে এই যে আমার যে এটা আসতেছে, কি বলে, আমার যে রিসেশনটা, প্রবাবল রিসেশনটা আসছে, তার ইম্প্যাক্ট বাংলাদেশে কি হতে পারে? বাংলাদেশের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষগুলা এই যে হাই ইনফ্লেশন, রিসেশন থেকে তৈরি হয়, রিসেশন ইনফ্লেশন থেকে হয় রিসেশন, এই ইনফ্লেশনের ফলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমার রিয়েল ওয়েজটা ফল করবে। দ্য রিস্ক অফ সভরেন ডেট ডিফল্ট ইন লোয়ার ইনকাম ইকোনমিজ। কেন? এই যে শ্রীলঙ্কা, তাদের সভরেন ডেট কিন্তু ডিফল্ট করেছে, তারা এ করতে পারছে না। এই ধরনের যে যারা লোয়ার ইনকাম কান্ট্রিজ আছে, তাদেরকে কিন্তু এই যে মানে বহির্বিশ্বের যে লোন, এটার কিন্তু তারা সার্ভিস করতে পারবে না, কষ্ট হয়ে যাবে। ইনক্রিজিং অ্যাজ দ্য গ্রোথ ইজ এক্সপেক্টেড টু ফল হোয়াইল স্ট্রাগলিং কান্ট্রিজ আর ফেসিং রিজার্ভ ক্রাইসিস, হিউজ ডেফিসিট ইন কারেন্ট অ্যাকাউন্টস। বাংলাদেশের ক্ষেত্রে এটা দুটোই কিন্তু খুব বেশি প্রিভালেন্ট। কিরকম? আমাদের রিজার্ভ ক্রাইসিস হচ্ছে না, আমরা $48 বিলিয়ন পৌঁছে গিয়েছিলাম। ওয়ার্ল্ডের এই যে ওয়ারফেয়ার এবং প্রাইস হাইকের কারণে আমাদের কিন্তু ডিক্রিজিং ট্রেন্ডে আছে। আমাদের কোনটা? আমাদের অফিসিয়াল যে রিজার্ভ, সেটা কিন্তু ডিক্রিজিং ট্রেন্ডে আছে। সো হিউজ ডেফিসিট ইন কারেন্ট অ্যাকাউন্ট, আমাদের কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এখন অনেক পিকে চলে গিয়েছে। আমরা একটা তথ্য আছে, আমরা সময় মতো শেয়ার করব, আমরা দেখব। সিন্স লাস্ট 1 year বাংলাদেশ ইজ ডিলিং উইথ এ সাপ্লাই শার্পলি ফলিং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। একদম লেটেস্ট ডাটা বাংলাদেশ ব্যাংকের, জানুয়ারি 2022 রিজার্ভ ছিল 45 বিলিয়ন। জানুয়ারি 2023 কত? 32.47 বিলিয়ন। জানুয়ারির 18 তথ্য, একেবারে জানুয়ারি 18, 2 বছরই জানুয়ারির 18, 2022 2023। এই যে জানুয়ারির, এটা হচ্ছে জানুয়ারির 18 2022, জানুয়ারির 18 2023, 1 বছর, জাস্ট 1 বছর। এর মধ্যে আমার কিন্তু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যাবাউট 13 বিলিয়ন, রাফলি 13 বিলিয়ন কিন্তু কমে গিয়েছে। $13 বিলিয়ন কিন্তু কমে গিয়েছে। মোর দ্যান 18 বিলিয়ন অফ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এটাও বাংলাদেশ ব্যাংকে একদম রিসেন্ট তথ্য থেকে দেখা যাচ্ছে যে $18 বিলিয়ন আমার কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা বেড়ে গিয়েছে, হুইচ মে বি এক্সাজারবেটেড বাই আ ডাউনটার্ন। আমার যদি ফার্দার একটা ইকোনমিক ডাউনটার্ন আসে, তাহলে কিন্তু আমার এই যে চ্যালেঞ্জগুলা, আমরা কিন্তু আরো চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাব। দিস ইজ দ্য প্রবাবল কনসিকুয়েন্সেস ফর বাংলাদেশ। খুব স্পেসিফিক্যালি জানতে হবে এবং মনে রাখতে হবে উইথ ডাটা। Academically, in emerging markets and developing economies like Bangladesh, central banks should strengthen the macro prudential regulations. আমার কি করা উচিত? আমার যদি এটাকে হ্যান্ডেল করতে হয়, how Bangladesh can be ready to handle the downturn, এখানে নিচে পড়ে গিয়েছে। এখানে দেখবেন ডাউনটার্নের আরো কিছু ইম্প্যাক্ট এখানে বলা আছে। how Bangladesh can ready to handle the downturn, এই যে ডাউনটার্নটা বাংলাদেশ কিভাবে ম্যানেজ করবে, এখানে সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট আউট করে কি বলেছে। আমার এখানে প্রথমটা বলেছে, আমি একটু সংক্ষেপে বলে দিয়ে যাই, অ্যাডিকুয়েট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এটা আমাকে নিশ্চিত করতে হবে এই ডাউনটার্নটা যদি আমি মোকাবেলা করতে চাই। অ্যাডিকুয়েট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ
আমাকে মেনটেন করতে হবে। টু অ্যাচিভ লো ইনফ্লেশন রেট, কারেন্সি স্টেবিলিটি, 2 নাম্বার পয়েন্ট। Currency stability, faster growth, policymakers could shift their focus from reducing consumption to boosting production. এই যে কনজাম্পশন থেকে প্রোডাকশনে মনোনিবেশ করতে হবে। দেখেন সেন্ট্রাল ব্যাংক অলরেডি কিন্তু বিভিন্ন ধরনের এলসি এবং যেগুলো বিলাস দ্রব্য, অপ্রয়োজনীয় এবং অপ্রচলিত দ্রব্য সেগুলোর ইম্পোর্টকে ডিসকারেজ করেছে এবং প্রোডাকশনের ক্ষেত্রে জড়িত এই ধরনের র মেটেরিয়ালস তাদের ইম্পোর্টের ক্ষেত্রে প্রায়োরিটি সেট করেছে যেন আমার প্রোডাকশনটা বুস্ট করতে পারে এবং অপ্রয়োজনীয় ইনকাম, অপ্রয়োজনীয় যে ইম্পোর্ট সেটা যেন আমার কমে আসে। পলিসি শুড সিক টু জেনারেট এডিশনাল ইনভেস্টমেন্ট, আমার আরো বেশি ইনভেস্টমেন্ট বাড়াতে হবে এখান থেকে বেরিয়ে আসতে গেলে। আমার প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, ক্যাপিটাল এলোকেশন বাড়াতে হবে, ক্রিটিক্যাল ফর গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। 3 নাম্বার, গ্লোবাল কোঅর্ডিনেশন ফ্রম মাল্টিল্যাটারাল স্টেকহোল্ডার্স ক্যান বি এ লং ওয়ে। মাল্টিল্যাটারাল যে স্টেক হোল্ডার্স আছে, বিভিন্ন দেশ, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, জাইকা, যারা বিভিন্ন ভাবে লোন দেয় বা বিভিন্ন ধরনের ডোনর এজেন্সি, জাপান যারা আমাদেরকে বিভিন্ন সময় সাপোর্ট করে, চায়না, USA, ইন্ডিয়া, এই যে তাদের সাথে যে বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল যে স্টেক হোল্ডার্স গুলো আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স গুলো যারা আছে তাদের সাথে একটা গ্লোবাল কমিউনিকেশন সবসময় মেনটেন করতে হবে। এনার্জি সাপ্লাই খাতে এনার্জি কমোডিটিস পলিসি মেকার শুড অ্যাসিভ দ্য ট্রানজিশন অফ ইনস্টিটিউট, অনেকগুলো কথা বলা আছে, একটু দেখে নেবেন। 4 নম্বর বলছে পলিসি মেকারস কি করতে হবে, গ্লোবাল সাপ্লাই বটলনেকস পলিসি মেকারদের খুঁজতে হবে, অল্টারনেটিভ কি আছে। এখন কথা যে আমি কি বলে রাশিয়া থেকে বা আপনার ইউক্রেন থেকে গম আমদানি করছি না, গমের আমার কি অল্টারনেটিভ সোর্স আছে, মার্কেট আছে, আমাকে সেটা লোকেট করতে হবে। আমার সেখান থেকে আমি যেন তেল আনতে পারি, সেখান থেকে যেন খাবার আনতে পারি, এই অল্টারনেটিভ এগুলো আমাকে বের করতে হবে। ঠিক আছে, সো হাউ বাংলাদেশ ক্যান রেডি টু হ্যান্ডেল দ্য ডাউনটার্ন, কিভাবে এই ডাউনটার্নটা আমরা করতে পারি। এইগুলো আমরা শিখলাম। হোয়াট আর দ্য কজেস অফ কারেন্ট ফরেন এক্সচেঞ্জ, আমরা আরেকটা টপিকে চলে যাচ্ছি। আমাদের ফরেন এক্সচেঞ্জ আমরা দেখলাম হচ্ছে বিভিন্ন ধরনের ডাউনটার্ন, আমরা এখন দেখবো ফরেন এক্সচেঞ্জ মার্কেট ক্রাইসিস। যেটা বলছিলাম যে 2000 আমরা সেই যে ডাটা টেবিলটা, রফিক আমাদের সেই ডাটা টেবিলটা আপনি আমাকে বের করে দিতে পারবেন আবার? আমরা যেটা একটা টেবিল ড্র করলাম এখানে আছে কি? আচ্ছা আমাকে ওই এটা দেন না, যে টেবিলটা পিডিএফ করলেন আপনি, এটা এখানে এটা দেন না আমাকে, এটা। আপনারা সম্ভবত অনেক বোর হয়ে যাচ্ছেন, খুব বেশিক্ষণ আর কন্টিনিউ করব না। কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, এই ক্লাসগুলো আসলে সবই 4 ঘন্টা লাগে, 4 ঘন্টার ক্লাস। আমরা যখন ক্লাসরুমে ক্লাসগুলো করব 3.5 থেকে 4 ঘন্টা কিন্তু আমাদের ক্লাসগুলো তো লাগবে। আমরা সেই পেশেন্স ধরে রেখে যারা ক্লাসে আসি তারা আমরা তখন এই ক্লাসগুলো কিন্তু এইভাবে একটু সময় দিতে হবে। ওকে দেন। দেখেন আমরা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস নিয়ে অনেকদিন যাবত খুব লেখালেখি হচ্ছে, কথা বলছি, আমাদের বিভিন্ন ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমে যাচ্ছে, এর একটা টোটাল ইম্প্যাক্ট কিন্তু আমাদের অর্থনীতিতে পড়েছে। এখন এই ঘটনাটা আসলে কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো, আমরা দেখলাম যে বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টে আমার রেমিটেন্স এবং এক্সপোর্টের একটা ব্যাপক ভূমিকা আছে। আমরা দেখেন ছোট্ট একটা জিনিস এখানে দেখি, এই যে ডাটা যে টেবিলটা আমি আঁকেছিলাম, হাতে লিখেছিলাম, ওইটার একটা ভদ্রস্ত প্রেজেন্টেশন আছে এখানে। রেমিটেন্সের ক্ষেত্রে একটা জিনিস দেখেন, এই যে 2020 থেকে 2022, 20, 21, 22 এই সময়ের মধ্যে আমার কিন্তু রেমিটেন্স এসেছে, সরি 20, 21, 22 ঠিক আছে, এই সময় আমার রেমিটেন্সটা এসেছে $18 বিলিয়ন, $24 বিলিয়ন, $21 বিলিয়ন। এই যে 2021 থেকে 2022 এই পিরিয়ডটার মধ্যে দেখেন আমার এখানে $3 বিলিয়ন কম এসেছে, $3 বিলিয়ন, 3 বিলিয়ন, এটা কিন্তু রেমিটেন্সটা কম এসেছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে খেয়াল করেন, এই যে $3 বিলিয়ন কম এসেছে এটার কিন্তু হিউজ একটা বক্স।
আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেটে পড়েছে। একই সময় যেটা হয়েছে যে 2021-2022 এই যে অর্থ বছর, এই অর্থ বছরে আমার টোটাল ইম্পোর্ট ছিল হচ্ছে $83 বিলিয়ন। এই সময় আমরা এক্সপোর্ট করতে পেরেছি, মনে আছে কত ডলার? আমরা এক্সপোর্ট করেছি কত ডলার? $52 billion. $52 বিলিয়ন। ভেরি গুড, এটা মাথায় রাখতে হবে সবসময়। $82 বিলিয়ন, এখানে আমরা $52 বিলিয়ন। তাহলে এখানে আমার গ্যাপ কিন্তু প্রায় $30 বিলিয়ন একটা হিউজ কিন্তু গ্যাপ আছে। আমাদের এক্সপোর্টের চেয়ে ইম্পোর্ট বেশি হয়েছে। এই যে এক্সপোর্টের চেয়ে ইম্পোর্ট বেশি হয়েছে, জি কিছু বলছেন কেউ? না স্যার, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আর কি, সেটা বলছি। হ্যাঁ, আমাদের যে এক্সপোর্ট, যে এখানে $30 বিলিয়ন যে একটা ট্রেড গ্যাপ তৈরি হয়েছে, $3 বিলিয়ন আমার রিজার্ভ কম এসেছে, এর একটা হিউজ ইম্প্যাক্ট পড়েছে আমার ফরেন এক্সচেঞ্জ মার্কেটে। ফরেন এক্সচেঞ্জ মার্কেটে সেই ইম্প্যাক্টটা কি ধরনের এসেছে, কেন হয়েছে, আমরা সেটা দেখলাম ফ্যাক্টরটা। আমরা দেখি কি ধরনের ইম্প্যাক্ট করেছে, সেটা দেখি। দ্য এন্ডিউরিং ডিক্লাইন ইন দ্য ভ্যালু অফ দ্য টাকা। এই এন্ডিউরিং ডিক্লাইন মানে কন্টিনিউয়াসলি ডিক্লাইন করছে ভ্যালু অফ দ্য টাকা, মানে টাকার মূল্য এখানে ডলার আর কি, ভার্সেস দ্য ডলার ইজ বুস্টিং এক্সপোর্ট। আচ্ছা বলেন তো, যে ডলারের দাম যদি বেড়ে যায়, মানে টাকার দাম যদি কমে যায়, সেটা কি ভালো নাকি খারাপ? খারাপ স্যার, বাংলাদেশের জন্য খারাপ। রপ্তানির ক্ষেত্রে ভালো, কিন্তু স্যার এই বিষয়টা বুঝি না আসলে স্যার, কতটুকু ভালো কিভাবে ভালো। ওকে, ঠিক আছে, যদি না বুঝেন আমি একটা সুন্দর জিনিস দেখাই আপনাদের। সরি, আমি দূরে চলে যাচ্ছি। একটা সুন্দর একটা বিষয় দেখেন। সাপোজ আমার $1 সমান 90 টাকা, আবার $1 সমান 110 টাকা। যিনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্টার, যিনি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করেন, তিনি কিসে ইনকাম করেন? ডলারে। ইনকাম ইন ডলার। একজন এক্সপোর্টার, উনি মনে করেন যে $100 রপ্তানি করেন। যদি ডলারের দাম যদি 90 টাকা থেকে 110 টাকা হয়ে যায়, তিনি কি এক্সপোর্ট করে বেশি টাকা পাবেন? জি স্যার, বেশি টাকা পাবেন। তাহলে এক্সপোর্টার বেনিফিট হবেন। এক্সপোর্টার benefited when dollar boost, ডলারের দাম যখন বাড়ে। তাহলে দেখেন, একই সময়ে যদি একজন ইম্পোর্ট করেন, তাকে 100, মনে করেন যে কথার কথা সে $100 ইম্পোর্ট করে, $100 ইম্পোর্ট করার সময় তার কি $100 কিনতে খরচ বেড়ে যাবে না? জি স্যার, বেড়ে যাবে। তো তার কিন্তু আসলে খরচ পড়ে যাবে। তখন ইম্পোর্টার কি করবে? ইম্পোর্টার কি বলা যায় বেনিফিটের এগেনস্টে? উল্টা ইম্পোর্টার ক্ষতিগ্রস্ত হয়। ইংরেজি বলেন না, একটু হেল্প করেন, কি বলা যায়? ইম্পোর্টার victims when dollar boost, তাই না? এটা ভাইস ভার্সা আর কি। সো সব সময় যে ডলারের দাম বেড়ে যাওয়া বা লোকাল কারেন্সি ডিভ্যালুড হলে যে কেউ মানে সবসময় ক্ষতিগ্রস্ত হবে, বিষয়টা এরকম না। ইট ডিপেন্ডস, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড। স্যার আমাদের ওভারঅল ইম্পোর্ট থেকে এক্সপোর্ট বেশি না কম? এখন দেখেন, মানে ক্ষতিগ্রস্ত হয় কখন জানেন? আমাদের কিন্তু আসলে এক্সপোর্টের তুলনায় ইম্পোর্ট বেশি না। আমাদের ইম্পোর্ট, হ্যাঁ ইম্পোর্ট বেসড কান্ট্রিজ। ইম্পোর্ট বেশি হওয়ার জন্য আমার যখন ডলারের দাম বেড়ে যাচ্ছে, তখন আমার কিন্তু ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে, লাভও হচ্ছে। এই মুহূর্তে দেখেন, এই মুহূর্তে আমার যারা রেমিটেন্স ইনকাম পাঠাচ্ছে, যারা বাংলাদেশে আসলে বেশি টাকা পাচ্ছে না? হ্যাঁ স্যার। জি স্যার, জি স্যার। তারা কিন্তু খুশি, যারা রেমিট করছে ফান্ডটা, তারা কিন্তু খুশি।
জি স্যার আমার টোটাল রেমিটেন্স এবং টোটাল এক্সপোর্ট মিলিয়েও আমার ইম্পোর্টের সমান হতে পারছি না। সুতরাং এই যে মার্কেট এক্সচেঞ্জ মার্কেট যে মানে টার্বিউলেন্স, এর ফলে আসলে আলটিমেটলি আমরা বারবার খালি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখানে বলতেছে যে এন্ডিউরিং ডিক্লাইন ইন দ্য ভ্যালু অফ দ্য টাকা ভার্সেস দ্য ডলার ইজ বুস্টিং এক্সপোর্ট, এই যে এক্সপোর্টকে কিন্তু বুস্ট করছে এন্ড রেমিটেন্স, বাট ইট হ্যাজন্ট বিন এবল টু অফসেট, কি অফসেট করতে পারছে না, দ্য রাইজ ইন ইম্পোর্ট কস্ট, কারণ ইম্পোর্ট কস্ট আরো বেশি হারে বাড়তেছে, লিডিং টু এ ম্যাসিভ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অ্যাবাউট 18 বিলিয়ন ইউএস ডলার। আমার কারেন্ট অ্যাকাউন্ট এই মুহূর্তে ডেফিসিট আছে, has already exceeded $18 billion. The expanding current account deficit, mounting foreign loan payment have finally reduced foreign exchange reserve, which have already decreased by $13 billion. আমরা যেটা দেখেছিলাম, a substantial gap between the supply demand of dollar resulted in depreciation of market prevailing foreign exchange rate by more than 20%. The major causes behind the indiscipline are some imbalances, সেগুলো আমরা দেখবো। তাহলে দেখেন এই যে প্রথম যে তিনটা সেন্টেন্স আমরা নিয়েছি, তিন সেন্টেন্স দিয়ে আমরা কি হচ্ছে, আমরা ইন্ট্রোডাকশন দিচ্ছি। এই তিনটা সেন্টেন্স দিয়ে কিন্তু আমরা আসলে ফরেন এক্সচেঞ্জ মার্কেটের টোটাল ক্রাইসিসটাকে পিকচারাইজ করতে পেরেছি, যে আমার যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট ক্রাইসিস, তার ফলে কি হচ্ছে, আমার কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয়েছে, আমার কি বলে, আমার কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হয়েছে, আমার ফরেন ডেট বা আমার যে রিপেমেন্ট সেটার প্রেসার আছে, তার ফলে আমার রিজার্ভ প্রায় $13 বিলিয়ন এক বছরে কমে গিয়েছে, আমার সাপ্লাই ডিমান্ড, ডলারের সাপ্লাই ডিমান্ডের মধ্যে হিউজ গ্যাপ হওয়ার ফলে আমার ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট 20% ফ্লাকচুয়েট করছে, যেটাকে বলি যে বাংলাদেশ ব্যাংক বলে দিচ্ছে $95 মার্কেটে এটা বিক্রি হচ্ছে 115 টাকায়, প্রায়ই আমরা এই ধরনের অভিযোগ শুনি, কারণ ওই যে 25% ফ্লাকচুয়েট করছে। দ্য মেজর কজেস গুলো কি কি, মেজর কজেস গুলো আমরা দেখি যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট এরকম কেন হলো। এক নাম্বার যেটা বলেছিলাম, 2021-22 যে ফিসকাল ইয়ার, এখানে ইম্পোর্ট ছিল 82 বিলিয়ন, এক্সপোর্ট করেছে আমি 52 বিলিয়ন, 30 বিলিয়নের আমার ট্রেড ডেফিসিট তৈরি হয়েছে। এই যে সাপ্লাই ডিমান্ড গ্যাপ ইন ডলার মার্কেট, এটাই হচ্ছে বেসিক কজ অফ দিস কারেন্ট ফরেন এক্সচেঞ্জ মার্কেট টার্মোইল। গ্লোবাল এগ্রিকালচারাল কমোডিটি কস্ট রিচড ইন অল টাইম হাই। আমাদের কি কিনতে হয় বাইরে থেকে, আমার ফুয়েল কিনতে হয়, ফুয়েল। বাংলাদেশ গত অর্থ বছরে 2021-2022 অর্থ বছরে ফুয়েল খাতে মানে ফুয়েল আমদানি করতে কত টাকা খরচ করেছে জানেন? এটা আমাদের যে এগুলো একটু জানতে হবে, তাহলে যেটা হবে আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকবে। আমরা প্রায় $110 বিলিয়ন ফুয়েল আমরা কিনতে হয়েছে, ইম্পোর্ট করতে হয়েছে। আমরা খাদ্যশস্য, কটন, এরপরেই হচ্ছে আমাদের কটন, আমাদের ইম্পোর্টিং আইটেম, মোস্ট ইম্পোর্টিং আইটেম। আমরা কি কি ইম্পোর্ট করি? এক নম্বর হচ্ছে ফুয়েল, $110 বিলিয়ন আমরা ফুয়েল আমদানি করেছে গত বছর। এরপরে আছে আমার কটনের ক্ষেত্রে আমরা প্রায় 86 বিলিয়ন আমরা কটন, এই যে গার্মেন্টস এর র মেটেরিয়ালস হিসাবে এগুলো ইম্পোর্ট করি। সিরিয়ালস মানে বিভিন্ন ধরনের খাদ্যশস্য, এগুলো ইম্পোর্ট করি প্রায় আমাদের 2.7 বিলিয়নের মতো, 2.7 বিলিয়ন, রাফলি বলতে পারেন আপনারা 3 বিলিয়ন। তাহলে এই যে এখানে 3 বিলিয়ন এবং আমার ফুয়েলের হচ্ছে 110 বিলিয়ন, এই দুইটা মিলে প্রায় $113 বিলিয়ন, $113 বিলিয়ন আমরা গত অর্থ বছরে আমরা ইম্পোর্ট করেছি। তাহলে এই যে যদি আমার তেলের দাম বেড়ে যায়, আমার যদি খাদ্যশস্যের ওয়ার্ল্ড ওয়াইড দাম বেড়ে যায়, তাহলে $113 বিলিয়ন খরচ হয়েছে। দেখা গেল যদি মার্কেট স্বাভাবিক থাকতো, আমার 80 বিলিয়ন থেকে 90 বিলিয়নের বেশি এখানে আমার আসলে খরচ করতে হতো না। এই 80 বা 90 বিলিয়ন ডলারের যে প্রোডাক্ট, সেগুলো আমাদের কিনতে খরচ হয়েছে $113 বিলিয়ন। এই যে হিউজ গ্যাপ, এই হিউজ গ্যাপের ফলে আমার আসলে এই ধরনের ক্রাইসিস, ফরেন এক্সচেঞ্জ মার্কেট ক্রাইসিসটা তৈরি হয়েছে। ঠিক আছে, এটা 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ বলছে দ্য ডলার মার্কেট ডিমান্ড পুল হ্যাজ বিন মেড ওয়ার্স বাই 3.75 বিলিয়ন ডিক্লাইন। এই যে একটু আগে যেটা দেখলাম যে আমার ফরেন এক্সচেঞ্জ আমার কি হয়েছে, আমার যে সেই ডাটা টেবিলটা কোথায় ছিল, আমার কিন্তু $3 বিলিয়ন রেমিটেন্স কম এসেছে, 3.75 বিলিয়ন রেমিটেন্স কম এসেছে। এটা একটা কারণ। 1, 2, 3, 4 নাম্বার কারণ দেখি। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক কি বলতেছে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে সারা এই বাংলাদেশ থেকে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে বাংলাদেশ থেকে কি হলো,
ওয়ার্ল্ড এগুলো কি একবারে বোঝা যাবে না রফিক? ওকে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে প্রতি বছর বাংলাদেশ থেকে $8 বিলিয়ন ফিগারটা খুব অবিশ্বাস্য এবং বিগ ফিগার। $8 বিলিয়ন মুদ্রা পাচার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক ইলিগাল ফাইন্যান্সিয়াল ট্রান্সফার, এটা প্রায় $8 বিলিয়ন, রাফলি $8 বিলিয়ন অ্যানুয়ালি। এটা কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্টের উপর একটা ব্যাপক প্রেসার ফেলছে। 5 নাম্বার, সেন্ট্রাল ব্যাংক এখানে তাদের কিছু আমাদের মার্কেট ওরিয়েন্টেড বা মার্কেট ফ্লোটিং এক্সচেঞ্জ রেট এমপ্লয় করতে পারেনি, সে ধরনের কিছু বিষয় আছে। এইগুলোই হচ্ছে মোটা দাগে, এটাই হচ্ছে টপ 5 কজ অফ কারেন্ট ফরেন এক্সচেঞ্জ মার্কেট ক্রাইসিস। হোয়াট আর দ্য রেমিডিজ, মানে রেমিডিজ গুলো কি কি আছে বা কি কি করতে পারি? হোয়াট আর দ্য রেমিডিজ অফ কারেন্ট ফরেন এক্সচেঞ্জ মার্কেট ক্রাইসিস, এই যে মার্কেট ক্রাইসিস যেটা চলছে এটা ঠিক করার জন্য আমরা কি করতে পারি? তো দেখেন, আমরা ওই প্রথম লেখায় কজেস এর ক্ষেত্রে যে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, আমার রেমিডিজ এর ক্ষেত্রে আমার একই ইন্ট্রোডাকশন। সো এই যে টপিকের ক্ষেত্রে এখানে যদি এই যে 3টা সেন্টেন্স, একটা সেন্টেন্স, 2টা সেন্টেন্স, 3টা সেন্টেন্স, এই 3টা সেন্টেন্স যদি আমরা ঠিক মতো শিখে রাখতে পারি, এই 3টা সেন্টেন্স নিয়ে আমার ফরেন এক্সচেঞ্জ মার্কেট ক্রাইসিস রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে এই 3টা সেন্টেন্স কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারবো। কারণ এই 3টা সেন্টেন্স দিয়ে আমি পুরো ক্রাইসিসটাকে বা মার্কেট ক্রাইসিসটাকে পিকচারাইজ করতে পারি। ওকে, সো এখানে আমরা দেখবো যে আমরা কি কি করতে পারি বা কি কি কজেস আছে, কি কি করতে পারি মেজর ইকোনমিক। আচ্ছা, ওখানে আমাদের ওটা আছে, ওটা আপনারা একটু পড়ে নেবেন আমরা কি কি করতে পারি। মেজর ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেস, আমরা আসলে এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম, এই এতক্ষণ যাবত যে কথাগুলো হলো, এর মাঝখানে কিন্তু আমরা আসলে জেনে ফেলেছি যে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেস গুলো কি কি। এই চ্যালেঞ্জেস গুলো জানা দরকার, কারণ যে কোনো একটা চ্যালেঞ্জ নিয়ে আমাদের কিন্তু প্রশ্ন হতে পারে। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা জেনে রাখি, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে বা যে কোনো ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আমাদের এগুলো কিন্তু কাজে লাগতে পারে। দেখেন আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে শুরু করেছি, কত সুন্দর সুন্দর কিছু কথা আছে। আপ আনটিল দ্য ইমার্জেন্স অফ দ্য কারেন্ট ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেস, কারেন্ট যে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেস গুলো হয়েছিল তার আগ পর্যন্ত, আপ আনটিল এখন যে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেস গুলো আমরা দেখছি তার আগ পর্যন্ত বাংলাদেশ হ্যাড এ হিস্ট্রি অফ ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি কিন্তু ছিল ভীষণ রকম চমকপ্রদ। 2010 থেকে 2020-এ আমাদের কিন্তু কোনো ডিস্টার্ব হয়নি, প্রত্যেকটা ইন্ডিকেটর ছিল মাইন্ড ব্লোয়িং, মানে তারা এত সুন্দরভাবে ইন্টারেক্ট করেছে। বাট আমরা এখন একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি, দ্যাট ইনক্লুডেড ম্যানেজেবল ইনফ্লেশনারি প্রেসার। 5 থেকে 6-এর মধ্যে আমাদের কিন্তু অলমোস্ট 1 দশক আমাদের ইনফ্লেশন রেটটা কিন্তু এর মধ্যে ছিল। রাইজিং ইকোনমিক গ্রোথ, আমার ইকোনমিক গ্রোথ কিন্তু 6 to 7 এবং 8% পর্যন্ত, 8%-এর কাছাকাছি পর্যন্ত আমরা ইকোনমিক গ্রোথ কিন্তু এক্সপেরিয়েন্স করেছি আমাদের লাস্ট 2 দশকে। এ ফেভারেবল কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, একটা সময় আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, এখন যেটা বলছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স ডেফিসিট 18 বিলিয়ন, এটা কিন্তু পজিটিভও ছিল। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ, এটাও কিন্তু আমরা দেখেছি। লো এক্সটার্নাল ডেট রিলেটিভ টু জিএনআই, গ্রস যে ন্যাশনাল যে আমার ইনকাম আছে তার এগেনস্টে আমাদের এক্সটার্নাল ডেটের তুলনায়, মানে যে ইনকাম গ্রস ন্যাশনাল ইনকাম সেই তুলনায় আমার এক্সটার্নাল ডেট অনেক বেশি হয়ে যায়। ওভারঅল রোবাস্ট গ্রোথ অফ এক্সপোর্টস এন্ড রেমিটেন্স, ওই যে যেটা দেখছিলাম ডাটা টেবিলে, আমার এক্সপোর্ট এবং রেমিটেন্স কিন্তু ওভারঅল একটা রোবাস্ট গ্রোথের মধ্যে দিয়ে গিয়েছে, একটা কন্টিনিউয়াস একটা পজিটিভ গ্রোথ আমরা কিন্তু পেয়েছি। গ্রোয়িং ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, যেটা বলছিলাম আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করেছে। And a stable regime of exchange rate, দীর্ঘদিন artificially manage the exchange rate, we could tame the exchange rate very well. হ্যাঁ, যদিও এটা আর্টিফিশিয়ালি আমরা করেছি, একটা লম্বা সময় ধরে কিন্তু আমরা এটা সাকসেসফুলি করতে পেরেছিলাম, যদিও রিসেন্ট টাইমে সেটা কিছুটা শেকি হয়ে গিয়েছে। However, the global economy like Bangladesh is experiencing weak growth. এই যে এখন যে কারেন্ট যে ইন্টারন্যাশনাল একটা টার্মোইল চলছে, এখানে আমরা একটা উইক গ্রোথ, হাই ইনফ্লেশন, ফরেন এক্সচেঞ্জ টার্মোইল, supply disruptions in aftermath of the COVID pandemic, এগুলো কিন্তু and as well as in the wake of the Russia-Ukraine war, এই যে কঠিন একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যে বাংলাদেশ এখন আসলে পাস করছে, এটার পিছনে কিন্তু প্রধান 2টা কারণ হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমার কোভিড প্যান্ডেমিক, 2 বছর কন্টিনিউয়াসলি আমাদের কিন্তু ব্যাপক ইকোনমিতে ক্ষতিগ্রস্ত হয়েছি, সারা ওয়ার্ল্ড হয়েছে, আমরাও হয়েছি।
এবং রাশিয়া ইউক্রেন নেওয়ার গত বছর থেকে যেটা ওয়াটার শুরু হয়েছে, এর ফলে সারা পৃথিবীতে সাপ্লাই ডিসরাপশন হয়েছে। এই দুইটা কিন্তু মোটা দাগে আমাদের কারেন্ট যে সিচুয়েশনটা ইকোনমিক, এটার পিছনে বড় একটা কারণ। থার্ড একটা কারণ আছে, যে কারণটা আমি এখন বলবো না। ওকে, আমরা চলে যাই থার্ড কারণটা, আবার কোনো রহস্য না, আমি লাস্টে গিয়ে ওটা বলবো যে কেন আমাদের পিছনে আরেকটা কারণ আছে, সেটা আমরা পরে বলবো। ওকে, দ্য এক্সটার্নাল সেক্টর is experiencing deficits due to a gap between export and import incomes. ওই যে external sector যেটা আমরা বললাম যে কারেন্ট অ্যাকাউন্ট গ্যাপ, export grew by 34.4%, import দেখেন ইম্পোর্টের গ্রোথটা আরো বেড়েছে, এক্সপোর্ট গ্রোথ 34%, ইম্পোর্ট গ্রোথ 36%, 34 36, তাহলে আমার ইম্পোর্ট গ্রোথ বেশি হয়েছে, এক্সপোর্ট কম হয়েছে। and remittances decreased by 15%, 15% কমে গেছে 2021-22-এ। ওই যে 3.75 বিলিয়ন, এগুলো সব মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে অল টাইমস, যে 2021-22, 2020-21 থেকে 2022-এ আমার $3 বিলিয়ন, 3.75 বিলিয়ন, দ্যাট মিনস 15% আমার রেমিটেন্স ডিক্রিজ করেছে। দ্য বিগেস্ট ইস্যু টু ম্যানেজ ইজ দ্য লার্জ demand supply gap in the foreign exchange market, which led to devaluation of the market's prevailing forward foreign exchange by 20%, যেটা আমরা আগে বলেছিলাম। 30 বিলিয়ন ট্রেড ডেফিসিট, 18 বিলিয়ন কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এগুলো বাংলাদেশ ব্যাংকের তথ্য, বাংলাদেশ ব্যাংক এগুলো তথ্যসূত্র। Countries adjusted reserves amounts to 25 billion only, কারণ দেখেন আমাদের সর্বশেষ যে বাংলাদেশ ব্যাংকের তথ্যটা আমরা পেয়েছি, লেটেস্ট তথ্য ব্যাংকটা পেয়েছি আমরা জানুয়ারি 18, 2023-এ, জানুয়ারি 18, এই যে জানুয়ারি 18-তে বলতেছে, জানুয়ারি 18 তারিখ আর কি, 2023-এর জানুয়ারি 18 তারিখ আমাদের এই যে আমাদের রিজার্ভের কথা বলছে 32.47 বিলিয়ন। আইএমএফ বলতেছে যে বাংলাদেশের যে রিজার্ভটা সেটা ওভার এস্টিমেট করা হয়েছে, ওরা অ্যাডজাস্টমেন্টের কথা বলছে 7.2 বিলিয়ন অ্যাডজাস্ট করতে হবে। যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু আমাদের এটা ফিগারটা দেখায় 25 বিলিয়নের মতো। হোয়াটএভার, maintaining sufficient foreign exchange reserves to cover import cost for at least 6 months in the face of increasing import demand would be challenging for Bangladesh in the near future. বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই যে ডিক্লাইনিং যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এর যে চ্যালেঞ্জটা, এটা কিন্তু বাংলাদেশের জন্য নেওয়া ভবিষ্যতে খুব কষ্ট হবে, চ্যালেঞ্জিং হবে। এই যে একটা গ্রেট ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ, আমরা পিছনে চলে যাচ্ছিলাম না। ইনফ্লেশন, এই যে ইনফ্লেশন 8.7% ছিল 2022-এর ডিসেম্বরে, হ্যাঁ, 6. এটা 23 হবে, সরি ঠিক আছে 2022, আর এটা হবে ডিসেম্বর 2021, ভুল হয়েছে লেখার সময়। আমার 2022-এর ডিসেম্বরে আমার ইনফ্লেশন রেট ছিল 8.7%, ঠিক এক বছর আগে 2021-এর ডিসেম্বরে, এটা হবে 21-এর ডিসেম্বরে এটা ছিল 6.07%। তার মানে হচ্ছে 2%, প্রায় 3%-এর কাছাকাছি কিন্তু আমার ইনফ্লেশন কিন্তু রেট কিন্তু বেড়েছে। অ্যানুয়াল অ্যাভারেজ ইনফ্লেশন at 7.70 2022-এ ছিল, এটা 2021-এ ছিল 5.54% অ্যাভারেজ। পেট্রোল প্রাইসেস এটা আমরা বাড়িয়েছে 51%, ডিজেল প্রাইস 42.5% আগস্ট 2022। এর ফলে যেটা হয়েছে আমার ইনফ্লেশনটা আরো হাই হয়ে গিয়েছে, বাড়ছে। ডোমেস্টিক ইকোনমি has limited fiscal space with a tax GDP ratio, আমাদের অন্যতম ন্যাশনাল একটা বড় সমস্যা হচ্ছে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও খুব পুয়ার। আমরা যে টোটাল জিডিপির তুলনায় আমাদের সারা পৃথিবীর মধ্যে আমরা সবচেয়ে বেশি ট্যাক্স কম দেই, এটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ এবং একটা ডিফিকাল্টিজ। 5 নাম্বার দেখি, কান্ট্রিজ ইকোনমিজ উইকনেস ম্যানিফেস্ট থ্রু এ ভালনারেবল ফিনান্সিয়াল সেক্টর বার্ডেন with a large amount of non-performing loans. বাংলাদেশ ব্যাংক একদম রিসেন্ট টাইমে এই যে 2022-এর যে ডাটাটা দেখাচ্ছে সেপ্টেম্বর 2022, সেখানে টোটাল যে আমার লোন আউটস্ট্যান্ডিং আছে তার 9.36% টোটাল লোন কিন্তু আমার ব্যাড লোন। এই যে ইকোনমিক গ্রোথ, আমরা এলসি খুলতে দিচ্ছি না, অনেক ইম্পোর্ট কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে, এর ফলে কিন্তু আমার সামনের কারেন্ট ইয়ারে কিন্তু আমার এক্সপোর্ট গ্রোথ কিছুটা হলেও বাধাগ্রস্ত হতে পারে। এই ধরনের চ্যালেঞ্জ গুলো কিন্তু আমাদের আছে। এর পাশাপাশি আমাদের আরো কিছু চ্যালেঞ্জ আছে, সেই জিনিসগুলো আমাদের এখানে দেওয়া আছে, আমরা একটু দেখে নিব। ভেরি লো লেভেল অফ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের দীর্ঘদিন যাবত এটা একটা স্ট্যান্ডিং জায়গায় আছে।
আমরা ডুইং বিজনেস ইন্ডেক্সে বাংলাদেশ সম্ভবত এখন 169তম, মানে আমার এখানে বিজনেস করাটা খুব চ্যালেঞ্জিং। ল্যাক অফ এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, যেটা বলছিলাম যে ওভার কনসেন্ট্রেটেড ইকোনমি, আমার পুরা সবকিছু একটা আরএনজি নির্ভর, বাকি যে সেক্টর গুলো সেটাগুলো আমরা ফ্লাউরিশ করেনি, এটা একটা বড় জিনিস। স্ল্যাগিশ এমপ্লয়মেন্ট গ্রোথ, আমার আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু বেড়ে যাচ্ছে 5 পয়েন্ট কত থেকে প্রায় 6%-এর কাছাকাছি আমরা চলে গেছি। স্লো প্রোগ্রেস ইন প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, অনেকদিন যাবত স্ট্যাগনেন্ট, এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কিন্তু লার্জ হচ্ছে না। লার্জ অ্যামাউন্ট অফ ইলিসিট আউটওয়ার্ড মানি ট্রান্সফার, আমরা হুন্ডি, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মধ্যে হিউজ পরিমাণ মানি কিন্তু ক্যাপিটালাইজ করছে, মানে ইয়ে করছে কি বলে, আমরা কিন্তু মানি ট্রান্সফার হচ্ছে, ইলিসিট মানি ট্রান্সফার, মানে যেটা হচ্ছে বলে আমরা বলে ওই মুদ্রা পাচার আর কি যেটা বলি, সেটা কিন্তু হচ্ছে। হাই অ্যামাউন্ট অফ সাবসিডিজ ইন দ্য অ্যানুয়াল বাজেট, এই যে আমাদের বারবার করে আইএমএফ বলছে যে সাবসিডি কমাও, ন্যাশনাল বাজেটের সাবসিডি কমাও, এগুলো কিন্তু আমাদের প্রবলেম গুলো আছে। বাংলাদেশ কিভাবে এই ধরনের প্রবলেম গুলো, যে এখন যে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ গুলো আছে, বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশ দেখেন শর্ট টার্ম, লং টার্ম বিভিন্ন ধরনের পলিসি মেজার্স নিয়েছে। বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাজ প্রায়োরিটাইজড infrastructural initiatives and postponed non-urgent project, non-urgent যে প্রজেক্ট গুলো আছে সেগুলো বন্ধ করে দাও। ফরেন গভর্নমেন্ট অফিসিয়ালসদের ফরেন ট্যুর লিমিটেড করেছে, ফরেন কারেন্সি ব্যবহার লিমিটেড করেছে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ানোর জন্য নানান ধরনের পদক্ষেপ নিয়েছে, অপ্রয়োজনীয় এলসি কমিয়ে দাও, এভাবে মার্কেট রেগুলেশন করছে। গভর্নমেন্ট ইনসেন্টিভ বাড়িয়েছে যেন আমার রেমিটেন্সটাকে আমি অনেক বেশি এখানে ডিমান্ডেবল করতে পারি, রেমিটেন্স পাঠানোটাকে যেন অনেক বেশি মানে প্রফিটেবল করার জন্য গভর্নমেন্ট অনেক ইনসেন্টিভের পরিমাণ 0.5% বাড়িয়েছে। হ্যাঁ, আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমে যাওয়ার প্রেক্ষিতে আমরা আইএমএফ থেকে $4.5 বিলিয়ন ডলারের লোন বা এই সহায়তা আমরা দিচ্ছি, সে ধরনের কিন্তু গভর্নমেন্ট নিয়েছে। এগুলো অলরেডি নিয়েছে গভর্নমেন্ট, আরো কিছু ইনিশিয়েটিভস নিতে পারে যেগুলোর বিষয়ে আইএমএফ তাদের যে রিফরমেশন কন্ডিশনস গুলো দিয়েছে, 4.5 বিলিয়ন যে ডলার আমাদের যে সাহায্য দিবে, সাহায্য না আমাদের যে লোন দিবে, তার জন্য অনেকগুলো রিফরমেশন কিন্তু তাদের প্রস্তাবনা আছে। এই যে রিফরমেশন যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ পারফরমেন্স ক্রাইটেরিয়া। আইএমএফ তাদেরকে নাম দিয়েছে কিউপিসি, 3টা কিউপিসি দিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট 1 নাম্বার, আমাকে হাই লেভেল অফ ইন্টারন্যাশনাল রিজার্ভ, মিনিমাম লেভেল অফ ইন্টারন্যাশনাল রিজার্ভ মেনটেন করতে হবে। এটার উপর ডিপেন্ড করবে আমি $4.5 বিলিয়ন লোন ফেস বাই ফেস পাবো কিনা। ডোমেস্টিক রেভিনিউ কালেকশন, যেটা আমার হচ্ছে ট্যাক্স, ওই যে ট্যাক্স জিডিপি রেশিওর কথা বলছিলাম, এটা ইনক্রিজ করতে হবে। এবং আমার গভর্নমেন্ট বাজেট যে ডেফিসিট, গভর্নমেন্ট যে বিভিন্ন জায়গায় যে বাজেট ডেফিসিট গুলো দেয় সেগুলো কমাতে হবে। আমরা বিভিন্ন ধরনের ফুয়েলের ক্ষেত্রে গভর্নমেন্ট বাজেট ডেফিসিট গুলো ব্যবহার করে, ফুয়েলের ক্ষেত্রে দেয়, বিভিন্ন ধরনের কি বলা যায় সাবসিডি কোথায় দেয়, গ্যাসের ক্ষেত্রে দেয়, সাবসিডি দেয়, এই সাবসিডি গুলো কমাতে হবে। বিভিন্ন ব্যাংক খাতের ক্ষেত্রে, ব্যাংক খাতের ওই যে ক্যাপিটাল শর্টফল থাকলে সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু ভর্তুকি দেয়। এই গভর্নমেন্ট ডেফিসিট বা ভর্তুকি গুলা তারা কমানোর জন্য প্রস্তাবনা দিয়েছে। এর পাশাপাশি তারা কিন্তু আরো 2 ধরনের আমাদেরকে টার্গেট দিয়েছে, সব মিলে প্রায় 13টার মতো, যেখানে বলা হচ্ছে কি কি করতে হবে আমাদের। অনেকগুলো তাদের সাজেশনস দিয়েছে। আমাদের ইমপ্রুভ গভর্নেন্স, ওই যে লাস্টে বলছিলাম যে বাংলাদেশের এই যে পুয়ার কন্ডিশনের জন্য 3টা জিনিস দায়ী। একটা হচ্ছে আমার রেমিটেন্স ফ্লো কমে গিয়েছে, 2 নাম্বার হচ্ছে আমার এক্সপোর্ট ইনকাম আমার নানান ধরনের রিসেশনের জন্য এবং ওই ফুড অয়েল ক্রাইসিসের জন্য আমার খরচগুলো বেশি গিয়েছে। আরেকটা বড় কারণ ছিল আমার গভর্নেন্স ইস্যু। গভর্নেন্স ইস্যু নিয়ে আমি আর এখন কোনো কথা বলতে চাই না, আপনারা এগুলো একটু দেখে নেবেন। ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যামেন্ডমেন্টস অফ দ্য ব্যাংক কোম্পানি অ্যাক্ট, লিভিং আউট গভর্নমেন্ট স্টাফস পেনশন, ইন্টারেস্ট অন সেভিংস সার্টিফিকেট, মানে আমাদের যেটা সঞ্চয়পত্র সেটা ইন্টারেস্ট কমাতে হবে। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামসে আমাদের খরচ কমাতে হবে। ইমপ্লিমেন্টিং ভ্যাট ল, আমাদের ভ্যাট বাড়াতে হবে, ভ্যাটের স্কোপ বাড়াতে হবে। আমাদের অটোমেটেড ফুয়েল প্রাইসিং এনশিওর করতে হবে। সেটিং আপ অ্যান অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্যাংকিং সেক্টরে যত ব্যাড অ্যাসেট আছে এগুলোকে ম্যানেজ করার জন্য একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করতে হবে। ব্যাসেল 3 ইমপ্লিমেন্ট করতে হবে ব্যাংকিং সেক্টরের জন্য। বিভিন্ন ধরনের এইগুলো আপনারা একটু দেখে রাখবেন। এ ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু এই মুহূর্তে আসতে পারে, যেহেতু আইএমএফ নিয়ে বিভিন্ন ধরনের অবজারভেশন আছে।
ওকে, তার আগে আমি করে দিচ্ছি। সো অল দিস আর ফ্রম টুডে। আমাদের এখানে কিছু স্যাম্পল ম্যাথ দেওয়া আছে, ম্যাথগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এটা ক্লাস প্র্যাকটিসের জন্য না। তো আমরা আজকের ক্লাসে মোটামুটি অনেকগুলো আইটেম দেখলাম এবং লম্বা সময় ধরে অলরেডি অনেকক্ষণ হয়ে গিয়েছে, অনেক টাইম আমরা পার করে ফেলেছি। আমি দ্রুত আপনাদেরকে ক্লোজ করে দিব। আপনারা দেখবেন যে আমাদের আজকের যে কন্টেন্ট গুলো ছিল বাংলাদেশ ইকোনমি নিয়ে, বাংলাদেশের ইকোনমিক হিস্ট্রিটা আমরা দেখেছি। বাংলাদেশের ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, অনেকগুলো ক্রাইসিস ছিল, যে ধরনের চ্যালেঞ্জ গুলো আমরা মধ্যে দিয়ে যাচ্ছি, ম্যাক্রো ইকোনমিক বিভিন্ন চ্যালেঞ্জেস গুলো, সেগুলো ক্ষেত্রে আমাদের কারণ কি, রেমেডি কি, আমরা ভবিষ্যতে কি করতে পারি, সেগুলো আমরা দেখেছি। এই জিনিসগুলো মোটামুটি আমরা দেখেছি। বাংলাদেশ ইকোনমি নিয়ে আমাদের মোটামুটি একটা লেকচারের মধ্যে যদিও কভার করা খুব টাফ, বাট যেহেতু ম্যাটেরিয়ালসটা আমরা দিয়ে দিচ্ছি, সুতরাং শুধু প্রেজেন্টেশন দিলাম, বাকিটা আপনারা ম্যাটেরিয়ালস গুলো পড়লে সুন্দরভাবে খুব কারেন্ট টাইমে দেওয়ার চেষ্টা করেছি 2022-এর ডিসেম্বর পর্যন্ত ডাটাগুলোকে ইনকর্পোরেট করতে। এই ডাটাগুলা কিন্তু ওভার দ্য টাইম চেঞ্জ হবে, আপনাদেরকে নিজের দায়িত্বে এটা আবার চেঞ্জ করতে হবে বা শিখে ফেলতে হবে। এবং যে প্রেজেন্টেশনটা আমি দিলাম, এটাকে যদি সুন্দর মতো নিজের মধ্যে নিতে পারেন, এই পার্টের ফোকাস রাইটিং লেখার সময় ইউ উইল বি আ বস। আশা করি আপনাদের কাজে আসবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ডাটাগুলো তাহলে মুখস্থ রাখতে হবে? আমি বলি হচ্ছে শিখে রাখা। শিখে রাখা মানে হচ্ছে মুখস্থ রাখা। মুখস্থ না রাখলে, শিখে রাখলে তো আপনার কাজ আসবে না। সো আলটিমেটলি আপনাকে আসলে মুখস্থ রাখতে হবে। এখন দেখেন 72-এর জিডিপি তো চেঞ্জ হচ্ছে না। 72-এর জিডিপি 6 বিলিয়ন যেটা ছিল সেটা ডেফিনেটলি 6 বিলিয়নই আছে, এটা কখনো চেঞ্জ হচ্ছে না। সো আপনি এটা একবারই শিখে ফেললেন। 2022-এর আমার 2021-এর জিডিপি ছিল আমার 416 বিলিয়ন, ওয়ার্ল্ড ব্যাংক বলছে 416 বিলিয়ন ডলার। এটা তো চেঞ্জ হচ্ছে না। সো এটা তো আপনাকে করতে হবে। গুরুত্বপূর্ণ যেগুলো আপনি তো এগুলো অলরেডি শিখে ফেলবেন আর কি। 2020 থেকে 2000 থেকে 2020 বছরে 33 মিলিয়ন পিপল কেম আউট অফ পভার্টি, একদম জেনে রাখার বিষয়। এটা আপনি পরীক্ষার হলে কাজে লাগবে, যে কোনো আলোচনায় কাজে লাগবে। বাংলাদেশ ইকোনমি যখন আপনি কোনো একটা পেয়ার গ্রুপের সঙ্গে কথা বলবেন, সেখানে আপনি কিন্তু রিজড থাকবেন যে না ভাই এটা হয় না, এটা এরকম হয়েছে, ট্রেন্ডিংটা এরকম ছিল, এই ফ্যাক্টর গুলো কাজ করেছে। ইউ উইল বি রিচ। একটু ভালো করে আন্তরিকতা নিয়ে শিখে ফেলেন, অনেক কিছু শেখা হয়ে যাবে একসঙ্গে। জি স্যার। আর কেউ কিছু কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আমি তো আপনাদের সাথে না ক্লাস স্যার, করলে নাই আমার স্যার। কমপক্ষে 200 প্রশ্ন থাকতো। হয় দুইটা ঘটনা ঘটেছে, হয় আমি পুরোটা সুন্দরভাবে পিকচারাইজ করতে পারিনি, এই জন্য আপনারা বুঝেন নাই দেখে কোনো প্রশ্ন নাই। নাহলে এত ভালো করেছি না স্যার, যে বুঝতে আপনারা পারছি। বিরক্ত হয়ে গেছেন যে স্যার ছেড়ে দিলে বাঁচি, আর কোনো প্রশ্ন নাই। আইদার ওয়ান। না স্যার, বুঝতে পারছি স্যার। স্যার এরকম কোনো ব্যাপার না, ফার্স্ট ক্লাস তো ফোকাস রাইটিং এর, এই জন্য আসলে অ্যাকচুয়ালি যতটুকু এতটা বুঝছি- কম হতো না যদি আমরা এই ক্লাসটাকে আরো 2টা ভাগে ভাগ করতে পারতাম, তাহলে ডেফিনেটলি আমাদের রেগুলার ব্যাচের জন্য কিন্তু এটা অনেক বেশি স্প্লিটেড থাকবে। তখন আমি যে বাংলাদেশের ইকোনমিটাই আমি আপনাদেরকে ক্লাস থেকে মুখস্থ করাই দিব। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমি এখন আমাকে একটা লেকচার ম্যাটেরিয়ালস এর মধ্যে, যেহেতু আমার লিমিটেড নাম্বার অফ ক্লাসেস হিয়ার, তো আমাকে অ্যাকোমোডেট করতে হয়েছে। আমি সবসময় ক্লাসটা কন্টেন্ট যা থাকে টাইমের মধ্যে আমি সবসময় ট্রাই করি যে যেন আনটাচড কোনো আইটেম না থাকে। আমি ট্রাই করেছি সবগুলো একটু আপনাদেরকে ওভারভিউ করতে। তো স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি প্লিজ। স্যার, আমার 3 তারিখে ডাচ বাংলার টিও এক্সাম আছে, তো এইটা এই ম্যাটেরিয়াল গুলো কি সবগুলো আমার কাজে লাগবে? শুনেন, ম্যাটেরিয়ালস আসলে কোন দিন কোনটা কাজে লাগবে আই ডোন্ট নো। আদৌ কাজে লাগবে কিনা আমি ভাই জানি না, আমি জানি না। তবে আমি বুঝি যে আপনাকে যেটা করতে হবে, একটা সিস্টেমেটিক প্রিপারেশন নিবেন। এই প্রিপারেশনটা যেন আপনাকে কনফিডেন্সটা বাড়িয়ে দেয়। এখান থেকে কোনো প্রশ্ন কোনোদিনও পরীক্ষা নাও আসতে পারে, আমি কোনো দায়িত্ব নিচ্ছি না। না না না, বা আপনি জানছেন, এই বিষয়গুলো জানছেন, এই টাইপের কিছু আসলে আপনি তখন এগুলোকে ইউজ করতে পারছেন। এটুকুতে আমরা করতে পারি। আবার আপনি যদি লাকি হন, এইখান থেকে কোনো একটা প্রশ্ন ডাইরেক্ট আপনি পেয়ে যাবেন, মানে সেই দিনটা হবে শুধু আপনার। স্যার 2 মিনিট সময় নিয়ে যদি কারেন্ট ফরেন এক্সচেঞ্জ মার্কেট ক্রাইসিসের কজ গুলোর মধ্যে যে 5 নাম্বার পয়েন্টটা বলেছেন, এটা যদি স্যার আরেকবার বলতেন স্যার। ডেফিনেটলি 5 নাম্বার পয়েন্টটা কি ছিল আমাকে একটু রিকল করে দেন প্লিজ। আমাদের কেটে যাবে, কেটে যাওয়ার ব্যবস্থা করো। হোয়াট আর দ্য কজেস? কজেস এর 5 নাম্বার ছিল সেন্ট্রাল ব্যাংক।
জি সেন্ট্রাল স্যার। ব্যাংক কি কি সমস্যা করেছে? জি স্যার। আচ্ছা, এটা এটা নিয়ে আজকে আর মানে লম্বা না করি। সেন্ট্রাল ব্যাংক মানে বিষয় হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, এটাকে হ্যান্ডেল করতে পারার কথা সেন্ট্রাল ব্যাংক। কি কারণে পারেনি সেটা আলাদা বিষয়, আমরা সেই বিষয়ে যাব না। পারেনি এটাও এক ধরনের একটা ক্রিটিসিজম, সেটাও একটা কারণ। আমি শুধুমাত্র সেটুকুই আনতে চেয়েছি, এটার আর ডিটেলসে যেতে চাচ্ছি না এখন। অন্য কোনো একদিন কথা হলে সেদিন আমরা আর একটু ডিটেলসে যাব, ঠিক আছে? স্যার আপনি বলেছিলেন ক্লাস শেষে আরো একটা ওই যে কারণের কথা বলবেন। আর আরেকটা কারণ হচ্ছে আমাদের আসলে গুড গভর্নেন্স এর অভাব আছে। গুড গভর্নেন্স এর অভাব। খুব রিসেন্ট টাইমে আমাদের একটা ব্যাংকিং স্ক্যামের কথা বিভিন্ন পত্রিকায় এসেছে। আই এম জাস্ট গিভিং ইউ সাম থটস আর ইনফরমেশন, এর বাইরে কিছু না। আমি আমার ব্যক্তিগত কোনো কি বলা যায় কোনো কোনো কিছু কিন্তু এখানে রিফ্লেক্ট করবে না। আমার যে স্ক্যামটার কথা আমরা শুনছি সেটা হচ্ছে প্রায় 3 বিলিয়ন, সরি অ্যাবাউট 3 বিলিয়ন, 2.9 বিলিয়নের সমপরিমাণ, 2.9 বিলিয়ন ডলার সমপরিমাণ ব্যাংকিং স্ক্যাম। মানে 300 কোটি টাকার, সরি ভুল বলছি, আপনারা এই বিলিয়ন ডলারের এটা রাখেন, বিলিয়ন ডলার, 2.9 বিলিয়ন মানে 3 বিলিয়ন ডলার পরিমাণ সমপরিমাণ একটা ব্যাংকিং স্ক্যাম রিসেন্ট টাইমে হয়েছে। হ্যাঁ, এটা পত্রিকায় এসেছে, বিভিন্ন মিডিয়ায় এসেছে। তো এই যে এটা অভাবটা কি? অভাবটা হচ্ছে শুধুমাত্র গুড গভর্নেন্সের। বিভিন্ন জায়গায় এ ধরনের গুড গভর্নেন্সের অভাব আছে। বাংলাদেশের এই যে ইকোনমিক একটা ক্রাইসিস, এটার পিছনে এই গুড গভর্নেন্স একটা বড় কারণ। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে যে গুড গভর্নেন্সের অভাবে বাংলাদেশ একটা ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? তো এটাও কিন্তু পরীক্ষা আসার মতন। এরকম অসংখ্য অসংখ্য অসংখ্য। দ্যাট মিন্স স্যার ওই অর্থ আত্মসাৎ যেটা স্যার, এই টাইপের কোনো কিছু স্যার? হ্যাঁ, নানান ধরনের কিছু হতে পারে। আপনারা এখান থেকে বের হন, অন্য কোনো টপিকে যান। আর কোনো কিছু, আর কোনো প্রশ্ন আছে কি? স্যার, না স্যার। হ্যালো স্যার। ক্ষুধা লেগে গেছে বোঝা যাচ্ছে। আর কোনো বলতে চাচ্ছিলাম, হ্যালো নেক্সট ক্লাসে ব্যাংকিং সেক্টর নিয়ে আমরা দেখব। ব্যাংকিং স্যার সেক্টরে একটা কোশ্চেন আছে প্লিজ। স্যার, আইএমএফ বাংলাদেশকে যে ঋণ দিতে প্রথমে অস্বীকার চাচ্ছিল, ওইটা আসলে কি কারণটা ডেফিনেশন করতে পারবেন? অস্বীকার করে নি এরকম না, বিষয়টা হচ্ছে যে লোনটা দিবে, লোনটা কিন্তু তারা একবারে দিচ্ছে না, লোনটা দিচ্ছে তারা বিভিন্ন ফেজে। আমরা যেটা বলেছিলাম যে বাংলাদেশের ক্ষেত্রে তিনটা কি করেছে, কিউপিসি বলছে, কিউপিসি। হ্যাঁ, এই তিনটা কিউপিসি অ্যাচিভমেন্টের উপর ডিপেন্ড করবে, ফেজ বাই ফেজ তারা বাংলাদেশকে কিভাবে এই ফেজ বাই ফেজ টাকাটা দিবে কি দিবে না। এটার মধ্যে অনেক ধরনের কোয়ান্টিফিকেশন আছে, বিভিন্ন ধরনের কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ এবং ক্রাইটেরিয়া আছে। এগুলো বিবেচনা করে তারা কিন্তু বাই টার্ন এই টাকাটা ছাড় করবে, 4.5 বিলিয়ন ডলার। এটাই আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার। কি বলবেন? ওকে, আজকে দেখা যাবে নেক্সট ক্লাসে আমরা আবার একটু ট্রাই করব। আমাদের নেক্সট ক্লাসগুলো আবার অতটা, এখন এই ক্লাসটা যতটা আসলে হয়েছে অনেক বেশি ইনফরমেশন, গিজগিজ করা তথ্য, পরে ক্লাসগুলো আবার এতটা মেকানিক্যাল হবে না, ওখানে অনেক হিউম্যান টাচ থাকবে। আজকের বিষয়গুলো ছিল একটু কোয়ান্টিফিয়েবল, এগুলো আমাদের একটু কোয়ান্টিটি মানে কোয়ান্টিটেটিভ বিভিন্ন ডাটাগুলো আমাদেরকে জানতে হচ্ছে, মনে রাখতে হচ্ছে, শিখতে হচ্ছে। আশা করি 10 বার ম্যাটেরিয়ালসটা আমার ম্যাটেরিয়ালসটা সুন্দর করে পড়লে আপনাদের এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। তবে এই টাইপের লেখা আসলে আমি কিন্তু এক্সপেক্ট করব হয় এই লেখার চেয়ে অনেক ভালো লিখবেন, অর অ্যাট লিস্ট এটা কিন্তু লিখে আসবেন। এর চেয়ে ভালো লিখতে পারলে মোস্ট ওয়েলকাম, আই উইল বি প্রাউড ফর ইউ। অথবা অ্যাট লিস্ট এটা কিন্তু আপনাকে পুট আপ করে আসতে হবে। তখন গিয়ে যে এলোমেলো লেখেন তখন কিন্তু ভালো লাগে না। সরাসরি যে 2019-এর রিটেন যে প্রশ্নটা হলো, পরীক্ষাটা হলো, ওখানে কিন্তু আমাদের যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট টার্মিনালের যে ইম্প্যাক্ট, এটা কিন্তু সরাসরি পরীক্ষায় এসেছিল। কিন্তু অনেকেও কিন্তু আসলে ততটা ভালো লিখতে পারেননি, কারণ তারা আমার এই জিনিসটাকে গুরুত্বের মধ্যেই নেন নাই। তো গুরুত্বের মধ্যে নিলে কিন্তু বেনিফিটেড। জি প্লিজ বলেন। স্যার, বলতে চাচ্ছিলাম যে যে ডাটাগুলো স্যার দিচ্ছেন রিসেন্টলি, তো ওরকম অর্থনৈতিক ডাটা আপডেট হবে না 2-3 মাসের মধ্যে। এটা দিয়ে তো ডিফেন্স করা যাবে। হ্যাঁ যাবে, ডেফিনেটলি। এখানে সবই তো খুব কারেন্ট ডাটা নেওয়ার চেষ্টা করেছি, এই জন্যই এটা 3 মাস আপনাকে সার্ভিস দিবে। বাট এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু পার্মানেন্টলি আপনাকে শিখে রাখতে হবে, শিখে ফেলতে হবে।
স্যার ম্যাটেরিয়ালস গুলো পাবো কোথায়? আমাদের গ্রুপগুলোতে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দেওয়া হয়েছে, গ্রুপ আমাদের যে ইন্টারনাল গ্রুপগুলোতে আছে, এবং ক্লাস ম্যাটেরিয়ালস গুলো কিন্তু ক্লাসেও দেওয়া হবে। আমাদের বিভিন্ন ব্রাঞ্চ গুলোতে কিন্তু সিমিলার ক্লাসগুলো চলতে থাকবে। আমাদের যে রেগুলার ব্যাচ গুলো আছে সেখানে 10টার বেশি ক্লাস থাকবে, এরকম ফোকাস রাইটিং অন্যান্য টপিক গুলো থাকবে। তো সেখানে আপনারা ম্যাটেরিয়ালস পাবেন। এই ম্যাটেরিয়ালস গুলো কিন্তু কন্টিনিউয়াসলি আপনার বিভিন্ন আপডেটের মধ্যে দিয়ে যাবে। একটা ফ্রেমওয়ার্ক দাঁড়িয়ে গেছে, এখন এটা কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে। আপনারা চাইলে এর সঙ্গে আরো অনেক কিছু যোগ করতে পারেন। সবকিছু মিলে এইগুলো হচ্ছে বিষয়, আপনারা অ্যাভেলেবল সবগুলো পেয়ে যাবেন। স্যার অনলাইন রেগুলার ব্যাচ যেটা, সেখানে কি স্যার এই মেটেরিয়ালসটা পাওয়া যাবে আপনার? আপনি আরেকবার একটু বলবেন, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমাদের রেগুলার ব্যাচ গুলোতেও সিমিলার ক্লাস থাকবে, আমাদের রিটেন ক্লাস গুলোতেও সিমিলার কন্টেন্টের ক্লাস থাকবে, আমাদের স্পেশাল ব্যাচ গুলোতে তো থাকবেই। অল টাইমস এরকম ক্লাসগুলো আপনারা পেতে স্যার থাকবেন। এই মেটেরিয়ালসটা কি পাওয়া যাবে সেটা বলছি। অবশ্যই অবশ্যই, মানে যে সময়ে ক্লাসগুলো হবে ওই সময়ের আপডেটেড তথ্য সহ ম্যাটেরিয়ালস গুলো আপনারা পেতে থাকবেন। শুধু এটাই না, আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু এই ক্লাসগুলো চলতে থাকে। আমরা কিন্তু এক্সপেক্ট করি আমাদের যে ক্যারিয়ার ম্যাপ স্টুডেন্টস ক্লাব যে গ্রুপটা আছে, সেখানে আমাদের বিভিন্ন ব্রাঞ্চের সমস্ত অ্যাডমিটেড স্টুডেন্টরা আছে, তারা আমাদের এই ফ্রি ক্লাসগুলা, এই সেশনগুলা তারা সবসময় আমাদের থাকবে, আপডেট রাখবে, শিখবে। এটা কিন্তু আমরা এই প্ল্যাটফর্মটা কিন্তু অলওয়েজ ওপেন রাখি। এটা আজকে ফার্স্ট এরকম ক্লাস যাচ্ছে, নট লাইক দ্যাট। এর আগে যেটা হতো যে আমরা আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করেও 5 জন 7 জন 10 জনের বেশি আনতে পারতাম না। ইদানিং কিছুটা হলেও মানে ফোকাস রাইটিং এর প্রতি আপনাদের আগ্রহ বেড়েছে, এটা ভালো লাগছে যে আগ্রহ বেড়েছে। তো আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি এই সাপোর্টগুলো আমাদের কাছ থেকে পেতে থাকবেন। আমি জসিম ভাইকে দিয়ে দিচ্ছি আজকের ক্লাস, আমি এখানে শেষ করে দিচ্ছি আমার পার্টটুকু। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ক্লাসগুলোতেও যেন আপনাদের একই রকম পার্টিসিপেশনস গুলো আমি পাই। শুভকামনা, শুভরাত্রি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম। আশা করছি ক্লাস ভালো লেগেছে অনেক, ঠিক না? জি স্যার। জি স্যার, অনেক ভালো লাগছে। আচ্ছা, যদি ভালো লেগে থাকে চলে গেছে, আমি একটু বলে রাখি স্যারকে যেন আমি কিছু কমেন্ট ওনার ইনবক্সে দিতে পারি, এমন কিছু ইমপ্রেসিভ কমেন্ট করবেন যেন স্যার আরো তো এই শর্ট কোর্সে আরো 3টা ক্লাস নিবে। আজকে তো ইকোনমি নিয়ে হলো, পরেরটা হচ্ছে ব্যাংকিং নিয়ে হবে, তারপরে আদার্স কিছু ফান্ডামেন্টাল ইস্যু, মানে ওভারঅল কভার হবে। আর আমাদের রেগুলার ব্যাচ যেটা প্রিলি প্লাস রিটেনের রেগুলার ব্যাচে 10টা ক্লাস হয়, আর শুধু রিটেন ব্যাচের 10টা ক্লাস হয়। তো আমি যেন স্যার যেন আরো ইমপ্রেসিভ তথ্য দিতে পারে, আপনাদেরকে অনুরোধ করবে একটু আপনারা যদি কমেন্ট বক্সে, আমাদের ফেসবুক পেজে যারা দেখছেন ফেসবুকের কমেন্ট বক্সে বা এখানে ইনবক্স করলে বা চ্যাট বক্সে লিখলে আমরা স্যারকে একটু দিতে পারবো। কারণ হচ্ছে কি, ক্লাস ভালো হলে স্যার আপনারা যদি ভালো বলেন, এগুলো স্যাররা হচ্ছে আরো বেশি মোটিভেটেড হয়। স্যার এই আজকের ক্লাসটা নেওয়ার জন্য স্যার 10 দিন যাবত রিসার্চ করে তারপর আজকের ক্লাসটা নিয়েছে। লাস্ট 10 দিন যাবত স্যার শুধু আজকের ক্লাসটা নিয়ে গবেষণা করে আজকের ক্লাসটা রেডি করেছেন। এই ক্লাসগুলো ফোকাস রাইটিং এর ভালো ক্লাস রেডি করা আসলে সো টাফ, এবং আমার বিশ্বাস আপনারা একটু সার্চ করে দেখবেন মার্কেটে এই ধরনের রিচ ক্লাস আপনারা পাবেন কিনা, আমার যথেষ্ট ডাউট রয়েছে। আর আমাদের যারা অফলাইন ব্রাঞ্চের ছেলেমেয়ে যারা আমাদেরকে এখন দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, শুক্রবারে আগামীকালকে হচ্ছে নীলক্ষেত ব্রাঞ্চের স্যারের অফলাইনে ক্লাস রয়েছে ফোকাস রাইটিং এর, এবং সেখানে হার্ড কপি যে ইয়েটা আজকে যে প্রেজেন্টেশনটা সেটা হার্ড কপি পাবেন। শুক্রবারে মালিবাগ ব্রাঞ্চে রয়েছে এবং শনিবারে হচ্ছে মিরপুর 10 ব্রাঞ্চে রয়েছে, এবং অনলাইন ব্রাঞ্চের ছেলেমেয়েদের জন্য তো অনলাইনে থাকবেই। এতটুকু। আর আমাদের আসলে আজকের ক্লাসটা মূলত যারা বিশাল ভিত্তিক সিনিয়র অফিসারের পরীক্ষা দিবে তাদের জন্য শর্ট কোর্সের 4টা ক্লাসের একটা ক্লাস, এবং আজকে আমাদের শর্ট কোর্সের উদ্বোধনী ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে আজকে ফোকাস রাইটিং এর মাধ্যমে। এটা আসলে অনেক দুঃসাধ্য একটা কাজ এবং অনেক সাহসের একটা ক্লাস। কারণ হচ্ছে ফোকাস রাইটিং এমন একটা কঠিন জিনিস, আমি বাংলা যদি বলি একটা বেমজা জিনিস, যেটা আসলে কেউ নিতে চায় না। এটাকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসে নিয়েছি, আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের কোনো কি পরামর্শ আছে আমাদের জন্য? না স্যার, পরামর্শ না স্যার। আগামী মাসে কি স্যার ক্যাশের পরীক্ষা হতে পারে স্যার? ক্যাশের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী মাসের 17 তারিখে একটা প্রবাবল ডেট রয়েছে, সেখানে ক্যাশ পরীক্ষা হতে পারে, সিনিয়র অফিসারের পরীক্ষা হতে পারে। আমরা হয়তো 2-4 দিনের মধ্যে
আগামী রোববার সোমবারের মধ্যে এটা আপনারা জেনে যাবেন। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক জানিয়ে দিবে আপনাদেরকে। জি স্যার, থ্যাংক ইউ। এই কথাগুলো অনলাইনে বলা একটু টাফ তো। জি স্যার। জি, আর আপনাদের যে কোনো পরামর্শ বা যে কোনো ক্ষেত্রে আমাকে তো আপনারা ইনবক্স করতে পারেন। আমাকে হচ্ছে আপনারা আমি একটু এখানে নাম্বারটা লিখে দিই, যাদের কাছে নাম্বারটা নেই। হোয়াইট হোয়াইট হলে একটু ভালো হয়। স্যার এরপরে ফোকাস ক্লাসটা একটু আগে দিলে ভালো হয় না? 8টা থেকে আজকে শুরু হয়েছিল। সরি, বুঝি নাই। এরপরে ফোকাস ক্লাস যেদিন হবে টাইমটা একটু আগে দিলে ভালো হয় না? টাইম তো আমাদের আগে তো অনেকগুলো ব্যাচ থাকে যে, আমাদের 5টা ব্যাচ আছে, 7:30টা ব্যাচ আছে অনলাইনে। ও স্যার, ঠিক আছে স্যার। আপনারা এই নাম্বারে আমাকে রিচ করতে পারবেন, আপনাদের যে কোনো পরামর্শ আপনি করতে পারবেন। আর ক্যারিয়ার ম্যাপের পেজ গ্রুপ তো আপনারা জানেনই, আমার পার্সোনাল আইডিতে আপনারা নক দিতে পারেন, মোহাম্মদ জসিমউদ্দিন দিয়ে পেয়ে যাবেন। ঠিক আছে, আমাদের এখানে নীলক্ষেত ব্রাঞ্চের কোনো প্রার্থী আছেন এখানে জুমে আমাদের সাথে এই মুহূর্তে? ক্যারিয়ার ম্যাপ নীলক্ষেত ব্রাঞ্চের কেউ না নেই? স্যার, মিরপুর 10-এর আছে স্যার। জি আমি আছি, রাকিব হোসেন, নীলক্ষেত ব্রাঞ্চ। নীলক্ষেতের একজন আছেন। মিরপুর 10-এর আছেন কেউ? জি স্যার, মিরপুর 10-এর আছে স্যার। মালিবাগের আছি স্যার। স্যার মিরপুর 10-এর। আচ্ছা, ফার্ম গেটের? স্যার মালিবাগ থেকে আছি। ফার্ম গেটের কেউ নেই। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসটা আসলে 3 ঘন্টা ছিল তো, 3 ঘন্টা আপনারা 3 ঘন্টার বেশি, 3 ঘন্টা 5 মিনিট কতটুকু নিতে পেরেছেন আল্লাহ জানে। তবে ক্লাসটা স্যার তো আপনাদের মানে আমার বিশ্বাস, আমি ক্লাসটা আপনাদের সাথে করেছি আর কি, আমার রুমে বসে বসে আমি ক্লাসটা করেছি, মাঝে মাঝে এখানে করেছি। আমার বিশ্বাস বাংলাদেশ ইকোনমি নিয়ে, আমাদের সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে, আমাদের এই মানে ইকোনমিক অ্যাক্টিভিটিস নিয়ে, প্রেজেন্ট সিনারিও নিয়ে, এই সকল সংক্রান্ত যে কোনো ফোকাস রাইটিং এর যে তথ্য উপাত্ত আপনাদেরকে দিতে হবে সেগুলো আজকের ক্লাসে ছিল। তো আপনারা যে যারা ব্রাঞ্চে আছেন তারা তো হার্ড কপি কালকে হয়তো আপনারা ফটোকপি পেয়ে যাবেন, মানে কালকে বা মানে যে ক্লাসগুলো আমাদের এখন হবে। আর যারা হচ্ছে অনলাইনে আছেন আপনাদের বিভিন্ন পেজ গ্রুপ থেকে এগুলো হচ্ছে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের অনেক ধন্যবাদ এত দীর্ঘ সময় থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি স্যার, আল্লাহ হাফেজ। লাইভ